তো ঠিক আছে, ঠিক আছে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা দেখুন দেখতে পান কিনা। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি। তো ঠিক আছে, আমরা শুরু করি, একদম একদম শুরু থেকেই যাই যে আমরা আসলে কি পড়তেছিলাম এই কোর্সে। একদম শুরুটা কি দিয়েছিল বলেন তো, এই কোর্সের একদম স্টার্টিং এ কি ছিল? কেসিএল কেভিএল নোডাল অ্যানালাইসিস ভোল্টেজ ডিভাইডার, তাই না? তো আপনার কেসিএল কেভিএল আপনাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে এই যে কেসিএল কেভিএল ভোল্টেজ ডিভাইডার, তারপরে আপনার হচ্ছে নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে? তো এই টাইপের প্রবলেম গুলো আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট 1 দিয়ে শুরুই করছি, এইগুলা দিয়ে, তাই না? অ্যাসাইনমেন্ট 1 জুড়ে পুরোটা জুড়েই খালি এগুলাই ছিল, আর কোনো কিছু ছিল না। তো আই রিয়েলি হোপ যারা অ্যাসাইনমেন্ট 1টা মনোযোগ দিয়ে করছেন বা ভালো করে দেখছেন, নিজে করার চেষ্টা করছেন, কারো থেকে কপি পেস্ট না করে, বা ট্রাই করছেন, এটলিস্ট প্র্যাকটিস করছেন, তাদের এই 4টা টপিকে প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, এম আই রাইট? জি স্যার। তো বেসিক্যালি এই কেসিএল কিছুই না, এই কেসিএল দিয়ে আমরা নোডাল অ্যানালাইসিসটাই করি, ঠিক আছে? নোডাল অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে কেসিএল অ্যাপ্লাই করতে হয়। আর কেভিএল, আর কেভিএল দিয়ে আমরা ভোল্টেজ বের করি, ভোল্টেজ ডিভাইডার দিয়েও ভোল্টেজ বের করি, ঠিক আছে? তাহলে কেভিএল আর ভোল্টেজ ডিভাইডার এই দুটার কাজ একই রকম, অনেকটা ভোল্টেজ বের করি, বা কেভিএল দিয়ে কারেন্টও বের করতে পারি অনেক সময়, ঠিক আছে? ওকে। তো কেসিএল মেইনলি ইউজ করি নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই নোডাল অ্যানালাইসিসের আমরা আপনাদের অনেক রকমের ম্যাথই করছি আমরা। তো মনে করেন আপনাদেরকে আমি এরকম একটা সার্কিট যদি দেই, আহ র্যান্ডম একটা সার্কিট যদি আমি দিই আপনাদেরকে। হুম, তো আমি মনে করলাম আপনাদেরকে একটা সার্কিট দিলাম, এই সার্কিটের বললাম আপনি আপনাদেরকে যে আহ, এটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, এটা এটা 2K। আমি আপনাকে বললাম এই যে ভিএক্স ইকুয়ালস টু হোয়াট। এখন এই ভিএক্স এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে আপনাদেরকে বলেন তো? এখানে এখানে কি ভোল্টেজ ডিভাইডার দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এটা? স্যার নোডাল অ্যানালাইসিস করবেন। এক্স্যাক্টলি, এখানে নোডাল করাটা ইজি। বেসিক্যালি সবসময় নোডাল অ্যাপ্লাই করাটা আপনার জন্য ইজি, মানে নোডাল অ্যাপ্লাই করলে কাজ করবেই করবে। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার সব জায়গায় করা যায় না, কিন্তু নোডাল সব জায়গায় করা যায়। তো আপনি চোখ বন্ধ করে নোডালটা অ্যাপ্লাই করতে পারেন যদি কোনো পয়েন্টের ভোল্টেজ বের করার দরকার পড়ে, ঠিক আছে? তো যে আমি ক্লাসে বারবার রিপিট করছিলাম যে ভোল্টেজ বের করতে হলে আপনি যে কোনো সিনারিওতে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবেন ভেরি ইজিলি, ঠিক আছে? তো খেয়াল করেন নোডাল অ্যানালাইসিস মানে কি, আসলে কেসিএলটাই অ্যাপ্লাই করা, তাই না? তো আমরা নোডাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে যে জি, যে কি কথা কিছু বলতে চাচ্ছেন? ওকে। তো নোডাল অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেই নোডে বা নোডের ভোল্টেজ বের করবো সেই নোডটাকে আমরা আইডেন্টিফাই করবো, আইডেন্টিফাই করে ওই নোড থেকে সবগুলা কারেন্টকে আউটগোয়িং ধরবো, ঠিক আছে? আমি কোশ্চেনটা একটু ঘুরাই দিই, ঘুরে বলতে এরোটা উপরের দিকে দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে পারবেন। হ্যাঁ, এই কানেকশন এদিকে যাচ্ছে, ঠিক আছে? তো কি বললাম, নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করার মেইন প্রথম স্টেপটা হচ্ছে যে নোডে অ্যাপ্লাই করবেন সেটা আইডেন্টিফাই করবেন, তারপর সেই নোড থেকে সবগুলা কারেন্ট বের হচ্ছে এভাবে ধরে নেবেন। I1 I2 আপনি ধরে নেবেন বের হচ্ছে, এবার আসলে বের হচ্ছে না বাইরে হচ্ছে সেটা পরে দেখা যাবে, আপনি অ্যাপ্লাই করার সুবিধার্থে করে নেবেন যে বের হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাকে বলুন তো, নোডাল অ্যানালিসিস কি বলে? একটা নোড থেকে নোডের মধ্যে ইনগোয়িং কারেন্টের যোগফল ইকুয়ালস টু ওই নোড থেকে আউটগোয়িং কারেন্টের যোগফল, তাই না? তার মানে আই ইন ইকুয়ালস টু কি, আই আউট, তাই না? বলেন তো, আপনি যে নোডাল অ্যানালাইসিস এই পয়েন্টে যে করতেছেন, এখানে কি সবগুলো কারেন্ট কি আউটগোয়িং কিনা? তাহলে I1 প্লাস I2 প্লাস I3 সবগুলো কারেন্ট আউটগোয়িং, তাই সবগুলো কারেন্টের যোগফল হচ্ছে ইনগোয়িং। ইনগোয়িং কি কোনো কারেন্ট আছে এখানে এই নোডে? নাই, তাই জিরো। তাই সোজা কথা কেসিএল করছেন। এখন এই I1 বের করতে গেলে আপনি খেয়াল করেন যে I1 হচ্ছে কি, এই যে I1টা হচ্ছে এই যে 2K এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা। তাহলে এই 2K এর মধ্যে যদি কারেন্টটা বের করতে চান, তাহলে 2K এর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটা লাগবে। তাহলে এক টার্মিনালে হচ্ছে ভিএক্স, আরেক টার্মিনালের ভোল্টেজ কত, 10। তাহলে এর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই 2K এর ভ্যালু। 2K এর মধ্যে কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে 2K এর দুই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে ভিএক্স, একটা হচ্ছে 10 ভোল্ট।
আচ্ছা, একজনের মাইক মিউট হয়ে আপনারা যার মাইক আনমিউট হয়েছে তাকে কাইন্ডলি মিউট করে দেন। স্যার আপনি মিউট করে দেন স্যার। विजय भाई ডিফারেন্ট এমপি ভাই আমার ফোন কাজ করতে আমার ফোনটা এমন করতে যাবে ঠিক আছে, মিউট হয়েছে তো, রাইট? ওকে, তাহলে আমরা আবার ব্যাক করি। উনি হয়তো কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ছেন, দ্যাটস ওয়াই। ওকে, কোনো সমস্যা নেই, উনি এসে আবার ক্যাচ করবে। আচ্ছা, খেয়াল করেন তো, এই যে I1 যেটা, তাহলে এই I1টা বের করবো কিভাবে? টুকের মধ্যে যে কারেন্ট আছে সেটা, টুকের মধ্যে কারেন্ট বের করার ফর্মুলা কি? ওহমস ল। ওহমস ল বলতেছে V ইকুয়ালস টু IR। এই ভিটা কি? রেজিস্টারের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স, আর আরটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু, আর আইটা হচ্ছে রেজিস্টারের মধ্যে কারেন্ট যেটা সেটা। তাহলে আপনার ডিরেকশন ধরছি কি? এই ভি এখান থেকে এইদিকে, তাহলে অবভিয়াসলি ভিএক্স টা হাই পটেনশিয়াল ধরছি, 10 ভোল্টটাকে লো পটেনশিয়াল ধরছি। তাহলে আমরা সে অনুযায়ী I1টা লিখবো যে ভিএক্স মাইনাস 10 ডিভাইড বাই কত? 2 রেজিস্টারের ভ্যালু ইকুয়ালস টু IR, তাহলে I ইকুয়ালস টু V বাই R প্লাস এই যে I2 ইকুয়ালস টু কি লিখতে পারি বলেন তো? I2 হচ্ছে এই 2K এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা। তাহলে এই 2K এর এই মাথায় এই পয়েন্টটা হচ্ছে ভিএক্স, আর এই পয়েন্টটা হচ্ছে কত বলেন তো? প্লাস তাই এই নোডাল পয়েন্টের বুঝলে তো এই পয়েন্টের ভোল্টেজ এখানে কত? মাইনাস 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 ফাইভ। মাইনাস ফাইভ না? তাহলে কি লিখবেন? কারেন্টের ডিরেকশন এখান থেকে এখানে যাচ্ছেন, তার মানে আপনি ভিএক্স থেকে মাইনাস ফাইভে দিয়ে যাচ্ছেন। তাহলে ভিএক্স হাই পটেনশিয়াল, তাহলে ভিএক্স মাইনাস 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 ফাইভ ডিভাইড বাই 2, তাই না? কারো কোনো প্রশ্ন আছে সেটাতে? ওকে, হ্যাঁ, তারপর লিখলাম প্লাস I3 এর ভ্যালু কত? আপনি I3 ধরছেন ভিএক্স থেকে নিচের দিকে, কিন্তু I3 অরিজিনাল ডিরেকশন কোন দিকে? উপরের দিকে দেওয়া না? তাহলে কি -2 হবে না? ইকুয়ালস টু 0। বুঝতে পারছেন সবাই এটা? তাহলে এখানে আপনি ভিএক্স ইকুয়ালস টু, এই যে এই পুরোটা সলভ করলে কি পাবেন? এই যে এই জিনিসটা সলভ করলে কার ভ্যালু পাবেন বলেন তো? ডিএক্স এর ভিএক্স এর একটা ভ্যালু পাবেন, তাই না? তো এইভাবে আপনি নোডাল অ্যানালিসিস করে এই ভিএক্স এর ভোল্টেজটা বা ভ্যালুটা বের করে ফেলতে পারেন, ঠিক আছে না? আমি আর ক্যালকুলেশন করতেছি না ফার্দার, আপনারা করে নেবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনাদের ইনিশিয়ালি আপনারা এই জিনিসগুলো শিখছেন। কেসিএল, তার নোডাল অ্যানালাইসিস আর কেসিএল এর একটা এক্সাম্পল দেখাই দিলাম আমি। আর কেভিএল মানে কি জানো? কেভিএল এর একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই, কেভিএল হচ্ছে বেসিক্যালি কি হলো এটা? তাহলে আপনার এটা তো এভাবে হয়ে গেল। কেসিএল আর কেভিএল এর একটা এক্সাম্পল দরকার নেই আসলে, আমি জানি না কেন ইয়ে করতে, আমাদের মনে হচ্ছে দেখানো উচিত। ফার্স্ট দেখাই যে, কেভিএল তো দরকার নাই না স্যার, কেসিএল করলেই তো হয়ে যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু অনেক সময় কেভিএল টা লাগে আর কি। মনে করেন এই যে আপনাদের স্যার কুইজে একটা কেভিএল তো ডায়োডে লাগবে স্যার, তখন একবার দেখাই দিন। হ্যাঁ হ্যাঁ, ডায়োডে লাগবে। তো আপনাদের কুইজে যে কোশ্চেনটা দিছিলাম সেই কোশ্চেনে ডায়োড লাগবে। আচ্ছা ঠিক আছে, ডায়োডের ম্যাথ করানোর সময় দেখাই দেবো। তাহলে দেখেন আপনাদের বেসিক্যালি, তাহলে এটা হচ্ছে 250 বেসিক। তারপরে আপনারা যেটা আসবেন অপ অ্যাম্পে চলে আসবেন, তাই না? একটা অপ অ্যাম্পের সিম্বল হচ্ছে এরকম। একটা অপ অ্যাম্প কিভাবে সিম্বলাইজ করা যায়? অপ অ্যাম্পের এই যে এরকম কিভাবে সিম্বল দেওয়া যায়। তাহলে অপ অ্যাম্পের টোটাল 5টা পিন থাকে। এটা হচ্ছে একটা, এই পজিটিভটাকে আমরা কি বলি? নন ইনভার্টিং বলি, তাই না? নন ইনভার্টিং। আর নেগেটিভটাকে কি বলি আমরা? ইনভার্টিং। এটা হচ্ছে প্লাস ভি স্যাট, এটা হচ্ছে মাইনাস ভি স্যাট, ঠিক আছে? এটা হচ্ছে ভি আউট। এই 5টা পিন থাকে, ঠিক আছে? তো এই যে আপনার এই অপ অ্যাম্প, যেটা অপ অ্যাম্পের কাজ কি? সে আউটপুট হচ্ছে ইনপুটটাকে অ্যাম্প্লিফাই করে আউটপুটে শো করে, ঠিক আছে?
এই প্লাস ভিসেট আর মাইনাস ভিসেট কি করে? প্লাস ভিসেট আর মাইনাস ভিসেটের কাজ হচ্ছে আউটপুটের সর্বোচ্চ সীমা বা সর্বনিম্ন সীমা এটাই ফিক্স করে দেয়। মানে প্লাস ভিসেট হচ্ছে একটা অপাম্পের আউটপুটের ম্যাক্সিমাম লিমিট, আর মাইনাস ভিসেট হচ্ছে একটা অপাম্পের মিনিমাম লিমিট। এই প্লাস ভিসেটের চেয়ে আউটপুট বড় হতে পারে না, আর মাইনাস ভিসেটের চেয়ে আউটপুট আর ছোট হতে পারে না, ঠিক আছে? এটা এটা কাজে লাগবে আমি যখন ভিটিসি কার বাড়তে যাবো, ঠিক আছে তখন। ওকে, এটা হচ্ছে আপনার একটা অপ অ্যাম্পের বেসিক কনফিগারেশন। আচ্ছা, অপ অ্যাম্পের আবার দুই রকমের কনফিগারেশন আছে। একটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন, যেটা হচ্ছে এটা। এই কনফিগারেশনটা হচ্ছে একটা ওপেন লুপ কনফিগারেশন। ওপেন লুপ কনফিগারেশন মানে কি? আচ্ছা, একে দেখে। তো একটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন। ওপেন লুপ কনফিগারেশনে অপ অ্যাম্পের আপনার কি থাকে না, কোনো এই আউটপুটের সাথে ইনপুটের ডিরেক্ট কোনো কানেকশন থাকে না, ঠিক আছে? আউটপুটের সাথে ইনপুটের ডিরেক্ট কোনো কানেকশন নেই। এই যে আপনার আউটপুট, এই আউটপুটের সাথে এই ইনপুটের ডিরেক্ট কোনো কানেকশন নেই। দেখেন, এই পজিটিভ আর নেগেটিভের সাথে আউটপুটের ডিরেক্ট কোনো তার দিয়ে কানেকশন নেই। এটা একটা, আর এটা হচ্ছে একটা আপনার অপ অ্যাম্প, সরি, এটা হচ্ছে ওপেন ওপেন লুপ, ঠিক আছে? তো দিস কনফিগারেশন ইজ কল্ড ওপেন লুপ, কারণ আউটপুট আর ইনপুটের মাঝে ওপেন সার্কিট, কোনো কানেকশন নেই ডিরেক্ট। আছে, তো এই ওপেন লুপ আবার দুই রকমের হয়, একটা ইনভার্টিং একটা নন ইনভার্টিং। ওপেন লুপ যদি আপনার, তাহলে এইটা আপনার যদি এক কাজ করি যে নেগেটিভ বা ইনভার্টিং টার্মিনাল যদি গ্রাউন্ডে দিয়ে দিই, আর সরি নট গ্রাউন্ড, আই শুডন্ট সে গ্রাউন্ড, আমরা যদি এই মাইনাস টার্মিনালে যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভি রেফারেন্স, রেফারেন্স ভোল্টেজ অ্যাপ্লাই করি, আর পজিটিভ টার্মিনাল বা নন ইনভার্টিং টার্মিনালে যদি একটা চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি এমন একটা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করি, খেয়াল করেন। নন ইনভার্টিং এ আমরা কি করতেছি, সরি, যদি পজিটিভ টার্মিনালে যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এমন একটা ইনপুট ভোল্টেজ দেই বা সিগন্যাল দেই, যেটা কিনা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে সময়ের সাথে। আর নেগেটিভ টার্মিনালে একটা রেফারেন্স ভোল্টেজ বা একটা ফিক্সড ভোল্টেজ, এই রেফারেন্স ভোল্টেজটা কি বলেন তো? ফিক্সড ভোল্টেজ। তাহলে আর যদি নেগেটিভ টার্মিনালে একটা ফিক্সড ভোল্টেজ দেই, আর পজিটিভ টার্মিনালে বা নন ইনভার্টিং টার্মিনালে যদি একটা চেঞ্জ হচ্ছে এমন একটা ইনপুট ভোল্টেজ দেই বা ইনপুট সিগন্যাল দেই, তাহলে এই কনফিগারেশনকে বলি নন ইনভার্টিং কনফিগারেশন। কেন নন ইনভার্টিং আসছে? কারণ যে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ভিএস। এই যে ভোল্টেজটা আসলে চেঞ্জ হচ্ছে বা কন্টিনিউয়াসলি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাচ্ছে, সেটা হচ্ছে ভিএস। এই ভিএসটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল দিচ্ছি, তাই এই কনফিগারেশনটা হচ্ছে নন ইনভার্টিং কনফিগারেশন। সিমিলারলি, আপনি যদি এই ক্লোজ লুপ কনফিগারেশনে নেগেটিভ টার্মিনালে ভিএস অ্যাপ্লাই করতেন, আর পজিটিভে যদি রেফারেন্স বা একটা ফিক্সড ভোল্টেজ দিয়ে রাখতেন, তাহলে এই কনফিগারেশনের নাম কি হয়ে যেত? কোন কনফিগারেশন এটা বলেন তো? ইনভার্টিং। এটা হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন, ঠিক আছে? এটা ইনভার্টিং কনফিগারেশন। ওকে, তো আচ্ছা, খেয়াল করেন, বেসিক্যালি ওপেন লুপ যে আমরা পড়লাম, এই যে ওপেন লুপের দুটো কনফিগারেশন পড়লাম, নন ইনভার্টিং আর ইনভার্টিং, এই ওপেন লুপের কনফিগারেশনটা কোথায় ইউজ হয়? অ্যাজ এ কম্পারেটর। অলওয়েজ মনে রাখবেন, আপনার পরীক্ষায় যদি আসে ওপেন লুপের কোনো কোশ্চেন, আপনি চান্সেস আর হাই যে ওই কোশ্চেনটা আসলে কম্পারেটর রিলেটেড, তাই না? আচ্ছা, এখন বলেন, একটা ওপেন লুপ কনফিগারেশন আমরা যেটা জানি, গেইন, যেটা গেইন কি ধরা হয়? ভেরি হাই, তাই না? স্যার কম্পিউটারে কোনটা ইউজ করবো বললেন? নন ইনভার্টিংটা? রাইট। কে কোশ্চেন, এই কোশ্চেনটা কে করছে? স্যার 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 নন শুনতে পাই ইনভার্ট না স্যার, কি বলছে? ওপেন লুপ মানেই তো কম্পারেটর আপনার। জি। তো ওপেন লুপের হয় নন ইনভার্টিং হয় ইনভার্টিং হয়, তাহলে ইনভার্টিং নন ইনভার্টিং দুইটাই তো কম্পারেটর। জি মানে স্যার আমি ইউজ করলে কোনটা বেটার হয়েছে মানে যে জিনিস হচ্ছে, যে রেফারেন্স ভোল্টেজটা আমি দিব, রেফারেন্স ভোল্টেজটা আমার নেগেটিভে ইউজ করলে, ইনভার্টিং ইউজ করলে বেটার হবে। আপনি দেখেন, আমি বলি রেফারেন্স দিয়ে মনে রেখে লাভ নাই। রেফারেন্স ভোল্টেজ যদি নেগেটিভে দেন, তাহলে অবভিয়াসলি কি, যে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে সেটা আপনার কোথায় দিতে হবে? পজিটিভে স্যার দিতে হবে। পজিটিভ দিতে হবে। হ্যাঁ, তাহলে এই কনফিগারেশনটা কি হয়ে গেল? স্যার নন আপনার নন ইনভার্টিং। নন ইনভার্টিং কনফিগারেশন। এটা তো এতক্ষণ তো এটাতে বলে আসছি। আর আপনি যদি রেফারেন্স ভোল্টেজ বা ফিক্স ভোল্টেজ যদি পজিটিভে দেন, আর নেগেটিভ টার্মিনালে বা ইনভার্টিং টার্মিনালে যদি ইনপুট ভোল্টেজটা দেন বা যেটা কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে সেটা দেন, তাহলে সেটা হচ্ছে আপনার কি, ইনভার্টিং কনফিগারেশন। তো কোনটা দিয়ে আপনার মনে রাখতে সহজ সেটা আপনি জানেন। আপনি রেফারেন্স ভোল্টেজ দিয়ে মনে রাখতে পারেন, রেফারেন্স ভোল্টেজ দিয়ে মনে রাখেন। আর যদি বলেন যে ভিএস বা ইনপুট ভোল্টেজ দিয়ে মনে রাখতে সহজ, ওইভাবে মনে রাখেন। বুঝা গেছে কথা? ওকে, ওপেন লুপ তাহলে কোথায় ইউজ করবেন? কম্পারেটরে। ওপেন লুপের গেইন কত? একদম, কম্পারেটরের ক্ষেত্রে গেইনটাকে আমরা মানে কি ধরি, ইনফিনিটি ধরি, তাই না? ইনফিনিটি। তো এই কম্পারেটরের কাজ কি? কম্পারেটর যেটা করে, এই পজিটিভ টার্মিনালের ভোল্টেজের সাথে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা কি বলে, কম্পেয়ার করবে। কম্পারেটর যখন আসবেন তখন আপনারা এই দুইটা দুইটা সিনারিও ছাড়া আর কোনো সিনারিও মাথায় আনারই দরকার নেই। কম্পারেটর চোখে দেখবেন বা কোশ্চেনে কম্পারেটর কম্পারেটর যদি চোখে পড়ে, চোখ বন্ধ করে এই দুইটার যে কোনো একটা হবে, আর কোনো কিছুই হবে না। আর কোনো কিছুই করবেন না, আমি আবারও বলছি, চোখ বন্ধ করে এই দুটো জিনিস করবেন। যদি পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা নেগেটিভ থেকে বেশি হয়, ভি আউট কত হয়ে যাবে? কোনো কোনো ফর্মুলা নাই, ভি আউট সোজা এক লাভে পজিটিভ ভি।
আর যদি দেখেন কোনো কারণে নন, এই যে নেগেটিভটা মানে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা বড় হয়ে গেছে পজিটিভের চাইতে, তখন চোখ বন্ধ করে ভি আউট কোথায় চলে যাবে? মাইনাস ভি সেট। দ্যাটস দ্য কম্পারেটর। এই কম্পারেটরের এই দুটো অপারেশন ছাড়া আর কোনো অপারেশন নেই আপনার। আউটপুটের জন্য আপনার এই যে ভি আউট ইকুয়ালস টু এ ইন্টু ভি ইন এইসব করার কোনো দরকার নেই। কম্পারেটরের ক্ষেত্রে এই ফর্মুলাটা রিডান্ডেন্ট, কম্পারেটরে এই ফর্মুলা রিডান্ডেন্ট, ঠিক আছে? ফর কম্পারেটর দিস ফর্মুলা ইজ রিডান্ডেন্ট। বুঝে গেছে? ভি আউট ইকুয়ালস টু এ ইন্টু ভি ইন, এর কোনো কাজই নেই, এটাতে ঘুম পাড়াই তারপরে কাজ করবেন। কম্পারেটরের কাজ হচ্ছে এটা, এই দুটার অপারেশনের যে কোনো একটা, বারবার বলে দিচ্ছি। কম্পারেটর চেক করে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে কি কি ভোল্টেজ দিচ্ছে। যদি ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ নন ইনভার্টিং সরি পজিটিভের ভোল্টেজ নেগেটিভ থেকে বড় হয়ে যায়, আউটপুট ভিসেটে পৌঁছে যাবে, এক ক্লাবে ভিসেট, আর কোনো কথা নেই। কথা বুঝে গেছে? ওকে, তাহলে এবার আপনারা একটা স্টেট ডায়াগ্রামে আসি আমরা, সরি ভিটিসি কার্ভে আসি। আপনার এই যে ওপেন লুপ বা আপনার কম্পারেটরের ভিটিসি কার্ভ যেটা, যদি আপনাকে ওপেন লুপের ভিটিসি কার্ভ আঁকতে বলে, তার মানে কি ইনডিরেক্টলি কম্পারেটরের ভিতর ভিটিসি কার্ভ আঁকতে বলছে, তাই না? বা যদি কম্পারেটরের ভিটিসি কার্ভ আঁকতে বলে, তার মানে কি বোঝাচ্ছে? ওপেন লুপের ভিটিসি কার্ভ আঁকতে বলছে। আচ্ছা, এই কম্পারেটর ভিটিসি কার্ভ হচ্ছে আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজের, সরি ইনপুট ভোল্টেজ ভার্সেস আউটপুট ভোল্টেজের যে গ্রাফটা, সেটাই হচ্ছে ভিটিসি কার্ভ, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ, ঠিক আছে? তো আপনার এই যে নন ইনভার্টিং কনফিগারেশনের জন্য ভিটিসি কার্ভ কিছুটা এরকম আছে। এই পয়েন্টটা হচ্ছে যে পয়েন্টের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ভি রেফারেন্স। এখানটা কত? এটা মাইনাস ভি স্যাট, আর পজিটিভ দিকে সর্বোচ্চ হচ্ছে প্লাস ভি স্যাট। এটা হচ্ছে নন ইনভার্টিং কম্পারেটর বা নন ইনভার্টিং ওপেন লুপ কনফিগারেশনের জন্য ভিটিসি কার্ভ। কিভাবে এটা হচ্ছে ভেরিফাই করেন? আমরা জানি এটা যদি নন ইনভার্টিং, নন ইনভার্টিং এর নেগেটিভে থাকে কি? ভি রেফারেন্সটা থাকে, মানে ফিক্সড ভোল্টেজটা, আর পজিটিভে থাকে ভি ইনটা, ইনপুট ভোল্টেজ বা ভিএস যাই বলেন না কেন, ইনপুট ভোল্টেজ সেটা থেকে পজিটিভে, সেটা হচ্ছে প্লাস ভি স্যাট মাইনাস ভি স্যাট। তো নন ইনভার্টিং কম্পারেটর কি করবে? কম্পেয়ার করবে আউটপুটটা পজিটিভটা বড় না নেগেটিভটা বড়, সেটা চেক করবে। নন ইনভার্টিং এর ক্ষেত্রে খেয়াল করেন, নন ইনভার্টিং এর এই যে এই পয়েন্ট যদি আমি ধরি, এই পয়েন্টে ইনপুট ভোল্টেজ কি রেফারেন্সের চেয়ে বেশি, বুঝে যাচ্ছে, কারণ রেফারেন্স হচ্ছে এই পয়েন্ট। আমি এই পয়েন্ট থেকে যত রাইটে যাব তত ভ্যালু বেশি ভি এর, তাহলে এই পয়েন্টের রেফারেন্স বেশি বড়। তাহলে ভি ইনটা যদি মানে এই যে এই পয়েন্ট বা এই পয়েন্ট গুলাতে, বা সোজা কথা এই রেফারেন্স ভোল্টেজ পয়েন্ট পয়েন্ট যে ভোল্টেজ, এই ভোল্টেজ যত রাইটে যাবেন, প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ ভিন সেটা ভ্যালু ভি রেফারেন্স বড় হচ্ছে, তার মানে ভিন বড় হওয়া মানে পজিটিভটা বড় হওয়া, পজিটিভ টার্মিনাল বড় হওয়া মানে আউটপুট কোথায় যাবে? প্লাস ভিতরে। দেখেন এই লেফট রাইটের সবগুলো পয়েন্টের জন্য আউটপুট কোথায় চলে গেছে? প্লাস ভিতরে পৌঁছে গেছে। সেম ভাবে এই ভি এই যে এই পয়েন্ট গুলা মানে রেফারেন্সের লেফটে যেগুলো আছে, এগুলো সবগুলাতে এই প্রত্যেকটা পয়েন্টে ভি ইন এর ভ্যালু রেফারেন্সের যেগুলো ছোট, তাই তার মানে নেগেটিভটা ছোট হচ্ছে, নেগেটিভ ছোট মানে আউটপুট মাইনাস ভিতরে চলে গেছে, তাই এটা এখান থেকে শুরু করে নেগেটিভ ভিতরে চলে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা নন ইনভার্টিং কম্পারেটরের ভিটিসি কার্ভ। তারপরে আপনি ইনভার্টিং কম্পারেটরের ভিটিসি কার্ভ যদি আমরা আঁকতে চাই, ইনভার্টিং কম্পারেটরের ভিটিসি কার্ভ হবে ঠিক এটার উল্টাটা, ঠিক আছে? এখানে দিবেন ভি ইন, এখানে হবে ভি আউট, এখানে ঠিক উল্টা হবে। উল্টা বলতে এইখান উল্টা বলতে কি, এদিকে হবে লো, এদিকে হবে হাই, ঠিক আছে? এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, ভি রেফারেন্স, ঠিক আছে? রেফারেন্স ভোল্টেজের চেয়ে রাইটে গেলে আউটপুটটা মাইনাস ভিতরে চলে যাবে, আর লেফটে গেলে প্লাস ভিতরে চলে যাবে। এটা কিভাবে হচ্ছে? এটা আপনাদেরকে ওই যে সার্কিটে পড়াইছি, এটা আপনারা আশা করি মনে আছে আপনাদের। যে আপনি ইনভার্টিং কনফিগারেশনে পজিটিভে দিবেন রেফারেন্স ভোল্টেজ, নেগেটিভে দিবেন ভি ইনটা। এখানে কম্পেয়ার করেন, কম্পেয়ার করলেই বুঝবেন কেন এমন হচ্ছে, ঠিক আছে? ক্লাসে আমি বারবার পড়াইছি এটা। ওকে, তো এটা গেলো আপনার ভিটিসি কার্ভ অফ কম্পারেটর, ঠিক আছে? তারপরে যেটা আসছে আপনার ওপেন লুপ, তাহলে গেল ওপেন লুপ দিয়ে বিভিন্ন রকমের ম্যাথ আছে, তাই না? ওই ম্যাথ গুলো সলভ করে যাবেন, আমি আপনাদেরকে স্লাইডে দিয়ে রাখছি। বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, কুইজও দিচ্ছি ওই টাইপের প্রবলেম, ডিজাইনিং প্রবলেম, স্মোক ডিটেক্টর, তারপরে আপনার কি এসি, তারপরে কুলার, তাই না? তারপরে ওই যে লাইট টাইটের বিভিন্ন রকমের কোশ্চেন, এগুলো আমি পড়াইছি ক্লাসে। তো এই টাইপের ডিজাইনিং প্রবলেম আসলে এভাবে পারবেন আশা করি। তো নন ইনভার্টিং লাগবে নাকি ইনভার্টিং লাগবে সেটা কিভাবে বুঝবেন? যদি দেখেন যে এই ভি ইন, এই যে এই ভি ইন বাড়লে ভি আউটও বাড়তেছে, মানে ভি ইন যখন যদি দেখেন যে ভি ইন মানে রেফারেন্সের চেয়ে বড় হওয়ার কারণে ভি আউটটা যখন যদি বাড়তেছে, তার মানে ওই কনফিগারেশন কি? নন ইনভার্টিং কনফিগারেশন। আর যদি দেখেন যে ভি ইন বাড়তেছে, ভি রেফারেন্সের চেয়ে বড় হওয়ার কারণে আউটপুটটা মাইনাস ভিতরে চলে যাচ্ছে বা কমতেছে, তখন এটা ইনভার্টিং। তাহলে কি, আবার বলি, ইনভার্টিং কনফিগারেশন বা কম্পারেটর কখন বুঝবেন? যদি ভি ইন গ্রেটার দেন ভি রেফারেন্স হওয়ার কারণে ভি আউটটা নিচের দিকে চলে যায়, মানে নেগেটিভ হয়ে যায় বা কমতে থাকে, লো হয়ে যায়, তাহলে দেখেন তো
ভি ইন বাড়তেছে কিন্তু ভি আউটটা কমতেছে। যদি এরকম যদি এরকম কোনো ট্রেন্ড দেখেন, তাহলে চোখ বন্ধ করে এটা ইনভার্টিং কনফিগারেশন। আর নন ইনভার্টিং কনফিগারেশন কখন বুঝবেন? যদি দেখেন যে আপনার ভি ইনটা ভি রেফারেন্সের চেয়ে বড় হওয়ার কারণে ভি আউটটা বরং না কমে বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে, প্লাস নিচের দিকে যাচ্ছে, বেশি হচ্ছে, তাহলে দেখেন ভি ইনও বাড়তেছে, ভি রেফারেন্সের চাইতে ভি আউটও বাড়তেছে উপরের দিকে, তাহলে এই কনফিগারেশনটা পজিটিভ সম্পর্ক, এই জন্য এটা নন ইনভার্টিং। ঠিক আছে, এইভাবে আপনার ওই যে ম্যাথমেটিক্স এর প্রবলেম গুলো করতে পারেন। আচ্ছা, এটা গেলো কম্পারেটরের টপিক গুলা। স্যার তারপরে আছে এটা মানে কোয়েশ্চেনটা কেমন হবে একটু যদি স্যার বলতেন ভালোই তো। কুইজের কোশ্চেনটা কি মানে একটা, দেখছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ এটা তো স্যার দেখছি, মানে আরেকটা ওইটাই তো। লিখছেন জিনিসটা, বা একটা লিখে করলে ভালো হতো স্যার। আরেকটা ডিটেল বলতে আপনাদেরকে স্লাইডে না করাইলাম, ক্লাসে না করাইছি এগুলো আমি? স্যার মানে ক্লাসে তো অ্যাবসেন্ট ছিলাম, আর মানে একটু রিক্যাপের জন্য আর কি, যাতে বোঝার জন্য, মানে কনফিউজ থাকে তো ওই জন্য। আচ্ছা, আপনারা ক্লাসে যদি অ্যাবসেন্ট থাকেন ওটা আসলে বিগ প্রবলেম। ওটা আমি জানি না কি হবে। ক্লাসে মিস থাকার কারণে কেউ যদি কিছু না পারেন, আমি দেখাই দিচ্ছি, সেটা প্রবলেম না, বাট ক্লাসে মিস থাকার কারণে কেউ যদি কিছু না পারেন, ওটা দায়ভার কিন্তু আমি নিব না কোনোভাবে। ঠিক আছে, সরি ওটা স্যার। ওটাতে আমি হেল্পও করতেও রাজি না, বাট আমি দেখাই দিব, অবশ্যই দেখাবো, যেহেতু আপনি বলছেন তো। আচ্ছা স্যার, একটা না প্রিভিয়াস মিড কোয়েশ্চেন একটা প্রবলেম ছিল আমার। আচ্ছা হ্যাঁ, আমি এই জিনিসটা এভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আসলে আমি পড়াইতে চাচ্ছিলাম না, কারণ এভাবে পড়াইতে গেলে টাইম চলে যাবে অনেক। বেটার হয় কি আপনাদের প্রবলেম গুলো আমি শুনি, তাই না? তাহলে আমাকে বলেন, এই যে ওপেন লুপ না রিলেটেড, স্যার, স্যার আপনি টপিক ধরে ধরেই করান স্যার, এটা বেটার। এইভাবে আমি তো শেষ করতে জি পারবো না, স্যার। বুঝেন নাই? স্যার সমস্যা নাই স্যার, আমরা আছি। এইভাবে তো শেষ করা যাবে না বাবা। আচ্ছা দেন, ওনার প্রবলেম তো আমি করতে হবে, কারণ সবারটাই দেখতে হবে, একটু ওয়েট করেন। মানে স্যার মিড স্যার আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে একটা প্রবলেম ছিল না স্যার, ওই যে V1 V2 V3 V4 অনেকগুলা ডায়োড মিলে। স্যার সেটাতে স্যার একটু বুঝালে ভালো হতো। লাস্টের দিকে স্যার ওই যে অ্যাজাম্পশনের যে ম্যাথ ছিল ওটা একটু করাই দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, অ্যাজাম্পশনের ম্যাথ আমি করাবো, বাট আমি এই টপিকগুলো একটু ফার্স্ট যাচ্ছি তাহলে। আচ্ছা, যে আপনারা যে বলতেছেন যে কম্পারেটর করাইতে, কম্পারেটরের মতো ইজি ম্যাথ যদি এখন আমার করাইতে হয়, তাহলে তো বিশাল প্রবলেম। এই যে একজন বলতেছে যে কম্পারেটর করাইতে, কম্পারেটর কি করাবো বলেন? স্যার কম্পারেটর, সলিউশন যে দিয়েছেন ওটা দেখতে, ওটা দেখেও যদি না বুঝো তারপরে আবার রিভিউ করবে না। So, ওটা কম্পারেটরের, তো দিয়েছি। হ্যাঁ ওটা দিয়ে দিছি। তারপরে আপনাদের ওইটা দুইটাই তো কম্পারেটর ছিল না বলেন তো আপনাদের কুইজে? দুইটাই জি কম্পারেটর ছিল। স্যার। কম্পারেটরের একটা হচ্ছে ডিরেক্ট কম্পেয়ার করবেন, আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে ডিজাইনিং প্রবলেম। তো দুই টাইপের ম্যাথই তো করাইলাম, পরীক্ষায় দিলাম, সেটা সলভও দিয়ে দিলাম। তাও যদি বলেন বুঝতেছেন না, আচ্ছা দাঁড়ান আমি তাও একটা দেখাই আপনাদেরকে। উনি যেহেতু বলেই ফেলছে ওনার বুঝতে সমস্যা হচ্ছে, না দেখে তো সমস্যা। কারণ আমরা বেসিক্যালি আমরা প্রবলেমটা কার কার কি প্রবলেম আছে সেটা দেখার জন্যই আসলে ক্লাসটা নিচ্ছি। Wait করেন, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, খেয়াল করেন, এখানে আমি একটা করাবো, আরেকটা আপনি নিজে করবেন। খেয়াল করেন এই প্রথম কোশ্চেনটা দিয়ে খেয়াল করেন, প্রথমটা কি বলা আছে? প্রথমটা বলা আছে an automatic AC switching system using an op-amp comparator will turn on automatically whenever the temperature is higher than 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আপনি বলেন তো, প্রথম লাইন দেখেই বুঝে ফেলার কথা এটা নন ইনভার্টিং নাকি ইনভার্টিং, আপনি বলেন। আমি বলে দিছিলাম যে নন ইনভার্টিং অপ কম্পারেটর হবে না ইনভার্টিং কম্পারেটর, এটা বোঝার উপায় কি? ইনপুট বাড়ার সাথে সাথে যদি আউটপুটটাও বেড়ে যায়, মানে ইনপুটটা একটা রেফারেন্সের চাইতে বেশি হওয়ার কারণে আউটপুটে যদি বেড়ে যায়, তাহলে সেটা আপনার নন ইনভার্টিং চোখ বন্ধ করে। তাহলে আপনি এটা একটু পড়েন তো, যিনি কোশ্চেন করছিলেন আপনি প্রথম লাইনটা একটু পড়েন তো, কি মনে হয় আপনার? এটা স্যার নন ইনভার্টিং স্যার, নন ইনভার্টিং, যেহেতু তাই না? বাড়তেছে। এক্স্যাক্টলি, কারণ অপ অ্যাম্প কম্পারেটর বলছে টার্ন অন হবে, টার্ন অন হওয়া মানে কি আউটপুট বাড়বে। টার্ন অন হওয়া মানে কি হ্যাঁ। আউটপুট ইনক্রিজ করা, তাহলে আউটপুট ইনক্রিজ হচ্ছে কখন? ওয়েন এভার দ্য টেম্পারেচার ইজ হায়ার দ্যান 20 ডিগ্রি সেলসিয়াস। দেখেন, আপনার ইনপুট ভোল্টেজ বা টেম্পারেচারটা ফিক্স একটা ভোল্টেজ বা রেফারেন্স একটা রেফারেন্স একটা টেম্পারেচার চাইতে বেশি হয়ে গেলেই আউটপুটটা হাই হয়ে যাচ্ছে, তাহলে চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি নন ইনভার্টিং কনফিগারেশন। দ্যাটস ইট। তারপর বলছে এবার আসেন, এবার আপনি তো ভোল্টেজ দিয়ে ডিজাইন করতে হবে, এইভাবে তো আপনি 20 ডিগ্রি দিয়ে পারবেন না, তাহলে এটা করেন
তো বলছে the output waveform of an op-amp comparator should be between the voltage range of -4 to 5 ভোল্ট, মানে আউটপুট যে ভোল্টেজটা সেটা -4 ভোল্ট আর 5 ভোল্টের মধ্যে থাকতে হবে। তাহলে বলুন তো এটা দিয়ে আসলে কি বলতেছে, আউটপুটের রেঞ্জ যে ফিক্স করে কে? একটা কম্পারেটরের আউটপুটের ভোল্টেজ কত হবে সেটা ফিক্স করে দেয় কে? স্যার বি সেট বি প্লাস, মাইনাস বি প্লাস। এক্স্যাক্টলি, প্লাস ভিসেট মাইনাস ভিসেট। তাহলে এখানে আমি -4 আর 5 ভোল্ট যদি আউটপুট রেঞ্জ বলে দেই যে আউটপুট রেঞ্জ এর মধ্যে হইতে হবে, তাহলে কি প্লাস ভিসেট মানে 5 ভোল্ট, মাইনাস ভিসেট মানে 5 ভোল্ট। -4 ভোল্ট। ঠিক আছে, both the temperature sensor, এই দেখেন, the temperature sensor used with the circuit produces a voltage signal of 1.5 volt for a temperature value of 20 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করেন এখানে লেখা আছে যে আপনার টেম্পারেচার 20 ডিগ্রি যেতে বেশি হলে টার্ন অন হবে। তাহলে এই 20 ডিগ্রি সেলসিয়াসটাই কি ছিল, আপনার রেফারেন্স ভোল্টেজ ছিল, তাই না? মানে রেফারেন্স টেম্পারেচার ছিল না? ইয়েস স্যার। হ্যাঁ, তো এই রেফারেন্স টেম্পারেচারের জন্য বলতেছে যে সেন্সরটা ইউজ হয়েছে, এই সেন্সরটা 1.5 ভোল্ট প্রডিউস করে যখন টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে রেফারেন্স ভোল্টেজ কত ধরবেন? 1.5 স্যার। 1.5 ধরবেন। ঠিক আছে, তাহলে আপনি একটা নন ইনভার্টিং আঁকবেন। নন ইনভার্টিং মানে পজিটিভ ইনপুট দিবেন, নেগেটিভে রেফারেন্স দিবেন। তাহলে এই যে ভি রেফারেন্সটা নেগেটিভে দিয়ে দিলাম, আর পজিটিভে কি দিব, ভি ইন দিয়ে দিলাম। দ্যাটস ইট। পজিটিভ ভিতর হবে কত, 5 ভোল্ট, মানে নেগেটিভ ভিতর হবে কত, -5 ভোল্ট। দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যান্সার। আর এই ভি রেফারেন্সের ভ্যালু হবে 1.5 ভোল্ট। এই যে এটাই তো আপনার অ্যান্সার। ডিজাইন হয়ে গেল, হয়ে গেল না? এবার ভিটিসি কার্ভ আঁকতে বলছে। এই ভিটিসি কার্ভ আঁকবেন কিভাবে? এই যে এদিকে হবে ভি ইন আর এদিকে হবে ভি আউট। ভি আউট হবে আপনার 5 থেকে -4 এর মধ্যে, তাই না? কারণ এখানে প্লাস ভিজেট 5 ভোল্ট, মাইনাস ভিজেট -5 ভোল্ট, আর রেফারেন্স হচ্ছে এখানে কত, 1.5 ভোল্ট। তাহলে রেফারেন্স 1.5 ভোল্ট ধরেন আপনি এখানে। তাহলে আপনি যদি করেন এই যেহেতু নন ইনভার্টিং, রেফারেন্সের চাইতে বেশি হইলে, ইনপুটের রেফারেন্স যদি বেশি হলে আউটপুট প্লাস রাইট ভিজেট। আর লেফট সাইড। হ্যাঁ, বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে এটা ভিজে হয়ে গেল, রেফারেন্স আপনি প্রমোট করে রাখলেন। তো এই হচ্ছে, দিস ইজ দ্য অ্যান্সার। সেম ভাবে অটোমেটিক রুম হিটার, রুম হিটারের কোশ্চেনটা একটু পড়ে দেখেন তো, প্রথম লাইনটা পড়ে দেখেন বা একটু অ্যানালাইসিস করে বলেন তো কোন কনফিগারেশন, ওপেন ইনভার্টিং নাকি নন ইনভার্টিং দেখে বলেন তো। স্যার এটা ইনভার্টিং, যেহেতু লোয়ার দেন 20 হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, দেখে বলছেন না, এই যে ইউজিং হুইচ উইল টার্ন অন অটোমেটিক্যালি হোয়েন এভার দ্য টেম্পারেচার ইজ লোয়ার দেন 20, মানে সম্পর্কটা উল্টা। আউটপুট বাড়তেছে কখন, যখন আপনার ইনপুটটা রেফারেন্সের সাথে ছোট হচ্ছে, তাই না? তাহলে উল্টা ট্রেন্ড হচ্ছে, তাই কি না? তাহলে এটা ইনভার্টিং, এতটুকু তো দেখে বুঝার কথা। ওকে, দ্যাটস ইট। তো এই হচ্ছে আপনাদের, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের অপ অ্যাম্পের নিয়ে যে ইয়াটা, আই গেস। আচ্ছা আচ্ছা, আপনারা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এখন নতুন একটা স্ক্রিন আসছে যে আমি যে আঁকাকি করতেছি, দেখা যায় ব্লু কালারের লেখা দিয়ে একটা স্ক্রিন আসছে। না স্যার, ওইটা ওইটা ওইখানেই আছে, আগের ওইখানেই আছে। আবার স্টপ শেয়ার দিতে হবে। আমি বেসিক্যালি স্লাইড চেঞ্জ করতেছি বারবার, এবার আগের স্লাইডে যাচ্ছি, জন্য হয়তো। আচ্ছা, এবার খেয়াল করেন। তো এই হচ্ছে স্যার আপনাদের, ক্লাসের রেকর্ডিং তো থাকবে না স্যার? আমি শিওর না, রেকর্ডিং তো দিছি, হচ্ছে কিনা জানি না। আচ্ছা এই স্যার। কালকে পরীক্ষা, আজকে রেকর্ডিং দিলে জীবনেও কেউ শুনবে না, তো এটা। মানে স্যার একটু একটু ভুলে যাই তো, লাস্টে মানে রিক্যাপ করার জন্য আর কি, যে কোনো কনফিউশন থাকে তো একটু আচ্ছা, আমি বলে হ্যাঁ দেবেন। রেকর্ড দিচ্ছি, যদি আমি পরীক্ষার আপলোড আগে করি। একটু পাওয়া যাবে কনসালটেশনে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনাকে পাওয়া যাবে কনসালটেশনের জন্য? হ্যাঁ পাবেন আই গেস। আমার পরীক্ষা কয়টায় আপনাদের, যেমন 2টা থেকে নাকি? জি স্যার, হ্যাঁ 2টায়। স্যার, জুড়ে থেকে স্যার। রুটিনটা দেখতে হবে, আমার এক্সাম গার্ড আছে ঠিক আগে আগে আরেকটা। আর আপনাদের যখন পরীক্ষার টাইম থাকবে তখন কোনো গার্ড নাই, তখন আমি হয়তো আপনাদের ক্লাসে এমনি ভিজিট দিতে আসবো। আচ্ছা, এরপর তাহলে আপনাদের কম্পারেটর বা ওপেন লুপটার কাহিনী চলে গেল। এবার আসেন ক্লোজ লুপের কনফিগারেশন যেতে, তাই না? ক্লোজ লুপ মানে কি বলেন তো? ক্লোজ লুপ মানে হবে কি, আউটপুটটা ইনপুটের সাথে কানেক্টেড থাকবে, এবং আমরা অলওয়েজ আউটপুটের কোন, মানে আউটপুটটা কোন টার্মিনাল, ইনপুটের কোন টার্মিনালের সাথে কানেক্ট করি? ইনপুটের তো টার্মিনাল দুইটা, এটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে অলওয়েজ কি, আমরা আমরা এই কোর্সে অলওয়েজ আউটপুটটাকে একটা রেজিস্টরের থ্রুতে নেগেটিভ টার্মিনাল, ইনপুটের নেগেটিভ টার্মিনাল মানে ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্ট করবো, তাই না? তাই কি না, বলেন তো স্যার? হ্যাঁ স্যার। এই কোর্সের 351 অলওয়েজ আপনি আউটপুটটা কোন দিক থেকে কানেক্ট করবেন? আউটপুটটা নেগেটিভ টার্মিনাল সাথে কানেক্ট করবেন, এটা রেজিস্টরের থ্রুতে। এটাকে আমরা বলি মানে ফিডব্যাক লাইন, ঠিক আছে? ইনভার্টিং আর কি স্যার, না স্যার? ইনভার্টিং ইউজ করবো সবসময়। হ্যালো, কেউ কি কিছু বলছেন? শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তার মানে আপনার এই আউটপুটটা আপনি একটা ফিডব্যাক রেজিস্টরের থ্রুতে নেগেটিভ টার্মিনালের সাথে, ইনপুটের নেগেটিভ টার্মিনাল বা ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্ট করে দিচ্ছেন।
তো এটা হচ্ছে ক্লোজ লুপ, হচ্ছে ইনপুটের সাথে আউটপুটটা ক্লোজ লুপ হয়ে আছে, তাই না? এটা একটা লুপ ক্রিয়েট করে আছে, এই জন্য এটা ক্লোজ লুপ কনফিগারেশন। আচ্ছা, এই ক্লোজ লুপেরও দুইটা দুইটা সেট আপ আছে। একটা হচ্ছে নন ইনভার্টিং ক্লোজ লুপ, সেটা হচ্ছে এরকম হয় কিছুটা, নেগেটিভ পজিটিভ। নন ইনভার্টিং মানে কি বলেন? আমি অলওয়েজ বলছি আপনাদের যে ক্লোজ লুপের ক্ষেত্রে দুইটা রেজিস্টার বের হবে, একটা হবে ফিডব্যাক রেজিস্টার, একটা হবে ইনপুট রেজিস্টার, এবং এর মজার ব্যাপার হচ্ছে এই দুইটা রেজিস্টারই নেগেটিভ টার্মিনাল থেকে বের হবে, তাই না? আমি বারবার বলে আসছিলাম ক্লাসে যে ক্লোজ লুপ কনফিগারেশনে নন ইনভার্টিং হোক ইনভার্টিং হোক ম্যাটার করতেছে না, অলওয়েজ ক্লোজ লুপের দুইটা রেজিস্টার বের হবে, একটা ফিডব্যাকের রেজিস্টার আর একটা হবে ইনপুট রেজিস্টার, আর আই আর এফ। ঠিক আছে, দুইটাই নেগেটিভ টার্মিনাল থেকে বা ইনভার্টিং টার্মিনাল থেকে বের হবে। আচ্ছা, নন ইনভার্টিং টার্মিনাল বলতে কি বুঝেন বলেন তো? ইনপুটটা কোথায় দিব? নন ইনপুটটা ইনভার্টিং স্যার পজিটিভে ডিরেক্ট। পজিটিভে দিব, আর নেগেটিভে অলওয়েজ বলছিলাম নন ইনভার্টিং হোক ইনভার্টিং হোক অলওয়েজ দুটো রেজিস্টার থাকবে, ইনপুট রেজিস্টার, ফিডব্যাক রেজিস্টার, এই দুইটা অলওয়েজ নেগেটিভ থেকে বের হবে। দেখেন আপনি এটা এ দুইটা একে ফেলছেন, একে আপনি যেহেতু নন ইনভার্টিং তাই আপনি পজিটিভ টার্মিনালে ভিন দিয়ে দিচ্ছেন, তাহলে নেগেটিভ টার্মিনালকে কি করবেন? গ্রাউন্ড করে দিবেন। তাহলে এই সার্কিটটা হয়ে গেছে নন ইনভার্টিং সার্কিট, ঠিক আছে, নন ইনভার্টিং ক্লোজ লুপ, ঠিক আছে। এই নন ইনভার্টিং ক্লোজ লুপের যে ভি আউটটা, এই ভি আউট বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি আউটটা হচ্ছে 1 + RF বাই RI ইন্টু ভি ইন, ঠিক আছে। এটার ভিতরে এই যে 1 + RF/RI এটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেটা এ, তাই না? আমরা জানি ওপেন লুপের ক্ষেত্রে এ এর ভ্যালু হচ্ছে আইডিয়ালি ইনফিনিটি, কিন্তু রিয়েল লাইফে ইনফিনিটি না হলেও অনেক বড় একটা ভ্যালু আছে, ঠিক আছে। কিন্তু ক্লোজ লুপের ক্ষেত্রে এর ভ্যালুটা আপনি কন্ট্রোল করতে পারেন, এই 1 to 100 এই রেঞ্জের মধ্যে করতে পারবেন, ইউজুয়ালি করা যায়। তাহলে দেখেন তো, এই যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা কিভাবে কন্ট্রোল হচ্ছে? বেসিক্যালি এই যে আর এফ আর আর আই এর ভ্যালু, মানে বললাম না ক্লোজ লুপে অলওয়েজ দুটো রেজিস্টার ইউজ হবে, ইনভার্টিং হোক বা নন ইনভার্টিং হোক, একটা হচ্ছে আর এফ নেগেটিভ থেকে বের হবে সেটা, আরেকটা হবে নেগেটিভ থেকে বের হবে আরেকটা আর আই, এই দুটো অলওয়েজ থাকবে। এই আর এফ আর আর আই দিয়ে চেঞ্জ করে করে আপনি আসলে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা চেঞ্জ করতে পারতেছেন ক্লোজ লুপে, যেটা কিনা ওপেন লুপে পারা যাচ্ছে না। এটাই হচ্ছে বেনিফিট। বুঝা গেছে? এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা স্যার, জি। মাঝে মাঝে কোয়েশ্চেনে ক্লোজ লুপেও প্লাস ভি সেট আর মাইনাস ভি সেট থাকে। হ্যাঁ, এটা দিল তখন কি না কি, দিল? জি স্যার স্যার তখন কি ভি আউটপুট মানে প্লাস ভি সেট চেয়ে বেশি হলে না না ভি না আউটপুট কি প্লাস ভি সেট হবে? না না, প্লাস বিসির বেশি হতে পারবে না, হ্যাঁ এটা অলওয়েজ ট্রু। অপ অ্যাম্পের ক্ষেত্রে অলওয়েজ আউটপুট কখনো প্লাস বিসির বেশি হতে পারবে না, আর মাইনাস বিসির কম হতে পারবে না, অলওয়েজ যে কনফিগারেশন হোক, ক্লোজ লুপ হোক বা ওপেন লুপ হোক, বুঝে গেছে? আচ্ছা স্যার। ওকে, তাহলে আপনাদের এই যে নন ইনভার্টিং ক্লোজ লুপের জন্য আউটপুটের ফর্মুলা হচ্ছে ভি আউট ইকুয়ালস টু 1 + RF/RI। আর আপনারা যদি এবার আসেন ইনভার্টিং ক্লোজ লুপ কনফিগারেশন, ইনভার্টিং ক্লোজ লুপ কনফিগারেশনের জন্য সেম জিনিসই বলছিলাম, যেটা প্লাস রাখবেন মাইনাস রাখবেন, দুটো রেজিস্টার বের করবেন মাইনাস থেকে অলওয়েজ, একটা চলে যাবে আউটপুটে ফিডব্যাক আর একটা হবে ইনপুট আর আই। যেহেতু ইনভার্টিং কনফিগারেশন, ইনপুট কোথায় দিবেন? নেগেটিভ টার্মিনালে, নেগেটিভ টার্মিনালে দিবেন, কিন্তু মনে রাখবেন অলওয়েজ কোথায় দিবেন? এই রেজিস্ট আর আই এর আগে দিতে হবে, ঠিক আছে। আপনার যে ভোল্টেজটা দিবেন সেটা আর আই এর থ্রুতে যেতে হবে, তাহলে ভি ইনটা হবে আর আই টার্মিনাল, আর পজিটিভটাকে কি করে দিবেন? গ্রাউন্ড কানেকশন করে দিবেন। এটা হচ্ছে আপনার ইনভার্টিং কনফিগারেশনের সার্কিট। আচ্ছা, ইনভার্টিং কনফিগারেশনের জন্য ভি আউট বের করার ফর্মুলা কি? ভি আউট ইকুয়ালস টু -RF/RI ইন্টু ভি ইন, দ্যাটস ইট। তাহলে এখানে আপনার যে -RF/RI এটা হচ্ছে ইনভার্টিং কনফিগারেশনের জন্য অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে আপনার বেসিক্যালি কি হচ্ছে, ইনভার্টিং হওয়ার কারণে এবার আউটপুটটা ইনপুটের আউটপুটের সিম্বল কি হচ্ছে? উল্টা হচ্ছে না? উল্টা হচ্ছে কিনা? ইয়েস স্যার। জি, উল্টা হচ্ছে। তো এটা হচ্ছে ওপেন লুপ আর ক্লোজ লুপের জন্য, সরি ক্লোজ লুপের জন্য নন ইনভার্টিং কনফিগারেশন আর ইনভার্টিং কনফিগারেশন। আচ্ছা, এখন এই ক্লোজ লুপের জন্য ভিটিসিও আসে অনেক সময়, ভিটিসি অফ ক্লোজ লুপ, তাই না? আচ্ছা, এবার বলেন তো ভিটিসি কার্ভে এর ভ্যালু আছে নাকি নাই? সরি, ক্লোজ লুপে কি এর ভ্যালু এক্সিস্ট করে নাকি না? করে না? করে, তাই না? তো ভিটিসি কার্ভে যদি সরি ক্লোজ লুপে যদি এর ভ্যালু এক্সিস্ট করে, তার মানে কি এ ভি আউট এর ফর্মুলাটা কি আর কিছুটা হচ্ছে কি এরকম, ভি আউট ইকুয়ালস টু এ ইন্টু ভি ইন। তাহলে এটা কিসের মতো কিসের সাথে মিলানো যায়? ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর সাথে মিলানো যায় না? লিনিয়ার সার্কিট। তো এই জন্য আপনি যখন একটা ক্লোজ লুপ কনফিগারেশনের জন্য ভিটিসি কার্ভ ড্র করবেন, তখন এটার হয়ে যাবে মূল বিন্দুগামী সরল রেখা, তারপরে ফ্ল্যাট, তারপরে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা হচ্ছে তার পজিটিভ স্যাচুরেশন, এটা হচ্ছে তার মাইনাস স্যাচুরেশন, ঠিক আছে। আর মাঝখানে যে এই যে লিনিয়ার রিজিয়নটা, এটা হচ্ছে এই এতটুকু এতটুকু এর মধ্যে সে এই ভি আউট ইকুয়ালস টু
এ ইন্টু ভি এই ফর্মুলাটা মেনে চলবে। একটু আগে যিনি কোশ্চেন করছিলেন যে স্যার আউটপুট কি প্লাস ভি সেটের চেয়ে বড় হইতে পারবে, হইতে পারবে না, তাই না? দেখেন তো এই যে এই লিনিয়ার রিজিয়নের মধ্যে শুধুমাত্র এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স বা ভি আউট ইকুয়ালস টু এ ইন্টু ভি এই ফর্মুলাটা ফলো করবে। এর বাইরে গেলেই সেটা হয় পজিটিভ ভি সেটে যাবে, নাহলে মাইনাস ভি সেটে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা স্যার, জি। এই ক্লোজ লুপের এই এই প্রবলেমটাতে যেখানে স্যার ভিসেট মানে ভিসেটের থেকে ওই মানে কেসিএল করলে মানটা বেশি আসে, মানে 9 ভোল্টের মতন আসে, কিন্তু ভিসেট প্লাস হওয়ার কারণে আর কি 7 ভোল্ট তাহলে অনেক নেমে যায়। তাহলে আউটপুট কি হবে? 9 হবে না সেভেন 7 হবে? ভোল্ট হবে, কিন্তু স্যার এক্স্যাক্টলি। এই তাহলে কি কারেন্টের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে? কারণ আমরা যে কারেন্টে দিয়ে ক্যালকুলেট করছিলাম ওইটাতে তো আবার মানে 9 ভোল্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু আসলে ওইটা 7 ভোল্ট, তাহলে কি কারেন্টের মানটাও চেঞ্জ হবে? এটা কোথায় পাইছেন, কোনো অ্যাসাইনমেন্টের প্রবলেম নাকি? স্যার এটা হচ্ছে এই মিড সামার 24 মিডের 4 নাম্বার প্রশ্নে আর কি। আচ্ছা হ্যাঁ, তখন আয়ের ভ্যালু চেঞ্জ হবে। হুম। তাহলে এবারে যদি আমাদেরকে বলতে বলে যে ওই আহ, মানে জায়গাটাতে আই এর ভ্যালু কত হবে, তাহলে কি আমরা 7 7 ধরে ভোল্টেজ দিয়ে করবেন। আর কি ক্যালকুলেট করব? জি, 7 ভোল্টেজ ধরে ক্যালকুলেট করতে হবে, কারণ যেটা রাইট সেটা সেটা দিয়ে ক্যালকুলেট করতে হবে, তাই না? জি স্যার। ওকে। আচ্ছা, তো এই যে এই কার্ভটা আপনাদেরকে পড়ানো হয়েছে, তাই না? এই যেখানে টোটাল বিটিসি কার্ভের তিনটে রিজিয়ন, একটা হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন, একটা পজিটিভ স্যাচুরেশন, আর একটা হচ্ছে লিনিয়ার রিজিয়ন। কম্পারেটরে কি লিনিয়ার রিজিয়নটা এক্সিস্ট করতেছিল? কম্পারেটরের বিটিসি কার্ভে এটা কি ছিল? না, ওইখানে পজিটিভ আর নেগেটিভ। এক্স্যাক্টলি। এটা মাথায় রাখবেন, দ্যাটস ইট। এটা হলো নন, এটা এটা কোন কনফিগারেশন? এটা হচ্ছে ইনভার্টিং, নন ইনভার্টিং এর জন্য, তাই না? দেখে বোঝা যাচ্ছে নন নন ইনভার্টিং এর জন্য বিটিসি ক্লোজ লুপের বিটিসি কার্ভ। ইনভার্টিং এর জন্য ক্লোজ লুপের বিটিসি কার্ভ কেমন হবে? উল্টে যাবে, তাই না? দেখছি, এটা হচ্ছে ইনভার্টিং এর জন্য আপনার ক্লোজ লুপের বিটিসি কার্ভ, তাই না? এগুলো ক্লাসে পড়ানো হয়েছে, তো আমি আর অত ইলাবোরেটলি যাচ্ছি না। তো এই ক্লোজ লুপ দিয়ে আপনাদের এবার অনেক টাইপের ম্যাথ হইতে পারে। কি কি টাইপের ম্যাথ হইতে পারে দেখতে পারি, চলেন। তো বেসিক্যালি ক্লোজ লুপ দিয়ে আপনাকে যদি আমি বলি যে ইনপুট আউটপুট বের করতে বলতে পারি, হ্যাঁ, যেটা ক্লাসে দেখাইছি, ইনপুটে হচ্ছে সাইন ওয়েভ দিতে পারি, কজ ওয়েভ দিতে পারি, অনেক রকমের দিতে পারি। আচ্ছা, তো ওই রকম ম্যাথ আসতে পারে ক্লোজ লুপের ক্ষেত্রে। আপনারা বেসিক ফর্মুলা আপনাকে যদি আমি বলে দিই যে হ্যাঁ, ভিন এটা হচ্ছে একটা, মনে করেন যে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা গ্রাউন্ড, ফিডব্যাক চলে গেল এখানে, মনে করেন এখানে এটার ভ্যালু বললাম 1, এটার ভ্যালু বললাম 2K। এবার ভিন বলে দিলাম 5 ভোল্ট, পিক টু পিক কস ওয়েভ, ঠিক আছে, কোসাইন ওয়েভ। তাহলে বলেন তো এটার আউটপুট কি হবে? এটা কোন কনফিগারেশন ফার্স্ট অফ অল? নন ইনভার্টিং কনফিগারেশন। নন নন ইনভার্টিং, ইনভার্টিং স্যার। নন ইনভার্টিং আউটপুট কিভাবে বের করেন? 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইন, তাই না? তাহলে এই যে আর এফ এর ভ্যালু কত এখানে বলেন? 1 1। আর আই এর ভ্যালু কত? 2। 2 আর এই ভি ইন এর ভ্যালু কত? 5 ভোল্ট পিক টু পিক, মানে কি বলেন তো? অ্যাম্প্লিটিউড হচ্ছে 2.5। 5 ভোল্ট পিক টু পিক, মানে কি অ্যাম্প্লিটিউড হচ্ছে 2.5, 2.5। এবং এটা সাইন ওয়েভ না কস ওয়েভ? কস ওয়েভ, তাই কস ওমেগা টি, তাই না? বুঝতে পারছেন? তাহলে 1.5 ইন্টু 2.5 কস ওমেগা টি, এটা ক্যালকুলেট করবেন, তাহলে যেটা পাবে সেটাই হবে। এই সরি, 1.5, ঠিক আছে, 1.5। বুঝতে পারছেন? এটা আসলে হাতে কলমে ক্যালকুলেট করে ফেলা যায়। 1.5 মানে 3/2, আর 2.5 মানে 5/2। তাহলে বেসিক্যালি 15/4। 15/4 যদি করেন তাহলে 3 4 12, আর 3.75 হবে, ঠিক আছে, 3.75 আসবে। তো 3.75 কস ওমেগা টি। বুঝতে পারছেন? স্যার ওমেগা টি এর ভ্যালু দেওয়া থাকবে? ওমেগাটি দেখে দিবেন, হ্যাঁ, এটা দেখে, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে ফ্রিকোয়েন্সি দিয়ে করে দিবেন, আর না থাকলে এভাবে ওমেগাটি দেখে দিবেন, কারণ যেহেতু সাইন ওয়েভ দিয়ে রাখছে, তাই না? এরকম আসতে পারে। আবার এখানে ওকে, এরকম একটা প্রসেস। আবার এই জিনিসটা যদি আমি ইনভার্টিং করে দিতাম, তাহলে আউটপুটটা কি আসতো? মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভিন দিয়ে করতেন, তাই না? তখন আউটপুটটা ইনপুটের ঠিক উল্টা হইতো, তাই না? তারপর রেগুলার ওয়েভ ফর্ম, ইনপুট আউটপুট ওয়েভ ফর্ম আঁকতে বললে পারবেন না এরকম করে। সাইন ওয়েভ কস ওয়েভ তো আঁকতে পারেন, তাই না আপনারা? আচ্ছা স্যার, আমাদের যদি স্কেচ করতে বলে, তাহলে আমাদের কি ওই যে এই ফাংশনের মধ্যে টাইম বসায় বসায় না না, দরকার নেই। অ্যাকুরেটলি? আচ্ছা। দরকার নেই, আমি আমি ক্লাসে বারবার বলছিলাম, আপনারা যেটা করবেন সুন্দর করে মানে ইকুয়াল ডিস্টেন্সে কয়েকটা দাগ দিবেন, তাই না? দাগ দিবেন, তারপরে আপনার এই যে অ্যাম্পলিটিউডটাকে
ধরে নেবেন, মনে করেন এই যে ইকুয়াল ইকুয়াল দুটো দাগ দিয়ে দেবেন, মনে করেন এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে -2.5, এতটুকু করে ফেলবেন, করে তারপরে আপনি এখানে দেখেন কি সুন্দর, এই যে দেখেন ফ্রি হ্যান্ডে কি সুন্দর এঁকে ফেলছে, দেখ দেখেন তো আমার কোনো কিছু লাগছে কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। জি স্যার। এইভাবে আঁকবেন, তাহলে আপনার আঁকতে সুবিধা, বুঝতে সুবিধা। আমি ক্লাসে বারবার দেখাইছি এই স্ট্র্যাটেজিটা, ঠিক আছে? এটা তো সাইন ওয়েভ আসছে, আপনার লাগবে কস ওয়েভ, ঠিক আছে? এই যে এরকম করে দিলে পারার কথা আসলে। আচ্ছা এবার আসেন এখান থেকে চলে আসছেন যখন, তখন এবার আসেন আপনার ইনভার্টিং সামার। একটা টপিক আসে আপনাদের ইনভার্টিং সামার। এই যে ইনভার্টিং সামার কি করে, মানে ও যোগ করবে, আপনি ইনপুটে যা দিবেন সেগুলোকে যোগ করবে, কিন্তু ইনভার্ট করে দিবে, যোগফলটা বিয়োগ মানে যোগফল যোগের আগে একটা নেগেটিভ চলে আসবে। ইনভার্টিং সামার মানে আসলে কিছুই না, একটা ইনভার্টিং ক্লোজ লুপ কনফিগারেশন। এখন ক্লোজ লুপ কনফিগারেশন মানে দুটো রেজিস্টার থাকবে, মিনিমাম দুটো রেজিস্টার থাকবে, একটা হবে আর এফ, আর এখানে হচ্ছে আর আই, ঠিক আছে? এটাকে আমি আর ওয়ান বললাম, এটাকে জিরো করে দিলাম। খেয়াল করেন আমি এখানে মনে করেন ভি ওয়ান দিলাম, ঠিক আছে? এখানে ভি ওয়ান দেওয়ার কারণে আমার এখানে আউটপুট কি আসবে বলেন তো? এতটুকু সার্কিটের জন্য আউটপুট কি আসবে? মাইনাস আর এফ minus বাই RF by V1 and R1 into V. ইন্টু ইন্টু ভি ওয়ান, তাই না? হ্যাঁ। এখন মনে করেন এই নেগেটিভ টার্মিনালে আমি একটা রেজিস্টার দিয়ে সেই রেজিস্টারটার থ্রুতে একটা ভোল্টেজ দিয়ে দিলাম। আমি যদি আরেকটা রেজিস্টার দিয়ে সেম পয়েন্টে যদি আরেকটা ভোল্টেজ ভি টু দেই, তাহলে এটার জন্য কি আরেকটা পার্ট অ্যাড হবে কিনা বলেন তো? শুধু ভি টু এর জন্য কি পাবেন আউটপুটটা? মাইনাস Same আরেকটা into V2. আর এফ বাই আর টু ইন্টু ভি টু পাবেন কিনা? সেম ভাবে আমি যদি আরেকটা দিই এই পয়েন্টে, এই নেগেটিভ টার্মিনালে যদি আরেকটা ইনপুট ভোল্টেজ ভি3 দিয়ে সেটাকে আর3 থ্রুতে দিয়ে দিন, তাহলে আপনি এই যে আর3টাকে ধরে যদি করেন তাহলে কি আসতো? মাইনাস ফিডব্যাক রেজিস্টার কিন্তু একটাই, কিন্তু ইনপুট রেজিস্টার চেঞ্জ হচ্ছে। কার জন্য চেঞ্জ হচ্ছে? ভি ওয়ান এর জন্য ইনপুট রেজিস্টার হচ্ছে আর ওয়ান, ভি টু এর ভোল্টেজের জন্য ইনপুট রেজিস্টার হচ্ছে আর টু, ভি থ্রি এর জন্য আর3। তাহলে এই দেখেন তো এই যে আউটপুটটা কি হচ্ছে, ইনপুট গুলো যোগ হচ্ছে না, সবগুলো ইনপুটের যোগের সমান হচ্ছে কিনা? তাহলে এটাই হচ্ছে ইনভার্টিং সামার। কেন ইনভার্টিং সামার? কারণ আপনি যোগ করতেছেন কিন্তু পুরো জিনিসটা কি হয়ে গেছে, আগে একটা মাইনাস চলে আসছে। কেন মাইনাস আসছে? ওই যে ইনভার্টিং কনফিগারেশন, দ্যাটস ওয়াই। বুঝতে গেছে? তাহলে এই আউটপুট হচ্ছে এরকম। তো এখানে আপনি যদি চান যে আপনার ভি আউট ইকুয়ালস টু শুধু -V1 প্লাস ভি টু প্লাস ভি থ্রি হোক, তাহলে কি করতে হবে বলেন তো? যদি আউটপুটটা এরকম চান, করতে হবে এই যে এখান থেকে আউটপুট এরকম যাচ্ছেন, স্যার তাহলে আর এফ আর আর ওয়ান এর মান 1 করে দিলে হচ্ছে। ওয়ান করে দেন বা সমান করে দেন, শুধু আর এফ আর আর ওয়ান এর ভ্যালু না। আপনি যদি আর এফ, আর ওয়ান, আর টু, আর3 সবগুলোর ভ্যালু যদি সেম ধরেন, তাইলে তো এটা হচ্ছে না ইজিলি। আর এফ আর আর ওয়ান সমান মানে কি আর এফ আর আর ওয়ান কাটাকাটি যাবে, আর এফ আর আর টু সমান মানে কি আর এফ আর আর টু কাটাকাটি যাবে, এরকম করে করে শুধু ওয়ান থেকে বের করে যাবে। বুঝা গেছে? এটাকে বলে ইনভার্টিং সামার, মানে যোগ করতেছে ইনপুটে অনেকগুলো ভোল্টেজ দিচ্ছেন তবে মনে রাখবেন নেগেটিভ টার্মিনালে ডিরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা যায় না। দেখেন ভি ওয়ান ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারতেছেন না, এটা রেজিস্টার থ্রুতে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো ইনভার্টিং কনফিগারেশনে যখন আপনি মাল্টিপল ভোল্টেজ মাল্টিপল ইনপুট রেজিস্টার থ্রুতে অ্যাপ্লাই করবেন, তখন এটাকে আমরা আউটপুটটা কিভাবে পাই? ওই ইনপুট গুলার যোগফল আকারে পাই আউটপুটে, জাস্ট উল্টে যায়, দ্যাটস ইনভার্টিং সামার বলে। এটা হচ্ছে ইনভার্টিং সামারের বেসিক, ঠিক আছে? ওকে, এবার আসেন আপনাকে আমরা এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতেছিলাম, তাই না? আমরা বলতেছিলাম যে হ্যাঁ 3V1 তারপরে -5/2 V2, তাই না? এরকম এরকম এরকম- ঠিক আছে, এরকম এরকম সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করতে বলছিলাম। তো আমরা এসব ক্ষেত্রে আপনাদেরকে কি বলছিলাম যে ইমপ্লিমেন্ট করার সময় পজিটিভ গুলাকে দুইবার ইনভার্ট করতে হবে, আর মানে নেগেটিভ, যেগুলো নেগেটিভ সিম্বল সেগুলোকে একবার ইনভার্ট করলে হবে। তাহলে এই যে 3 ভোল্ট যেটা 3V1 এটা পজিটিভ, আর -5/2 এটা নেগেটিভ। তাহলে অবভিয়াসলি কি এই যে ভি ওয়ান যেটা আছে, আচ্ছা এটা বলার আগে আরেকটা জিনিস বলে দিই। এই যে এখানে যে 3V1, এই ভি ওয়ান হচ্ছে ইনপুট, আর থ্রিটার কি তাহলে? অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর না? অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর স্যার। এক্স্যাক্টলি, এই ভি টুটা হচ্ছে ইনপুট, আর এই 5/2 হচ্ছে, এটাও কি আরেকটা অপ অ্যাম্পের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। তাহলে এইভাবে করবেন। আচ্ছা, তাহলে এবার দেখেন 3V1টা পজিটিভ আর -5/2 V2 এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আপনার পজিটিভটাকে আচ্ছা মানে বলছিলাম যে এইসব ক্ষেত্রে যদি এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে বলে অলওয়েজ কোন কনফিগারেশন ইউজ করবেন? অবভিয়াসলি ক্লোজ লুপ ছাড়া তো পারবেনই না, কারণ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর 3 বা 5/2 হচ্ছে, এটা তো ওপেন লুপে সম্ভবই না, তাই না? এটা তো ওপেন লুপে পসিবলই না, তাই অবভিয়াসলি ক্লোজ লুপ। এবার বলেন আমরা এক্সপ্রেশন ইমপ্লিমেন্টেশন করার সময় কোন কনফিগারেশন ইউজ করতে বলছি? অলওয়েজ ইনভার্টিং ইনভার্টিং স্যার। ইনভার্টিং ইউজ করবেন অলওয়েজ, এক্স্যাক্টলি।
তাহলে আমি বলেন যেটা পজিটিভ, ভি ওয়ানটা পজিটিভ, এটাকে আগে করে ফেলবেন একবার। তাহলে ইনভার্টিং করব, তাই নন ইনভার্টিংটা গ্রাউন্ডে চলে গেল। আর অলওয়েজ একটা রেজিস্টার দিয়ে বের হবেন, দুটো রেজিস্টার লাগবে, এটা আর এফ আর আই, আর এখানে আপনি ভি ওয়ানটা দিবেন, ঠিক আছে। এখন এই যে দেখেন তো, এই যে থ্রি ভি ওয়ান যে দিচ্ছেন, এই থ্রিটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, তাহলে এটার জন্য অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ওয়ান থ্রি হওয়া লাগবে। এটা যদি ইনভার্টিং কনফিগারেশন, এটা অ্যাম্প্লিফিকেশন এর ফর্মুলা কি, আর এফ বাই আর আই। আচ্ছা, আমরা দুটো জিনিস বলছিলাম, এক, এসব এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করার জন্য অলওয়েজ ইনভার্টিং কনফিগারেশন ইউজ করবেন। দুই, ওই ইনভার্টিং কনফিগারেশনের আরএফ অলওয়েজ কত রাখবেন, আরএফ অলওয়েজ ওয়ান রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আগে যারা প্র্যাকটিস করেন তারা বুঝছেন এই আরএফ ইকুয়াল টু ওয়ান রাখার সুবিধাটা কি, ঠিক আছে। বুঝছি স্যার। হ্যাঁ, এই দুটো জিনিস মাথায় রাখবেন। তাহলে আমি দেখেন, এই যে দেখেন আমার এই যে আরএফ বাই আর আই ইকুয়াল টু থ্রি হওয়া লাগবে যদি আমি ভি ওয়ান থ্রি ভি ওয়ানটা ইমপ্লিমেন্ট করতে চাই, ঠিক আছে। মাইনাস সিম্বল নিচ্ছে না, কারণ রেজিস্টারের ভ্যালু মাইনাস কখনো হয় না, তো আমরা জাস্ট লেজিট ভ্যালু নিয়ে কাজ করতেছি। আর এফ এর ভ্যালু ওয়ান দিয়ে দিলাম, তাহলে ওয়ান বাই আর আই ইকুয়াল টু থ্রি, তাহলে আর আই ইকুয়াল টু কত, ওয়ান বাই থ্রি। তাহলে আপনি বেসিক্যালি আর এফ এর ভ্যালু ওয়ান দিলাম, আর এটার ভ্যালু ওয়ান বাই থ্রি দিলাম। তাহলে বলেন তো এখানে আউটপুট কি পাবো আমি, মাইনাস থ্রি ভি ওয়ান পাবো, তাই না। আর আপনার কোশ্চেন ইমপ্লিমেন্ট করতে বলছে আপনাকে প্লাস থ্রি ভি ওয়ান, তাহলে অবভিয়াসলি এই মাইনাস থ্রি ভি ওয়ান দিয়ে কাজ হবে না, এটাকে আরেকবার কি করতে হবে, invert, ইনভার্ট করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস থ্রি বিটাকে ইনভার্ট করতে হলে কি ইনভার্টিং কনফিগারেশন লাগবে। তার মানে এই যে প্রথম স্টেজের যে আউটপুটটা মাইনাস থ্রি ভি ওয়ান পাচ্ছেন, এটাকে আরেকটা অপ অ্যাম্পের ইনপুটে দিবেন। এখন ইনপুটে দিবেন রেজিস্টারের থ্রুতে দিতে হবে, রেজিস্টার ছাড়া কখনো নেগেটিভ টার্মিনালে ইনপুট দেওয়া যায় না, তাই রেজিস্টারের থ্রুতে দিছি। এখানেও ফিডব্যাক দিব, অলওয়েজ কি বলছি, ফিডব্যাকে কত রাখবেন, ওয়ান রাখবেন, ঠিক আছে। এবার বলেন তো আপনি যে মাইনাস থ্রি বি ওয়ান, এটাকে যদি প্লাস থ্রি বি ওয়ান করতে চান, তাহলে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর কত হচ্ছে, ইনপুট হচ্ছে স্যার মাইনাস থ্রি ওয়ান। বি ওয়ান, এক্স্যাক্টলি ইনপুট হচ্ছে মাইনাস থ্রি বি ওয়ান, আউটপুট হচ্ছে, আপনি আউটপুট এক্সপেক্ট করতেছেন থ্রি বি ওয়ান, তাহলে কত দিয়ে গুণ করতেছেন, ওয়ান দিয়ে গুণ করতেছেন না। আর ইনভার্টিং করার কারণে এটা এমনি মাইনাস ওয়ান মাইনাস থ্রিটা ইনভার্ট হয়ে প্লাস থ্রি হয়ে গেছে, তাই না। কিন্তু আপনি অ্যাম্পলিফাই কিন্তু এক গুণ করতেছেন, তাহলে এক গুণ করা মানে কি, আর এফ বাই আর আই ইকুয়াল টু ওয়ান, আর এফ এর ভ্যালু ওয়ান ধরলেন মানে আর আই এর ভ্যালু ওয়ান ধরতে হবে, দ্যাটস ইট। ওকে, ওকে, এবার একটা পার্ট পাইছেন। তাহলে এই দেখেন, এই যে পুরো এক্সপ্রেশনের প্লাস থ্রি ভি ওয়ানটা পেয়ে গেছেন, কিন্তু এই যে মাইনাস ফাইভ বাই টু ভি টু ছিল যে, এটা কি করবেন, এটা এটা কয়বার কয়বার ইনভার্ট হয়েছে বলেন তো। একবার, একবার ইনভার্ট, নেগেটিভ আসছে মানে কি একবার ইনভার্ট করলেই কাজ হয়ে যাবে, মানে ডিরেক্ট ইনভার্টিং কনফিগারেশন যখন ইউজ করতেছেন, তার মানে ভিডিওটাকে একটা ইনভার্টিং কনফিগারেশনের নেগেটিভ টার্মিনালে ঢুকাই দিলেই হয়েছে, আউটপুটে এমনি নেগেটিভ চলে আসবে। তাহলে একবার আপনি একটা অপ অ্যাম্প দিয়ে একটা ইনভার্টিং কনফিগারেশনের ইনপুটে দিলেই হবে। তাহলে দেখেন তো এখানে দিলে তো অবভিয়াসলি আউটপুটটা আরেকটার মধ্যে যাচ্ছে বাই ডিফল্ট। এখানে যদি দেন, এটা এই মাথায় যদি ইনপুটটা দেন, ভিটুটা যদি এখানে দেন, তাহলে ভিটুটা এখানে একবার নেগেটিভ হবে, এখানে এসে আবার নেগেটিভ হবে, টোটাল পজিটিভ হয়ে যাবে। কিন্তু ভিটু যদি আপনি এখানে দিতে পারেন, মানে এই সেকেন্ড ডায়োডের, সরি সেকেন্ড অপ অ্যাম্পের যদি ইনপুট নেগেটিভ ইনপুটে দিতে পারেন, তাহলে এই ভিডিওটা মাত্র একবার ইনভার্ট হবে, তাহলে আউটপুটটা নেগেটিভ আসবে। তো আমরা জানি এখানে মাল্টিপল ইনপুট দেওয়া যায়, ইনভার্টিং সামারের ফর্মুলা ইয়া থেকে দেখে আসছি, কিন্তু সেক্ষেত্রে অবভিয়াসলি ইনপুটটা আপনাকে রেজিস্টার থ্রুতে দিতে হবে, তার একটা রেজিস্টার থ্রুতে দিলাম। ওকে, এখন দেখেন এই যে এটার জন্য ভিডিও এর জন্য অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর কত হইতে হবে, ফাইভ বাই টু, যেহেতু নেগেটিভ, সরি ইনভার্টিং কনফিগারেশন, তাহলে আর এফ বাই আর আই ইকুয়াল টু কত, ফাইভ বাই টু। এর মধ্যে আপনি অলরেডি আমি বলে ফেলছি যে এখানে আপনি আরএফ এর ভ্যালু ওয়ান ধরবেন, তাহলে আরএফ এর ভ্যালু ওয়ান, তার মানে ওয়ান বাই আর ওয়ান ইকুয়াল টু ফাইভ বাই টু। তাহলে আর ওয়ান ইকুয়াল টু কত, টু বাই ফাইভ, তাহলে আর ওয়ান এর ভ্যালু হবে টু বাই ফাইভ। তাহলে কি হবে, মাইনাস ফাইভ বাই টু ভি টু পাচ্ছেন, তাই না। এই এক্সপ্রেশন গুলো তো আপনাদেরকে দেখানো হয়েছে ক্লাসে, তাই না, আমি জাস্ট আরেকবার দেখা দিলাম আপনাদেরকে। এটা কি বুঝতে পারছেন সবাই, স্যার। ওকে। জাস্ট রিভিউ যেহেতু করতেছি আমি দেখে দিলাম। আচ্ছা, তারপরে আসেন এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইফ ডিফারেন্স অ্যাম্পলিফায়ার পড়ছেন আপনারা, রাইট, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার পড়ে আসছেন সবাই। ডিফারেন্স অ্যাম্পলিফায়ারটা কি আসলে, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার হচ্ছে, আমরা এতক্ষণ ইনভার্টিং নন ইনভার্টিং পড়ে আসলাম, তো ইনভার্টিং নন ইনভার্টিং পড়তে গিয়ে খেয়াল করলাম যে হয় পজিটিভে ইনপুট দিচ্ছি তখন নেগেটিভটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে, অথবা নেগেটিভে ইনপুট দিচ্ছি প্লাসটা পজিটিভটা গ্রাউন্ড করে দিচ্ছি। কিন্তু হোয়াট ইফ আমার যদি এরকম একটা সার্কিট আছে যে পজিটিভও কিছু একটা আছে, নেগেটিভও কিছু একটা আছে, এই যে জিনিসটা আপনাদেরকে কুইজে দিয়েছিলাম, তাই না। যে মনে করেন এখানে কিছু একটা আছে 10 ভোল্ট, আবার এখানেও কিছু একটা আছে, কিছু একটা আছে এখানে, আহ এখানেও আপনার 10 ভোল্ট, উল্টা এঁকে ফেলছি না। ঠিক আছে, মনে করেন এরকম কিছু একটা আপনার কাছে সার্কিট আছে, ঠিক আছে, আর এফ এর ভ্যালু ওয়ান কে।
তাহলে এই যদি এরকম যদি আসে আপনার কাছে, তাহলে আপনি আমাকে বলেন তো আপনার দাঁড়ান, তাহলে আমাকে বলেন এরকম কনফিগারেশন কি, এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং, নাকি কোনোটার মধ্যে ফেলা যাচ্ছে না, কোনটা? কেউ কি বলতে পারবেন এটা ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? স্যার ইনভার্টিং। এটা ডিফারেন্স এটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, এটা ইনভার্টিং না নন ইনভার্টিং না, কেননা কারণ আপনি ইনভার্টিং না নন ইনভার্টিং না। এক্স্যাক্টলি, কারণ আপনি ইনপুট পজিটিভ টার্মিনালও ইনপুট দিয়ে রাখছেন, নেগেটিভ টার্মিনালও ইনপুট দিয়ে রাখছেন, তাই না? তো এই ক্ষেত্রে ইয়েস আপনি স্যার। কি, এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ইনভার্টিং কনফিগারেশনের যে ফর্মুলা আছে সেটাও অ্যাপ্লাই করবেন, নন ইনভার্টিং এরটাও অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? ভি আউট এটা এটা হচ্ছে সুপার পজিশনের থিওরেমটা অ্যাপ্লাই করলে হচ্ছে। এক্স্যাক্টলি সুপারপজিশনের থিওরেমটা অ্যাপ্লাই করে দিবেন। মানে আপনি ধরবেন যে এই ভোল্টেজটা এক্সিস্ট করতেছে আর এটা এক্সিস্টই করতেছে না, এটাকে গ্রাউন্ড করে ধরে রাখবেন। তাহলে কি হলো, যদি এটা যদি এক্সিস্ট না করে গ্রাউন্ডেড হয়ে যায়, তাহলে কি কোন কনফিগারেশন এটা? নন ইনভার্টিং কনফিগারেশনের মধ্যে কাজ করবে তখন, তাই না? এই যে জিনিসটা যদি আপনি ইয়েস গ্রাউন্ড করে স্যার। দেন, এটাকে অ্যাভয়েড করেন, ভিডিওটাকে যদি অ্যাভয়েড করেন, ভিডিওটাকে অ্যাভয়েড করলে তাহলে এটা নন ইনভার্টিং। তাহলে নন ইনভার্টিং করলে ফর্মুলা কি, 1 + RF/RI। RF এর ভ্যালু কত এখানে? 1। RI এর ভ্যালু কত? 2 নাকি 3, কোনটা? RF এর ভ্যালু কত, সরি RI এর ভ্যালু কত? 2 ঠিক। কে হবে, 2 কে নাকি 3 কে? স্যার 2K মায়ের খাবেন, ঘুমায় মায়ের খাবেন। RI অলওয়েজ কোন টার্মিনাল থেকে আসে? এটা স্যার আর 1K হবে সবসময়। RI অলওয়েজ কোনটা, ইনপুট রেজিস্ট্যান্স কোনটা? ইনপুট আর ইয়েস স্যার ফিডব্যাক ওইখানে স্যার অলওয়েজ নেগেটিভ থেকে বের হবে। এক্স্যাক্টলি, ফিডব্যাক রেজিস্টর আর ইনপুট রেজিস্টর অলওয়েজ আপনার নেগেটিভ টার্মিনাল থেকে বের হবে। তাহলে এটা তো পজিটিভ থেকে বের হয়েছে, এই পজিটিভ থেকে এটার কোনো কাজ নেই বেসিক্যালি, এটা ফর্মুলাতে এটা কখনো ইউজই করেন না, কোনো ফর্মুলাতে ইউজ হয় না এটা। তাহলে আপনি ফর্মুলাতে যে RF/RI করেন, সেই RF/RI অলওয়েজ নেগেটিভ থেকে বের হয়, হোক ইনভার্টিং হোক নন ইনভার্টিং, ম্যাটার করে না, বারবার বলে আসছি সেটা। তাহলে আপনি যে RF 1 + RF/RI করতেছেন, তাহলে এই RI-টা হচ্ছে আসলে কত এখানে? 3K এই ক্ষেত্রে। তাহলে ইনটু কি V1 এখানে মানে ভি পজিটিভ এখানে কত বলেন? ইনটু কিন্তু বি পজিটিভ, কেন বি পজিটিভ বলেন তো? 10 ভোল্ট দিবেন নাকি এই যে পয়েন্টের ভোল্টেজ দিবেন, কোনটা দিবেন? কোন পয়েন্টের ভোল্টেজ লিখতে হবে? এই যে এই 10 ভোল্টটাকে ধরবেন নাকি এই পয়েন্টের ভোল্টেজ ধরতে হবে? ভি স্যার প্লাস। ভোল্টেজ ভি ডিভাইডার নিয়ে প্লাস, স্যার ওইখানে বি পজিটিভটা বের করা লাগবে আগে। এক্স্যাক্টলি। এখানে আপনি কিন্তু ডিরেক্ট V1টা ধরতে পারবেন না, কেন V1 ধরতে পারবেন না? কারণ আমরা জানি নন ইনভার্টিং কনফিগারেশনে পড়ে আসছি, ইনপুটটা কোথায় দেন, ডিরেক্ট পজিটিভ টার্মিনালে যে ভোল্টেজটা থাকে ওই পয়েন্টটা হচ্ছে, ওই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে নন ইনভার্টিং এর জন্য, মানে পজিটিভ টার্মিনালের ইনপুট। আর নেগেটিভের ক্ষেত্রে ডিরেক্ট নেগেটিভে যেটা দেবেন সেটা ইনপুট না, বরং ইনপুট রেজিস্টারের থ্রুতে যে ভোল্টেজটা দিবেন সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের জন্য ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আপনার এই ফর্মুলা হয়ে যাবে 1 + RF/RI ইন্টু বিন মাইনাস কি হয়ে যাবে, এবার আপনি এই যে এটাকে মনে করেন এই যে V1টা নাই, এখন আপনার V2টা কাজ করতেছে মনে করেন, তাহলে এবার কোন কনফিগারেশন হয়ে গেল? ইনভার্টিং কনফিগারেশন ফর্মুলা কি? RF/RI, সেই আগের RF/RI, এখানকার যে RF/RI এটাও সেম RF/RI ইন্টু V2, ডিরেক্ট চলে যাবে কিন্তু, এখানে আর V নেগেটিভ লেখা দরকার নেই, ডিরেক্ট V2 হবে। তো এই ফর্মুলাটা মাথায় রাখেন, তাই না? এটা হচ্ছে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার ফর্মুলা। যখন পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের দুইটাতেই ভোল্টেজ দিয়ে রাখবে, তখন আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, এই ফর্মুলা দিয়ে করে ফেলবেন। এটা কিন্তু এটাই এক্স্যাক্টলি 1 + RF/RI ইন্টু V প্লাস, এটা কিন্তু V প্লাসই হবে, মানে আপনাকে এই পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে। এখন এই পয়েন্টের ভোল্টেজ বের করার জন্য কি করতে পারেন? ভোল্টেজ বের করার জন্য নোডাল অ্যানালাইসিস বলে আসছি না সবসময়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ নোডাল অ্যানালাইসিস দিয়ে করবেন। এটা আমি আর দেখাবো না, আমি ক্লাসে দেখাইছি এটা কেমনে করতে হয়। এই জন্য এই নোডে যদি যদি করেন, এই নোড থেকে কারেন্ট গুলো অলওয়েজ বের হচ্ছে, এভাবে চিন্তা করবেন। এটাকে নাম দিবেন RI, এটাকে নাম দিবেন I2। আপনি আবার বলতে পারেন স্যার এদিকেও তো যাবে, হ্যাঁ এদিকে দিবেন, কিন্তু এটাতে কি, এটা কি অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট নাই, ইনপুট কারেন্ট অলওয়েজ কত হয়? 0। মানে অপ অ্যাম্পের ইনপুট টার্মিনালে কারেন্ট গুলো 0, মানে অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনাল দিয়ে যাচ্ছে যেটা, সেটা অপ অ্যাম্পের নেগেটিভের মধ্যে যেটা হচ্ছে সেটা সবসময় কি 0। আপনি এইভাবে নোডাল অ্যানালিসিস করেন, I1 + I2 + এই যে এটাকে মনে করেন ইনপুটটা I পজিটিভ ধরেন, করে এখান থেকে আপনি ইজিলি এই VX টা বের করে ফেলতে পারবেন, তাই না? পারবেন কি না? তো সেই এই V প্লাসটা বের করবেন, সেই V প্লাসটাই হবে আপনার এই ফর্মুলার V প্লাস। স্যার এটা স্যার ভোল্টেজ ডিভাইডার দিয়ে করলে মানে আরো সুবিধা হয় না একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুবিধা। এখন যারা ভোল্টেজ ডিভাইডার, নোডাল অ্যানালাইসিস এগুলো সব প্যাচ লাগাই ফেলতেছেন তাদের জন্য আর কি। শুধু শুধু নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে ফেলবেন, তাহলে আপনি জাস্ট নোডাল অ্যানালাইসিস দিলে ভোল্টেজ পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ নোডাল অ্যানালাইসিস সব সময় অ্যাপ্লিকেবল, অল টাইম। ভোল্টেজ বের করার জন্য নোডাল অ্যানালাইসিস একদম অব্যর্থ একটা ওষুধ, ঠিক আছে? তাহলে এই ডিফারেন্স অ্যাম্পলিফায়ার বুঝা গেছে, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার ফর্মুলা কিন্তু এক্স্যাক্টলি এটা, 1 + RF/RI ইন্টু V1 না,
পজিটিভ মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি টু, মানে নেগেটিভ টার্মিনালে ভি নেগেটিভ না, বরং নেগেটিভ টার্মিনালে রেজিস্টরের থ্রুতে যে ইনপুট রেজিস্টার যেটা 3K, এটার থ্রুতে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছেন এখানে ভি টু, সেটাই হবে, বসাইতে হবে। ফর্মুলা এটাই। স্যার এখানে এখানে কোশ্চেনে কি বলবে? কোশ্চেন এরকম আপনাদেরকে, দেখেন তো আপনাদেরকে আমি ডিসকর্ডে, দেখেন তো একটা কোশ্চেন সলভ দিচ্ছি না আপনাদের, ডিসকর্ডে দিয়েছিলাম আপনাদেরকে। আচ্ছা সরি, ডিসকর্ডে না, ওই এটা এই টাইপের ম্যাথ আপনাদেরকে দিই নাই। ডিসকর্ডে যেটা দিয়েছিলাম সেটা কি ছিল, কম্পারেটর ছিল না একটা। ডিসকর্ডে যেটা অ্যান্সার দিই, কুইজ ওয়ানের অ্যান্সার যেটা দিই, সেটা কি কম্পারেটর ছিল কিনা? জি স্যার স্যার। Yes, sir. হ্যাঁ, তো এখানে এই সার্কিটের জন্য তো মনে হয়, যতটুকু মনে হয় একটা কোশ্চেন দিছিলাম, দিছিলাম কি এটা এরকম, মনে পড়ে না। এখানে কিছুই স্যার বলবেন এরকম কিছু দেওয়া হয় নাই। দেওয়া হয় নাই না? আচ্ছা, তাহলে আমি একটু দেখাই স্যার দিই। এটা দেন না, এটা স্যার আপনার আগের সেমিস্টারের অনলাইন ক্লাসে করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আগে কোথাও না কোথাও একটা করেছিলাম। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি একটু দেখাই দিই আপনাদেরকে, একটা জাস্ট একটা বেসিক ম্যাথ দেখাই দিই, আর কিছু না। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো মনে করেন আমি হচ্ছে আপনাদের ওই যে এরকম করে কিছু একটা দিলাম এখানে, ওই আগের মতোই, সেই ঘুরে ফিরে একই, যে লাউ সেই করবো, আমি একই জিনিসই বারবার দিব, আমারই কিছু এখানে আসবে না। -5 ভোল্ট মনে করেন, এখানে কিছু একটা দিলাম, এখানে আবার কিছু একটা দিলাম এরকম, এখানে আমি বললাম +10 ভোল্ট, ঠিক আছে। এই আর এফ এর ভ্যালু আমি বলে দিলাম মনে করেন 2K, আর এই যে এই রেজিস্টারের ভ্যালু বলে দিলাম আমি, এটা হচ্ছে 1K, এটার ভ্যালু বলে দিলাম 2K, এটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 3K। ঠিক আছে, আমি এখন আপনাকে এটাই দিলাম, এটা দিয়ে বললাম যে ভি আউট কত আঁকেন, ভ্যালু বের করেন, এবং ভি আউট ইকুয়ালস টু ওয়াট বের করেন। বুঝতে পারছেন? তো এখানে ভি আউট বের করার ফর্মুলা কি বলেন? প্রথমে স্যার এই 10 ভোল্ট অফ ধরে 1 প্লাস, লিখে ফর্মুলা মুখস্থ করবেন, এই যে যেটা লিখেছিল 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু কি ভি পজিটিভ, তাই না, মাইনাস কি আর এফ বাই আর আই ইন্টু কি ভি নেগেটিভ না, বরং এখানে কি 10 ভোল্টটাই না, সরি, যে এই পয়েন্টে একটা ভোল্টেজ ধরেন ভিএক্স, ভিএক্স এটাই না, বলেন তো আউট, এটাই তো ফর্মুলা, এটাই তো হবে। আগেটাতে এটাই তো আঁকছি আমি, তাই না? জি স্যার। এই যে এই ভি টুটা হচ্ছে এই নেগেটিভ টার্মিনালে রেজিস্টার থ্রুতে যেটা অ্যাপ্লাই করছি সেটা, তাহলে এখানে আমি সেটাকে ভিএক্স বলতেছি। ভিএক্সটা কি, এই নেগেটিভ টার্মিনালে রেজিস্টারের পাশে যে ভোল্টেজটা, এই যে ভিএক্সটা এতে হচ্ছে আমার এখানে কাজ করতেছে, তাই না? মানে ভিএক্সটাই তো আপনার ইনপুট হিসেবে যাবে নেগেটিভ টার্মিনালে, তাই না? জি স্যার। আর পজিটিভ টার্মিনালে ইনপুট কোনটা যাবে? এক্স্যাক্টলি এই পয়েন্টের ভোল্টেজ, এক্স্যাক্টলি এই পয়েন্টের ভোল্টেজ, এটা না কিন্তু, এই 10টা যাবে না কিন্তু, এক্স্যাক্টলি এই পয়েন্টের ভোল্টেজ যাবে। বুঝা গেছে? কারণ ভি পজিটিভ মানে কি, এক্স্যাক্টলি পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা দিতে হবে। আর ভিএক্স মানে কি, নেগেটিভ টার্মিনালের জন্য কোনটা কাউন্ট করি, রেজিস্টরের থ্রুতে যে ভোল্টেজটা যায়, মানে এই যে ভিএক্স এর রেজিস্টরের থ্রুতে যাচ্ছে, দ্যাটস ওয়াই। মানে এই নোডের ভোল্টেজটা হচ্ছে আপনার এই নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ। এটা কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, তাহলে আপনার এখানে সবার আগে কি করতে হবে, আপনি আমাকে বলেন তো, ভিএক্স বের করতে হবে না? সবার আগের কাজ কি, ভিএক্স আর ভি পজিটিভটা বের করা, তাই না? আপনি সোজা কথা বলেন, ভি পজিটিভ কত হবে, কেউ কি বলতে পারবেন? তো 10 ভোল্ট। 10ই হবে, কারণ কি, কারণ এই যে এই অপ এর মধ্যে এই যে এই কারেন্ট জিরো লাইনে, এক্স্যাক্টলি এই লাইনে কোনো কারেন্ট জি নেই, এই স্যার। লাইনে কোনো কারেন্ট নেই, তাহলে এখানে এই রেজিস্টারের মধ্যে যদি কোনো কারেন্টই না গেল, তাহলে আলটিমেটলি এই পয়েন্টের ভোল্টেজ আর এই যে রেজিস্টার দুই টার্মিনালের ভোল্টেজ কোনো ডিফারেন্স আছে? যদি রেজিস্টারের মধ্যে কারেন্ট না যায়, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল, ভি ইকুয়ালস টু আই আর, এই বিটা হচ্ছে রেজিস্টার দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স। আই যদি জিরো হয়, সরি জিরো হয়, তাহলে জিরো, মানে রেজিস্টার দুই টার্মিনালের কোনো ভোল্টেজ ডিফারেন্সই নাই যদি কারেন্ট না যায়। তাহলে আমরা জানি একটা অপ এম্পের পজিটিভ টার্মিনালের কারেন্ট আর নেগেটিভ টার্মিনালের কারেন্টটা জিরো, মানে এই যে এইখান থেকে এখান দিকে যে কারেন্টটা, আর এইটার কারেন্টটা পুরোটাই পজিটিভ, তো এই কারেন্টটা জিরো, তাহলে এই 2K এর মধ্যে কোনো কারেন্টই যাচ্ছে না, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ, রেজিস্টরের দুই টার্মিনালের ভোল্টেজে কোনো ডিফারেন্স নেই, মানে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ এক। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 10, তাহলে ভি পজিটিভটাও কত হবে, 10 ভোল্ট হবে। এতটুকু পেয়ে গেছেন। এবার বাকিটা বের করতে হবে কি, এই যে ভি এক্সটা বের করতে হবে। ভি এক্স বের করতে হলে কি করতে হবে, এখানে কোন ফর্মুলা যাবেন? স্যার।
নোডাল অ্যানালাইসিসে যাবেন তাই না? কোথায় যাবেন? নোডাল অ্যানালাইসিস। তাহলে এই ভিএক্স এ যদি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে যান, কি বলছিলাম, অলওয়েজ স্যার ধরে নেবেন নোড থেকে বাইরে দিকে কারেন্ট গুলো যাচ্ছে। নোডাল অ্যানালাইসিস স্যার। এক্স্যাক্টলি, নোডাল অ্যানালাইসিস করবেন। I1, I2, I3, বলেন তো। তাহলে যে কি লিখবো, I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু হোয়াট? জিরো। এই I2 এর ভ্যালু কত লিখতে পারেন? জিরো লেখা যায় না, কারণ I2 টা বেসিক্যালি কোন কারেন্টটা? আচ্ছা, এখানে I2 কিন্তু জিরো লিখতে পারবেন না বেসিক্যালি, তাই না? I2 কিন্তু এখানে জিরো হবে না, ঠিক আছে? ডিরেক্টলি I2 টাকে জিরো লেখা যাবে না। তো I2 টা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, এই I2 টা বের করার পর, আচ্ছা হ্যাঁ, I2 জিরো লেখা যাবে না কেন, এইটা কি কেউ বলতে পারবেন I2 কেন জিরো লেখা যাবে না? স্যার তার টু কারণ কিলো I2 টা গিয়ে যে তো কারেন্টটা ভাগ হবে হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এই I2 টা গিয়ে আলটিমেটলি ফিডব্যাকের মধ্যে চলে যাচ্ছে। আর এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। আর এই পয়েন্টে আসার পরে, এই পয়েন্টে পৌঁছানোর পরে I2 টা আর এদিকে যাচ্ছে না, মানে কি এটা কারণ কি, কারণ এটা I নেগেটিভ, নেগেটিভ মানে ডিরেক্ট কোনো কারেন্ট যাচ্ছে না, বরং I2 টা পুরোটা IF এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তাই না? তো I2 টা জিরো হবে না, I2 টা একটা ভ্যালু আছে obviously। I2 নট ইকুয়ালস টু I মাই নেগেটিভ, দ্যাটস এটা কারেন্টে যাবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, এবার বলেন I1 বের করার ফর্মুলা বের করেন। I1 কত, আপনি এদিকে ধরছেন কিন্তু কোশ্চেনে দেওয়া আছে উপরের দিকে, তাহলে কি কত হবে এখানে? -2 -2 মিলি অ্যাম্পিয়ার, শেষ। প্লাস I2 আসেন, I2 বের করা মানে কি, একটা পয়েন্ট হচ্ছে Vx, আর একটা পয়েন্ট কি বি নেগেটিভ V নেগেটিভ, ডিভাইড বাই কত? 1। ডিভাইড বাই 1। আচ্ছা, এখন এতটুকু বুঝছেন কিনা আমি জানি না। প্লাস এই I3 কত হবে? Vx মাইনাস -5 না, ডিভাইড বাই 3। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। ওকে, এবার এখান থেকে বাকি এখানে এই কালার না, রেড কালার ইউজ করি। এই যে এখান থেকে এখানে একটা টুইস্ট আছে, আমি এই জিনিসটাকে এখন এখানে নিচের দিকে টেনে এনে লিখতেছি, দেখেন। তাহলে এই যে -2 মিলি অ্যাম্পিয়ার আমার কোনো সমস্যা নেই, ওকে। প্লাস এই যে আমি যে যে লিখলাম Vx মাইনাস ভি মাইনাস এই ভি, বলেন তো ভার্চুয়াল শর্টের কথা পড়াইছিলাম না? অপ অ্যাম্পের পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল কি থাকে? ইন্টারনালি শর্টেড থাকে, পড়াইছিলাম এটা ভার্চুয়াল শর্টিংটা, মনে আছে কারো? স্যার তাহলে এখানে আমি কি লিখতে হ্যাঁ পারি, স্যার, এখানে কি 10 লিখতে স্যার, পারি? কোন কোন সার্কিট পাওয়ার সাপ্লাই 10 হবে। ডিমান্ড করে এটা করে বলছে মানে কারেন্ট ডিমান্ড স্যার স্যার করে। স্যার, আপনার কথাটা কেটে কেটে আসতেছে, অস্পষ্ট আসতেছে, একটু স্লোলি বলেন। মুখের সামনে মাইকটা নিয়ে বলেন, তাহলে আমরা শুনতে পাবো সবাই। জি বলেন। হ্যালো স্যার, কে যেন কথা বলতেছিলেন, একটু কাইন্ডলি আবার বলেন, আমরা তখন কিছুই শুনি নাই, এখন একটু ক্লিয়ারলি বলেন, মাইকটাকে সামনে এনে বলেন। এই যে এখন কথা বলো না, কে যেন কোশ্চেন করতেছিলেন, তাড়াতাড়ি বলেন, টাইম চলে যাচ্ছে। ওকে, কেউ কোশ্চেন করতে আচ্ছা, তাহলে এই যে ভি, ভি পজিটিভ আর ভি নেগেটিভ কি সেম হচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে? কারণ এটা ভার্চুয়াল শর্টিং, ভার্চুয়ালি রিয়েল লাইফে না, বাট ভার্চুয়ালি দেখে মনে হয় যেন একটা অপাম্পের পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল ইন্টারনালি শর্ট, এই জন্য আমরা ভি পজিটিভ ইকুয়াল টু ভি নেগেটিভ করি। তাহলে আমরা এখানে ভি নেগেটিভের জায়গায় কি লিখতে পারি? ভি পজিটিভ লিখতে পারি, 10 বলেন। স্যার। লেখা যায় এটা। প্লাস এই যে ভি এক্স প্লাস 5 ডিভাইড বাই 3 ইকুয়াল টু 0। তাহলে বলেন তো এখানে ভি পজিটিভের ভ্যালু কত, আপনি আগে আগে বের করে রাখছেন কত? 10। 10 তাহলে এখানে এটা এটা সলভ করলে কি পাবেন, ভিএক্স এর একটা ভ্যালু পাবেন কিনা বলেন, পাবেন কিনা বলেন? তাহলে ভিএক্স এর একটা ভ্যালু যদি পেয়ে যান, তাহলে এই ভিএক্স এর ভ্যালু আর এই ভি পজিটিভ এর ভ্যালু এই ফর্মুলাতে বসে দিলেই ভি আউট পেয়ে যাচ্ছেন, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই টাইপের ম্যাথও মোটামুটি হয়ে গেল, তাই না? এই স্যার টাইপের ম্যাথ ভার্চুয়াল শর্টিংটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? যে কোনো সময় অপাম্পের যে কোনো টাইপে আপনি ভার্চুয়াল শর্টিং ইউজ করতে পারেন। ভি পজিটিভ আর ভি নেগেটিভ সমান ধরতে পারেন যে কোনো সময়, ক্যালকুলেশনের সুবিধার্থে। বুঝে গেছে স্যার? জি তাহলে এটা গেল আপনার ওপেন লুপ, ক্লোজ লুপ, তারপরে ডিফারেন্স এমপ্লিফায়ার, আর ব্লা 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 এক্সপ্রেশন করা। তারপরে আসেন, আপনাদের কি ছিল যেন মনে আছে? তাহলে আপনারা অপাম দিয়ে যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, অপাম দিয়ে এখন কি করবেন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনও করা যায়, ঠিক আছে? অপাম দিয়ে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কি করতে হয়, অলওয়েজ নেগেটিভ কনফিগারেশন ইউজ করব।
মানে নন ইনভার্টিং ইউজ করব, কিন্তু যদি আপনি অপ অ্যাম্প দিয়ে ডিফারেন্সিয়েট করতে চান তাহলে এই ইনভার্টিং টার্মিনালে যা রেজিস্টার না দিয়ে কিসের থ্রুতে দিবেন, একটা ক্যাপাসিটর দিবেন, সিআই। আর ফিডব্যাকে ক্যাপাসিটি ফিডব্যাকে রেজিস্টারই রাখবেন। তো যদি এরকম করে দেন তাহলে এটার আউটপুট কি আসবে, এই ভি আউটটা ইনপুটে যা দিবেন এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করে দিবে ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, কিন্তু এটা তো ইনভার্টিং কনফিগারেশন, তাই আগে একটা মাইনাস আসবে। ওকে, তারপরে নট অনলি ইনভার্টিং কনফিগারেশন, এটা ইনভার্টিং অপ অ্যাম্প মানে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, মানে এটা আউটপুটটাকে ইনপুটটাকে অ্যাম্পলিফাইও করবে। তাহলে অ্যাম্পলিফাই করবে, কিন্তু অ্যাম্পলিফায়ার ফর্মুলা কি, অ্যাম্পলিফায়ার ফর্মুলা কি বলেন, আর ইন্টু সি। RFCY। হ্যাঁ, আর এফ সি লিখতে পারেন, বা আর ইন্টু সি লিখে দিই, তাহলে আরো ইজি হয়ে গেল, মাইনাস আর সি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অপ অ্যাম্পের ডিফারেন্সিয়েশনের কাজ। অপ অ্যাম্প যদি ডিফারেন্সিয়েট করতে চান, মানে আপনি যদি ডিফারেন্সিয়েট ইমপ্লিমেন্ট করতে চান, মানে একবার যদি ইনপুটটাকে ডিফারেন্সিয়েট করতে চান, তাহলে আপনি ইনপুটের রেজিস্টারের জায়গায় একটা ক্যাপাসিটর বসাই দিবেন। ঠিক আছে, আচ্ছা আপনি যদি দুইবার, আপনি যদি আউটপুটটা এরকম চান, ভি আউট ইকুয়ালস টু ডি ডি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স আর ডিটি স্কোয়ার, মানে কয়বার ডিফারেন্সিয়েট করতেছেন, দুইবার করতেছেন না স্যার, ইয়েস কথা স্যার। বলেন। দুইবার, যদি দুইবার করতে চান তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট করে যেটা পাবেন সেটাকে আবার সেকেন্ড বার আবার ডিফারেন্সিয়েট করবেন, তাই দিয়ে তো হয়ে যাবে, তাই না? আপনাদের কুইজে আমি এটাই দিয়েছিলাম, ডাবল ডিফারেন্সিয়েশন দিয়ে রাখছিলাম। খুব তেমন একটা তেমন কেউ পারেন নাই আসলে, এক দুজন পার্সেন্ট মনে হয়, বলে দেওয়ার পরেও ক্লাসে তাও পারেন নাই। তাহলে এই যে যদি এই যে এটা এটা যদি ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে ইনপুট দিবেন এক্স, এখানে সি, এটাকে আর এফ দিবেন, তাহলে আউটপুটে কি পেয়ে যাবেন, মাইনাস আর সি ডিএক্স বাই ডিটি পেয়ে যাবেন। তাহলে আপনার তো লাগছে ডাবল ডিফারেন্সিয়েশন, এটাকে আবার করবেন। তাহলে আবার ডিফারেন্সিয়েট করা মানে কি, এই আউটপুটটাকে আবার একটা ক্যাপাসিটরের থ্রুতে নেগেটিভ টার্মিনাল মানে ইনভার্টিং টার্মিনালে দিয়ে দিবেন, মানে ইনভার্টিং কনফিগারেশনে দিয়ে দিবেন, সেই একই কনফিগারেশন রিপিট করলেন জাস্ট। তাহলে এবার কি হবে, এই যে মাইনাস আর সি ডিএক্স বাই ডিটি, এটা এই এই ক্যাপাসিটর ইউজ করার কারণে, মানে ক্যাপাসিটর থ্রুতে ইনপুট দেওয়ার কারণে এটা এই এটা আবার ডিফারেন্সিয়েট হয়ে এখানে আসবে। এই দুইবার ডিফারেন্সিয়েট করার কারণে, সরি দুইবার ইনভার্টিং করার কারণে মাইনাসটা চলে যাবে, শুধু পড়ে থাকবে কি ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার, সাথে এই যে আরসি টারসি এগুলো থেকে যাবে, আমি আরসি গুলো আর লিখতেছি না, প্লাস এ লিখে দিলাম ওভারঅল। ঠিক আছে, আপনি যদি শুধু ওয়ান রাখতে চান, শুধু ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার পেতে চান, তাহলে এর ভ্যালু ওয়ান, মানে অ্যাপ্লিকেশন ফ্যাক্টর ওয়ান রাখতে হবে। তাহলে এই যে আর এফ এর ভ্যালু, সি এর ভ্যালু, সবগুলোর ভ্যালু ওয়ান রেখে দিবেন, তাহলে কাজ হয়ে গেছে। এই ডাবল ডিফারেন্সিয়েশনের কাহিনী বুঝে গেছে? এক্ষেত্রেও সেম, আর এফ এর ভ্যালু অলওয়েজ ওয়ান রাখার চেষ্টা করবেন। এরপরে অ্যাপ্লিকেশন ফ্যাক্টর কত, তাহলে এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফ্যাক্টরের ভ্যালু কত, একটা ডিফারেন্সিয়েটরের অপ অ্যাম্প ডিফারেন্সিয়েটরের অ্যাপ্লিকেশন ফ্যাক্টরের ভ্যালু কি, আর সি, তাই না? নন ইনভার্টিং এর জন্য অ্যাপ্লিকেশন ফ্যাক্টরের ফর্মুলা ছিল ওয়ান প্লাস আর এফ বাই আর আই, ইনভার্টিং এর জন্য ছিল আর এফ মাইনাস আর এফ বাই আর আই, ইন ডিফারেন্সিয়েটরের জন্য হচ্ছে মাইনাস আর সি। ঠিক আছে, জি স্যার। এটা হলো আপনার ডিফারেন্সিয়েটর। আর ইন্টিগ্রেটর কিভাবে ডিজাইন করবেন, ইন্টিগ্রেটর ডিজাইন করতে হলে সেম জিনিস একদম এক্স্যাক্টলি, নন ইনভার্টিং সরি ইনভার্টিং কনফিগারেশন ইউজ করবেন, মানে এই যে নেগেটিভ। কিন্তু এখন কি করবেন, এখন এই এক্সটাকে যদি আপনি আউটপুটে যদি এরকম পাইতে চান, যে এক্স এর ইন্টিগ্রেশনটা যদি আউটপুটের সময় সাপেক্ষে পাইতে চান, তাহলে যেটা করতে হবে, এক্সটাকে একটা রেজিস্টার থ্রুতে ইনপুট দিবেন। এখন আর ক্যাপাসিটর থ্রুতে ইনপুট দিচ্ছেন না, বরং এখন ফিডব্যাকে আপনি ক্যাপাসিটরটাকে পাঠিয়ে দিচ্ছেন, ফিডব্যাক ক্যাপাসিটর হয়ে গেছে। বুঝা গেছে? যদি এরকম করেন যে ফিডব্যাকে ক্যাপাসিটর দেন আর ইনপুটটাকে ডিরেক্ট রেজিস্টার থ্রুতে নেগেটিভ টার্মিনাল দেন, তাহলে আউটপুটটা আপনি যে এরকম পাবেন। আউটপুট হবে ইনপুটের কি ইন্টিগ্রেশন। কিন্তু কথা হচ্ছে, যেহেতু এটা অপ অ্যাম্প মানে এটা অ্যাম্পলিফাইও করবে, তাহলে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা কত হবে, ফর্মুলা হচ্ছে মাইনাস ওয়ান বাই আর সি আর সি। ইন্টিগ্রেশন অফ এক্স উইথ রেসপেক্ট টু ডিটি। তাহলে একটা ডিফারেন্সিয়েটরের আপনার গেইনের ফর্মুলা ছিল এটা, যে এটা আর সি, আর একটা ইন্টিগ্রেটরের গেইনের ফর্মুলা হচ্ছে কি ওয়ান বাই আর সি। ইন্টিগ্রেটর কিভাবে করবেন, ফিডব্যাকে একটা ক্যাপাসিটর ইউজ করবেন। ঠিক আছে, ডিফারেন্সিয়েটর কিভাবে করবেন, ইনপুট রেজিস্টারের জায়গায় ইনপুট ক্যাপাসিটর ইউজ করবেন, এবং অলওয়েজ অবভিয়াসলি ইনভার্টিং কনফিগারেশন ইউজ করতেছি আমরা, তাই না? তাহলে এইভাবে এখানেও সাজেস্ট করবো যে ফিডব্যাকে যেটা ইউজ করবেন, মানে সিএফ এর ভ্যালু ওয়ান রেখে ডিজাইনিং করার চেষ্টা করবেন। ডিজাইনিং প্রবলেম আসলে অলওয়েজ ফিডব্যাকে যাই থাকুক না কেন ওয়ান ধরে নেবেন, সরি ওয়ান কে তো আর হবে না, ওয়ান মাইক্রোফ্যারাড বা মিলি ফ্যারাড হবে, তাই না? ফ্যারাড লিখে দিই, পারবেন না এরকম করে বলেন তো? তাহলে এইভাবে ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেশনটা বুঝে যাচ্ছে আপনাদেরকে? ক্লাসে আমি করাইছিলাম ওই যে কুইজে, যারা কুইজ টুতে যারা দিছিলেন, ক্লাসে সলভ করে দিছিলাম না ওই ম্যাথটা কুইজে, ওই টাইপের কি আর ম্যাথ লাগবে বলেন তো? না স্যার। পারবেন সবাই? ওইটা প্র্যাকটিস করেন কাইন্ডলি, আমি সলভটা দিয়ে দেবো, কুইজ টুয়ে সলিউশনটা স্যার দিয়ে দেবো। জয়েন্টটা কেমনে করো ওটা একটু দেখা দিবেন? আচ্ছা,
ভেরি গুড। আমি জয়েন্টটা তাহলে দেখাই যাবে আমি একটা আমি আচ্ছা কুইজের ম্যাথটাই করি, ঠিক আছে, কুইজেরটাই করাই দিই যাতে করে কোনো কনফিউশন না থাকে, কারণ কুইজের ম্যাথটা হচ্ছে ওইটার মধ্যে মোটামুটি সব টাইপ চলে আসছে একসাথে। তো এটা যদি কেউ পারেন, এই যে এই টাইপের প্রবলেম যদি এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করে, এটা কেউ ভুল করবেন না। যদি ভালো নাম্বার উঠাইতে চান, এই জিনিসগুলো খুবই ইজিলি নাম্বার উঠানোর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট আছে। এফ ইকুয়ালস টু, আপনি মনে করেন আমি ফর্মুলা দিলাম এরকম, 10x মাইনাস 9 ডিটি প্লাস 10y প্লাস ডি স্কোয়ার জেড ডিটি স্কোয়ার। বলেন তো এখানে ইন্টিগ্রেশনের ভিতরে কয়টা কয়টা আছে? দুইটা জিনিস আছে না? আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই দুইটা জিনিস থাকলে এটা ভেঙে ফেলবেন, ভেঙে লিখে ফেলবেন। তাহলে 10x ডিটি মাইনাস ইন্টিগ্রেশন অফ 9 ডিটি লেখা যায় এভাবে, প্লাস 10y প্লাস ডি স্কোয়ার জেড ডিটি স্কোয়ার। এতটুকু তো লিখে যাচ্ছে, তাই তো? লিখে যাচ্ছে এতটুকু? জি স্যার। হ্যাঁ, আপনাদের কাজ হবে কি জানেন, যদি এরকম কমপ্লিকেটেড হয়ে যায়, বুঝতেছেন না বা পারতেছেন না, বুঝতেছেন না কিভাবে কি করবেন, এভাবে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করে। তাহলে এখানে টোটাল কয়টা কয়টা মানে হইলো, কয়টা ব্লক আসছে বলেন তো? ইন্ডিভিজুয়ালি কয়টা ব্লক আছে এখানে এখন? 4টা না? জি স্যার। ইন্ডিভিজুয়ালি 4টা আছে। এই যে ইন্টিগ্রেশন অফ 10x ডিটি, ইন্টিগ্রেশন অফ 9 ডিটি, 10y, ডাবল ডিফারেন্সিয়েশন অফ জেড, তাই না? এই 4টাকে ইন্ডিভিজুয়ালি আগে ইমপ্লিমেন্ট করে ফেলবেন, তারপরে সেই সবগুলার আউটপুটটাকে একটা ইনভার্টিং সামারের নেগেটিভ টার্মিনালে দিয়ে দিলে কাজ হয়ে যাবে না বলেন তো? তো যোগ হয়ে গেল। খেয়াল করেন, আপনি মনে করেন এখানে কিছু একটা করে পাইছেন, এখানে কিছু একটা করে পাইছেন, এখানে কিছু একটা করে, এগুলাকে ডিরেক্ট যোগ করলে কি এরকম করে যোগ করলে কি আউটপুট হবে, যোগ হবে? মনে করেন এই যে এই ব্লকে আপনি এটা পাইছেন, এই ব্লকে এটা ইমপ্লিমেন্ট করছেন, এই ব্লকে এটা ইমপ্লিমেন্ট, এইভাবে করে যদি এভাবে কাট টেনে যোগ করে দেন, তাহলে কি যোগ হবে এরকম? এই যে মাঝখানে যোগ বিয়োগ এগুলো কি হবে? হবে না তো। তাহলে কি করতে হবে? এই জিনিসটাকে আপনাকে কিসের মধ্যে দিতে হবে? রেজিস্টার। রেজিস্ট্যান্স। একটা রেজিস্টার থ্রুতে কোথায় দিবেন? একটা ইনভার্টিং। একটা ইনভার্টিং অপ অ্যাম্পের নেগেটিভ টার্মিনালে মেরে দিবেন, শেষ। ফিডব্যাকের ভ্যালু 1 করে দিবেন, শেষ। তাহলে যোগ হয়ে এখানে আউটপুট চলে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাই না? পুরো এন্টায়ার জিনিসটা নেগেটিভ হয়ে যাবে, সমস্যা নাই, এটাকে আবার ইনভার্ট করে দিবেন, তাহলে তো কাজ হয়ে গেল। দুইবার নেগেটিভ করে দিলে অরিজিনালটা থাকবে। আর এফ আর এর ভ্যালু 1 1 করে রেখে দিবেন, তাহলে তো হয়ে গেল যে আর অ্যাম্প্লিফাই হচ্ছে না। জি স্যার। অর্থাৎ যোগ যোগ করার নিয়মটা বুঝছেন? এভাবে তার টেনে যোগ করবেন না, বরং সবগুলো এক্সপ্রেশন আলাদা করে ইমপ্লিমেন্ট করবেন, করে সবগুলোকে রেজিস্টারের থ্রুতে একটা ইনভার্টিং অপ অ্যাম্পের নেগেটিভ টার্মিনালে দিয়ে দিবেন, দ্যাটস ইট। স্যার একটা কোশ্চেন ছিল, আমার যদি এই জিনিসটা পার্শিয়ালি ঠিক হয়, এখানে কি পার্শিয়াল মার্কের কোনো চান্স থাকতেছে? লাইক আমি আলটিমেট রেজাল্ট আনতে পারি নাই, বাট কয়েকটা স্টেপ ঠিক আছে মিডলে। হ্যাঁ, ওটার জন্য যতটুকু মানে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এরকম পাবেন। আমি আবারও বলি, মিডের খাতা আর ফাইনালের খাতা আমাদেরকে ইনস্ট্রাকশন ধরে করতে হয়, চেক করতে হয়, ওকে বুঝে স্যার। গেছে? তো আপনার জি স্যার। বলে দেওয়া থাকে এতটুকু পারলে এটা এতটুকু নাম্বার দিবেন, এতটুকু পারলে এতটুকু নাম্বার দেওয়া হয়, ঠিক আছে? ওকে স্যার। আর যদি আপনার যেটা করছেন সেটা যদি রুবিক্স এর মধ্যে না পড়ে, তাহলে টিচার নিজের মতো করে চাইলে দিতে পারে, তখন ইন দ্যাট কেস ওটা এক্সট্রিম সিনারিও হয়, এবং ওই ক্ষেত্রে মেনশন করতে হয় যে কোন সিনারিওতে করতেছি। আচ্ছা, হোয়াট এভার, তাহলে আমরা এই জিনিসটা আচ্ছা স্যার, লাস্টে একদম লাস্টে এই কোশ্চেনটা বসিয়ে দিল, তাই তো? হ্যাঁ, লাস্টে তো এটাই পাবেন না। ধরেন আমি এটাকে ইমপ্লিমেন্ট করি, আপনারা দেখেন, তাহলে আমি যেটা বললাম এরকম আসলে আপনারা এই 4টা জিনিসকে সেপারেটলি আলাদা করে ইমপ্লিমেন্ট করবেন। তাহলে আগে 10x ডিডিটাকে করি। ফার্স্ট অফ অল, সিম্বল কি আগে, প্লাস নাকি মাইনাস? প্লাস। 10x ডিডি এটা এটা প্লাস, এবং একবার ইন্টিগ্রেট হচ্ছে, তার মানে প্লাস হওয়া মানে কি দুইবার অপ অ্যাম্প দিয়ে পার করতে হবে। প্রথমবারে ইন্টিগ্রেট করবেন, সেকেন্ড বারে ইন্টিগ্রেট করবেন না, খালি ইনভার্ট করবেন, তাই তো? তাহলে আমরা এক্সটাকে একটা ইনভার্টিং কনফিগারেশনে পাঠাবো, এবং পাঠানোর সময় একটা রেজিস্টারের থ্রুতে পাঠাবো অবভিয়াসলি, আর ফিডব্যাক একটা ক্যাপাসিটর দিব। তাহলে এখানে কি পাবেন বলেন তো? 10 মিলাইতে হলে কি করতে হবে? এই সি এর ভ্যালু আমি কত রাখতে বলছি? 1 রাখবেন। তো এই যে 10 ইকুয়ালস টু কি বলেন তো? যেহেতু ইন্টিগ্রেটর এই 10 এর ভ্যালু কিভাবে আসবে? 1/RC দিয়ে না? তাহলে সি এর ভ্যালু যদি তাহলে 1/RC ইকুয়ালস টু 10 মিলাইতে হবে, কারণ আমি জানি 10টাই হচ্ছে এখানে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু, ঠিক আছে? তাহলে এই যে আর এর ভ্যালু হচ্ছে, সরি সি এর ভ্যালু 1 ধরছেন, তাহলে বাকি আছে আর ইকুয়ালস টু 10, তাহলে আর এর ভ্যালু কত হওয়া লাগবে? 1/10 হওয়া লাগবে না? তাহলে এই আরটাকে 1/10 কে করলেন, তাহলে এখানে কি পাবেন? যদি করেন এখানে কি পাবেন? -10 x dt পাবেন, তাই তো? তাই কি না বলেন? ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু আপনার লাগবে +10 x dt। তাহলে এটাকে আবার, এবার কিন্তু আর ইন্টিগ্রেট করবেন না, এবার জাস্ট ইনভার্ট করবেন, জাস্ট নর্মাল একটা ইনভার্ট করবেন,
তো ইনভার্ট করতে হলে কি করতে হয়, ফিডব্যাকে নর্মাল একটা রেজিস্টার দিতে হয়, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। কেন 1 1 দিচ্ছেন, কারণ 10 যা পাওয়ার অ্যাম্প্লিফিকেশন পেয়ে গেছেন, এখন জাস্ট ইনভার্ট করবেন, তো অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ভ্যালু 1 রাখছেন, তাহলে এখানে কি পাবেন, 10x dt পেয়ে যাচ্ছেন। বুঝা গেছে? তাহলে এই যে প্রথমটা ডান, এই যে 10x dt ইমপ্লিমেন্ট হয়ে গেল। সেকেন্ডে আসেন, এরপর সেকেন্ডটাতে কি আছে, -9 dt, তাই না? মানে এটাও ইন্টিগ্রেশন, কিন্তু কি হচ্ছে, শুধু -9 দিয়ে কোনো, এখানে কি কোনো ভ্যারিয়েবল আছে দেখেন তো, না, এখানে তাই না? স্যার ইনপুট তো দেয়া নাই স্যার, ইনপুট কি দিচ্ছে? হ্যাঁ, ইনপুটে কিছু নাই, তার মানে ইনপুট যদি শুধু 9 থাকে, তার মানে কি এটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিয়ে দিবেন, সমস্যা নাই তো, জাস্ট 9 ভোল্ট, শেষ, দ্যাটস ইট। বাকিটা ইন্টিগ্রেট করতেছে, তাহলে ইন্টিগ্রেটের মতো করে একবার রাখবেন। এই সি এর ভ্যালু কত, এখানেও 1 রাখবেন, এখানে তো আর এর ভ্যালু 1 রাখবেন, তাহলে 1 1 হয়ে গেল, তাহলে 9 কে যদি, তাহলে কি হয়ে যাবে, 1/RC কত হয়ে গেল, 1ই থেকে গেল, আর মাইনাস কি হয়ে যাবে, 9 dt হয়ে যাবে। এই যে ইনপুটে 9 ভোল্ট দিয়েছেন, তো ইনপুটে 9 ভোল্টটাই ইন্টিগ্রেট হয়ে 9 dt আসছে, তাহলে এটা নেগেটিভ আছে। দেখেন এটা আপনার ছিল নেগেটিভ, আপনি একবার ইমপ্লিমেন্ট করছেন, তাই নেগেটিভই চলে আসে, তাহলে আর এটাকে আর আর ইনভার্ট করার দরকার নাই, তাহলে আরেকটা জিনিস পেয়ে গেলেন, তাই না, এই আরেকটা জিনিস পেয়ে গেল, তাহলে এই দুইটা, এটাও ডান। এবার আপনি এটা 10y করেন, 10y কি পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ, তার মানে অবভিয়াসলি মাল্টিপল কি করতে হবে, দুইটা অপারেন্ড দিয়ে পার দুইবার। করতে, এক্স্যাক্টলি, তাহলে ওয়াইটাকে দিলাম, দিয়ে এটা এখানে কোনো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে না, জাস্ট অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, তাই এবং এটা ইনভার্টিং, আর এফ বাই আর আই, আর এফ এর ভ্যালু 1 কে ধরবেন, তাহলে আর আই এর ভ্যালু কত দিতে হবে, 10 না, তাহলে 1/10 দিতে হবে। কিভাবে করবেন, কারণ এই যে এই 10 যেটা দেখাই আপনাদের, এই 10 দা, যেহেতু নর্মাল, এটা কোনো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন না, জাস্ট নর্মাল ইনভার্টিং কনফিগারেশনের জন্য 10, এটা কিভাবে বের করতে আসবে, এটা আর এফ বাই আর আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আর আর এর ভ্যালু যদি, আর এফ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আর আই 1/10 হয়ে যাবে, ওইভাবে আসছে, ঠিক আছে? তাহলে এখানে যদি আউটপুট চেক করেন, তাহলে কত হয়ে যাবে, 10y পাবেন, -10y পাবেন, কিন্তু আপনার আছে এখানে +10y, তাহলে এই জিনিসটাকে আরেকবার ইনভার্ট করবেন এবং অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ভ্যালু 1 রাখবেন। কেন? কারণ আপনি 10 পাওয়ার পেয়ে গেছেন, এখন খালি -1 দিয়ে গুণ করবেন, -1 দিয়ে গুণ করা মানে আসলে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ভ্যালু 1 এবং ইনভার্টিং কনফিগারেশন ইউজ করা, তাহলে এটাও 1, এটাও 1, দেখেন এই যে -10y আরেকটা রেজিস্টার থ্রুতে আরেকবার ইনভার্ট করে দিচ্ছি, তাহলে কত পেয়ে যাবে, এবার 10y পেয়ে যাবো। তো এটাও ডান, বাকি হইলো কে আছে এখন, এই যে ডাবল ডিফারেন্সিয়েশনের যে পার্টটা আছে, ও বাকি আছে। তো এটাকে কিভাবে করবো, d2z/dt2 কিভাবে করবো, এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, আপনাদের এখান থেকে একটা ব্রাঞ্চ আসতেছে, এখান থেকে একটা আসতেছে, এরকম অনেকগুলো আসতেছে, এখান থেকে একটা পাবেন, হ্যাঁ, এরকম এখান থেকে পাইতেই থাকবেন, ঠিক আছে? এবার এখানে ডাবল ডিফারেন্সিয়েশন, যেটা ডাবল জেড কে করছেন, তাহলে জেড হচ্ছে ইনপুটে দিবেন, এবং ডিফারেন্সিয়েট করার ফর্মুলা কি, ইনপুটে রেজিস্টার না দিয়ে ক্যাপাসিটর দিতে হবে, আর পজিটিভটা গ্রাউন্ডে, নেগেটিভে ফিডব্যাক মতো দিবেন, আবারও ফিডব্যাক ভ্যালু আর এর মতো দিবেন। তাহলে এখানে এখানে বলেন তো, ডি স্কোয়ার যেটা ডিটি স্কোয়ারের আগে কত আছে, 1 আছে না, তাহলে সি এর ভ্যালু আর কে এর ভ্যালু কি, 1 1 ধরবেন, তাই কি না? বুঝতেছেন এটা? জি জি স্যার। স্যার। জেড, তাহলে এখানে আউটপুট কি পাবেন, -dz/dt পাবেন, কিন্তু আপনার আছে কি +d2z/dt2, তার মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট তো করতে হবে, আবার নেগেটিভও করতে হবে, তো নেগেটিভ কনফিগারেশন করলে তো এমনি নেগেটিভ আরেকবার হবেই, কিন্তু ডিফারেন্সিয়েট আরেকবার করা মানে কি, এই যে -dz/dt2 পাচ্ছেন, এটাকে কি করতে হবে, আরেকবার একটা ক্যাপাসিটরের থ্রুতে দিতে হবে, রেজিস্টর না, কিন্তু ক্যাপাসিটরের থ্রুতে দিতে হচ্ছে, ফিডব্যাকের রেশিও থাকবে, এটাও 1, এটাও 1, তাহলে এইবার যেটা পাবেন সেটা কি হবে, এই যে d2z/dt2 পেয়ে গেছেন, তাহলে এখানে এই চারটা পেয়ে গেছেন, এই চারটাকে কি করতে হবে, এটা রেজিস্টার থ্রুতে কি করতে হবে, সবগুলোকে একটা রেজিস্টার থ্রুতে কোথায় নিয়ে যাবেন, এগুলাকে সবগুলোকে কোথায় নিয়ে যাবেন, একটা ইনভার্টিং কনফিগারেশনের ইয়েতে দিয়ে দিবেন, আর এফ এর ভ্যালু 1, এই সবগুলো রেজিস্টার ভ্যালু 1, সব 1, সব 1, সব 1, কারণ কি, এই যে 10 9 10 1 এগুলা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর গুলো আপনি করার সময় ইন্ডিভিজুয়ালি করে ফেলছেন, এখন খালি মাইনাস দিয়ে গুণ করবেন, তাহলে এইভাবে যদি করেন, এখানে সব পুরো এই সবগুলো যোগ হবে, কিন্তু কি হয়ে যাবে, সবার আগে মাইনাস চলে আসবে না একটা, আসবে কিনা, জি স্যার, পরে আবার একবার ওটাকে আরেকবার ইনভার্ট ইনভার্ট করে করালাম। দিবেন, এক্স্যাক্টলি, তাহলে আগের মাইনাসটা নালিফাই হয়ে যাবে, তাহলে হয়ে গেল। এভাবে পারবেন, এরকম যদি কোশ্চেন আসে, পারবেন এগুলা, এত বড়? বড় হোক সমস্যা নেই, বড় যদি বড় হয় নাম্বারও তো বেশি দিবে আপনাকে। এই যেমন এই কোশ্চেনটাতে 7 নাকি 8 দেওয়া ছিল মনে হয় আপনাদের গত বছর মিডিয়া, নাকি 6 দেওয়া ছিল, দেখিয়েন, এই একটার মধ্যে 6 দিয়ে আছে, 30 মার্কের মধ্যে 6 নাম্বারই এটার মধ্যে, তো বড় হইলে আমাদের বড় বছর নিয়ে চিন্তা করার দরকার নেই, পার্সেন্ট কিনা সেটা ম্যাটার করতেছে, বড় হলে যদি হন পারেন, তাহলে বড় একটা নাম্বারও পাবেন, অ্যান্সার যেমন বড়, নাম্বারও বড়, তাহলে এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তাহলে এইগুলো আপনার ডায়োডের, সরি, এই যে অপ অ্যাম্পের কাহিনীগুলো, এরপরে আসে ডায়োড।
ডায়োড দিয়ে লজিক গেট যেটা, সেটা আমি আর পড়াবো না, কারণ আমি একটা ভিডিও করছি, যারা দেখতে চান তারা ডায়োড দিয়ে লজিক গেটের ভিডিওটা কষ্ট করে দেখে নিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন স্যার সবাই আপনারা? স্যার ডায়োডের লজিকের কোশ্চেনটা কেমন আসে? পড়াইছি তো, কিভাবে কোশ্চেন? জি পড়াইছি স্যার না? করাইছে, মানে ওটা কেমন ভাবে মানে পরীক্ষায় আসবে এটা জিজ্ঞেস করছিল। পরীক্ষায় তো এরকমই, আপনাকে হয়তো বলে দিবে যে বলবে যে ইমপ্লিমেন্ট এ প্লাস বি ইন্টু সি ইউজিং ডায়োড, এটাই পরীক্ষায় আসবে। দেখাচ্ছি না ক্লাসে এটা, বা ওই ভিডিওর মধ্যে ভিডিওটা রিক্যাপ করবেন, এই যেটা অলরেডি রেকর্ডেড ভিডিও আছে সেটা আমি আর দেখাতে চাচ্ছি না। তো এটা 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 পারবেন না বলেন? ডায়োড দিয়ে পারা যাবে না? এ বি কে স্যার অর করবেন আর সি কে এন্ড করবেন। অর করার কন্ডিশন কি ছিল? একটা ডায়োডকে এভাবে আঁকবেন যাতে করে ডায়োডের পজিটিভ টার্মিনাল যদি ইনপুটটা দেন, আর ডায়োডের নেগেটিভে যদি আপনি নেগেটিভ থেকে যদি আউটপুট নেন, তাহলে দুইটা এ আর বি অর হচ্ছে, দুইটা ডায়োড লাগবে। দুইটা ডায়োডের পজিটিভে কি দিচ্ছেন, ইনপুট দিচ্ছেন, এ আর বি দিচ্ছেন, আর নেগেটিভ থেকে আউটপুট দিবেন। তবে শর্ত হচ্ছে কি, এই নেগেটিভটা গ্রাউন্ডের সাথে পুল ডাউন করা থাকতে হবে। এবং এই যে এই জায়গা থেকে যদি আপনি আউটপুটটা নেন, তাহলে এখান থেকে এ প্লাস বি পাবেন আপনি। এটা হচ্ছে ডায়োড দিয়ে অর গেট ইমপ্লিমেন্ট করার রুল। তাহলে কিভাবে অর করবেন? ইনপুট দিবেন ডায়োডের পজিটিভে, ডায়োডের নেগেটিভটা গ্রাউন্ড রেজিস্ট্যান্স থ্রুতে গ্রাউন্ড করবেন, এবং ডায়োডের নেগেটিভ থেকে যদি আউটপুটটা নেন তাহলে সেটা পজিটিভ আউটপুট পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অর করা। তাহলে এই যে এইটাকে, মানে এই যে এই প্লাস বিটাকে এবার কি করতে হবে, সি এর সাথে এন্ড করতে হবে। এন্ড করার ফর্মুলা হচ্ছে উল্টা, অরের উল্টা। ডায়োডের নেগেটিভে দিবেন ইনপুট, ডায়োডের নেগেটিভে দিবেন ইনপুট, একটা ইনপুট গেল এ প্লাস বি, আর একটা ইনপুট কি, সি। এন্ড করবেন না, এ প্লাস বি কে সি এর সাথে এন্ড করবেন, তাহলে এইবার এ প্লাস বি হচ্ছে আগেরটা থেকে দিয়েছেন সেটা হয়ে গেল, আর আরেকটা হচ্ছে সি। ডায়োডের এন্ড গেটের ফর্মুলা কি ছিল? ডায়োডের নেগেটিভে দেবেন ইনপুট, আর ডায়োডের পজিটিভটা থেকে আউটপুট নেবেন। তবে পজিটিভটা থেকে আউটপুট নিলে সেটা হবে ভ্যালিড হবে তখনই যদি আউটপুটটাকে রেজিস্টার থ্রুতে 5 ভোল্ট বা ভিডিডির সাথে কানেক্ট করেন। খেয়াল করেন, অর গেটে রেজিস্টার দিয়ে আউটপুটটাকে আপনি গ্রাউন্ডের সাথে কানেক্ট করতেছেন। আর এন্ড এর ক্ষেত্রে আউটপুট টার্মিনাল যেটা, মানে যেখান থেকে আউটপুট দিবেন, বা ডায়োডের পজিটিভ যেটা, আউটপুট টার্মিনাল থেকে রেজিস্টারের থ্রুতে ভিডিডি মানে পুল আপ করতেছেন, 5 ভোল্টের দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে এইবার এখান থেকে যে আউটপুটটা পাবেন সেটাই হবে আপনার কি, এ প্লাস বি ইন্টু সি। এই টাইপের কোশ্চেন আসবে। আর কি টাইপের কোশ্চেন আসছে বলেন তো? স্লাইডে আপনারা একটু ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওতে যে টাইপের ম্যাথ করাইছে ওই টাইপের ম্যাথই আসবে। তারপরে ভোল্টেজ বের করতে বলবে, তাই না? অরের ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম কিনা মনে আছে আপনাদের? অরের মনে আছে? অরের ফর্মুলা কি ছিল মনে করেন? আপনার এখানে কিছু একটা দিছেন, এখানেও কিছু একটা দিছেন, এখানে মনে করেন 5 ভোল্ট, এখানে মনে করেন 2 ভোল্ট দিছেন। দেন আপনি এখন আপনাকে কোশ্চেন করবে যে বি আউট ইকুয়ালস টু হোয়াট। কিভাবে করবেন? আপনার এখানে বি আউট এক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম নাকি মিনিমাম? ম্যাক্সিমাম স্যার, ম্যাক্সিমাম মাইনাস করবো। এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম বের করবেন। ম্যাক্সিমাম কিভাবে বের করবেন? এটা আমি ক্লাসে করাইছি, এটা আমি আরেকবার দেখাতে চাচ্ছি না কোনোভাবে, বুঝছেন? এখানে যারা ক্লাসটা বুঝছি স্যার। করেন নাই তারা অনলাইন ক্লাসে দেখে নেবেন যে কেন, কিসের ম্যাক্সিমাম কিসের মিনিমাম, কোথা থেকে আসছে এটা, বা ম্যাক্সিমাম মিনিমাম বলতে কি বলতেছি, এগুলো ভুতুড়ে মনে হতে পারে। একটু স্টাডি ম্যাটেরিয়াল সেকশনটাতে যান, সেখানে আমি দেখেন এই ডায়োড দিয়ে লজিক ইমপ্লিমেন্টেশনটা নিয়ে একটা রেকর্ডেড ভিডিও দিয়ে রাখছি ইউটিউবে, ওটা গো থ্রু করেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ম্যাক্সিমাম মিনিমামের কাহিনীগুলো, ঠিক আছে? ওইটা পড়াইতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে এখন। ওইটা বেগে রেকর্ডেড ভিডিও আছে অলরেডি, কাইন্ডলি দেখে নেন, ঠিক আছে? তো এক টাইপের ম্যাথ আমি দেখাই দিই, ডায়োড দিয়ে এরকম এক্সপ্রেশন আসে সেটা দেখাই দিলাম। বা উল্টাও বলতে পারে না, এরকম সার্কিট দিয়ে দিবে, দিয়ে বলবে এটা আউটপুট সার্কিট, আউটপুটের এক্সপ্রেশনটা বের করেন, পারবেন না এটা? স্যার কেমন? এই সার্কিটটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে ভি আউটের এক্সপ্রেশন লিখেন। উল্টাও দিতে পারে না পরীক্ষায়। আমি তো বললাম এক্সপ্রেশনটা ইমপ্লিমেন্ট করেন ডায়োড দিয়ে, আপনাকে ওরা কোশ্চেনে ডায়োড দিয়ে ইমপ্লিমেন্ট করে দিবে সার্কিট, দিয়ে বলবে যে ভি আউট ইকুয়ালস টু হোয়াট। ভি ইকুয়ালস টু কত বের করতে পারবেন না? এই দেখেই বোঝা যাচ্ছে এ আর বি অর হচ্ছে, এ আর বি এর অরের সাথে স্যার কি এটা অ্যান্ড তো পারা হচ্ছে। যাবে স্যার। হ্যাঁ, এরকম কোশ্চেন আর কি, মানে সার্কিট দিয়ে এক্সপ্রেশন বের করতে বলতে পারে, আবার এক্সপ্রেশন দিয়ে সার্কিটটা আঁকতে বলতে পারে ডায়োডের, ঠিক আছে? তাহলে কি স্যার ওইভাবে এ প্লাস বি এমনি লিখে দিব? হ্যাঁ, জাস্ট এক্সপ্রেশনটা লিখবেন, তাহলে শেষ আনসার। বুঝেন নাই? তারপরে বলছিলাম ডায়োড দিয়ে কখনো ইনভার্ট করা যায় না, তাহলে আপনাকে যদি কোনো একটা এক্সপ্রেশন দেই এ বার প্লাস বি ইন্টু সি, এটা ইমপ্লিমেন্ট করেন, আপনার অ্যান্সার কি হবে? আপনার যদি এ বার প্লাস বি ইন্টু সি এটাকে ইমপ্লিমেন্ট করতে বলে ডায়োড দিয়ে, আপনি কি লিখবেন খাতায়? নট পসিবল দিব। নট পসিবল, এক্স্যাক্টলি, কারণ এই যে এখানে এবার যে করতে হবে, ডায়োড দিয়ে বার করাই যায় না, ইনভার্ট করাই যায় না। ডায়োড দিয়ে শুধু এন্ড আর অর করতে পারেন, ইনভার্ট করা যায় না, মানে নট গেট ইমপ্লিমেন্ট করা যায় না। তাহলে এবার নট গেট ইমপ্লিমেন্ট করা না গেলে তো এবার করতেই পারবে না ডায়োড দিয়ে, তার মানে এই সার্কিটটা নট ইমপ্লিমেন্টেবল, ঠিক আছে? কিন্তু আবার এই বার দেখে আবার কনফিউজ হয়ে যান না। কেন কনফিউজ হন না? মনে করেন আপনাকে যদি এটা দেয়
এ বার প্লাস বি বার হোল বার, এটাকে ইমপ্লিমেন্ট করতে যদি বলে আপনাকে, তাহলে বার দেখে কি লিখবেন? নট ইমপ্লিমেন্টেবল লিখবেন? তাহলে না তো স্যার স্যার ওটা করা যাবে এটা এটা ডিমর্গানস ল অ্যাপ্লাই হবে, তাই তো? ডিমর্গানস ল অ্যাপ্লাই হলে কি হয়ে যাবে? এ বার বার এ ডট বি বি বার বার বার, বার। তার মানে আসলে এ ডট বি। মনে আছে ডিমর্গানস ল? ডিমর্গানস ল কি বলে? এ প্লাস বি হোল বার কথা, যে কথা এ বার ইন্টু বি বার একই কথা। এটা গেলে একটা। ডিমর্গানসের আরেকটা রূপ আছে, সেটা কি? এ ডট বি হোল বার যে কথা, এ বার প্লাস বি বার একই কথা, তাই না? এটা হচ্ছে ডিমর্গানস। তো এই যে আপনার এখানে যে করছেন, এখানে ডিমর্গানস অ্যাপ্লাই করছেন। এ বার প্লাস বি বার দুটোর উপর হোল বার আছে, তাহলে আপনি কি লিখতে পারেন? এ বার, এটার উপরে আবার বার দিতে পারেন, এ বার বার ইন্টু বি বার বার, তাহলে ডাবল বার মানে নালিফাই হয়ে যাওয়া ইনভার্টটা, তাই না? আসতে পারে না এরকম? বলেন তো। তো আপনি ইনভার্ট দেখেই যে চোখ বন্ধ করে বলে দিবেন যে না এই নট ইমপ্লিমেন্টেবল, ওটা বলা যাবে না। আগে চেক দিবেন যে এটাকে ইনভার্ট করা ছাড়া কোনোভাবে রূপান্তর করা যায় যাচ্ছে কিনা, ট্রান্সফর্ম করা যাচ্ছে কিনা, তাই না? বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, বলেন আর কি, আর কোনটা বাকি? স্যার স্যার ডায়োডে যাওয়ার আগে স্যার অপেন্সের মধ্যে স্যার আমাদের এই যে ফল 24 এর মধ্যে স্যার 2 নাম্বারে কিছু কোয়েশ্চেন আসছে, যেখানে স্যার গ্রাফ থেকে আমাদেরকে বলছে যে মানে অপেনটা ড্র করার জন্য। তো ওইখান থেকে একটা দেখালে ভালো করে কি আমরা জিনিসটা করবো। ওগুলো তো কুইজে দিছি না আপনাদেরকে? বলেন তো, কুইজে দিয়ে রাখছি না টাইপের কোশ্চেন? তো এমনি অপাম্পে ডিউটি সাইকেল কি ইম্পর্টেন্ট? না, ওটা বাদ দেন, ওটা খুব একটা আসবে না। ডিউটি সাইকেল কিছুই না ওটা, আপাতত অ্যাভয়েড করেন duty cycle দরকার নেই। আচ্ছা, আপনি যেটা বললেন যে সার্কিট, মনে করেন, আচ্ছা আমি এটা কিছু একটা এঁকে দেখাই আপনাদেরকে। এটা আমি ক্লাসে করাইছি, আমার খারাপ লাগতেছে যে যে জিনিসগুলো আপনাদেরকে আমি করাইছি ওইগুলো আবার রিপিট করতে বলতেছেন আপনারা, নতুন কোনো প্রবলেম নিয়ে আপনারা আসতেছেন না। মানে এমন কোনো প্রবলেম এখনো পর্যন্ত একজনও দেখাতে পারেন না যেটা আমি ক্লাসে করাই নাই। একটা কোশ্চেন মনে হয় আসছিল যেটা আমি এক্স্যাক্টলি ওই টাইপের করাই নাই, কিন্তু ওই যে আপনাদের ডিফারেন্স এমপ্লিফায়ার যে ম্যাথ টাইপ সাজেস্ট করছিলেন, এক্স্যাক্টলি ওই টাইপের করাই নাই, কিন্তু মানে ওই এক্স্যাক্টলি ওই ম্যাথটা করাই নাই, কিন্তু ওই টাইপের আরো ম্যাথ করাইছিলাম, যে মানে অন্যভাবে করাইছিলাম আর কি। তো ওইটা নতুন মোটামুটি। বাট ওইটা ছাড়া অন্য কোনো প্রবলেম আপনারা আনতে পারতেছেন না যে এটা আমি ক্লাসে করাই নাই, বাট আপনারা করতে পারতেছেন না এরকম। বেসিক্যালি সব টাইপের ম্যাথগুলো আমি ক্লাসে করাইছি, আপনারা এখন সেই টাইপগুলো আবার জিজ্ঞাসা করতেছেন। এটা হচ্ছে প্যাথেটিক লাগতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে। এইভাবে ক্লাসে করানোর পরেও মানে টাইপের কোশ্চেন থাকে, মানে ক্লাসে আপনারা আসলে বুঝেন না, বা আপনারা ক্লাসে মনোযোগ ছিলেন না, বা ক্লাস অ্যাটেন্ডই করেন না। কোশ্চেন করতেছেন, দ্যাটস গুড, কিন্তু কোশ্চেনটা আসলে পরীক্ষার আগের দিন প্রিভিয়াস যে টপিকগুলো পড়ানো হয়েছে এক্স্যাক্টলি সেম টপিক সেম জিনিস কোশ্চেন করাটা কিন্তু ইটস নট এ গুড সাইন, ঠিক আছে? এখন আপনারা করবেন কি, আপনারা বেসিক্যালি কোশ্চেন সলভ করতে যাবেন, সলভ করতে গিয়ে নতুন কোনো টপিকে আপনাদের সমস্যা হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার না, সেগুলো নিয়ে কোশ্চেন করবেন, ঠিক আছে? আচ্ছা, হোয়াট এভার, আমি দেখাই দিই। মনে করেন আপনাদেরকে এই যে দেখেন দুইটা সিগন্যাল আমি আঁকতেছি। সরকার, এই যে একটা সিগন্যাল হচ্ছে আমার এই যে এটা, ঠিক আছে? আরেকটা সিগন্যাল হচ্ছে আমার এই যে গ্রিন ব্লু কালারেরটা। আমি কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকতেছি, জাস্ট একটু ঘর ঘর করে নিছি তাই সহজ হয়েছে। আপনাকে এখানে বলে দিল এটা 50 ভোল্ট 15 ভোল্ট, এটাকে বলে দিল আপনাকে 5 ভোল্ট, ঠিক আছে? এটা -5, এটা হচ্ছে -15, ঠিক আছে? এখন এই যে রেড কালারের যেটা, এই যে রেড কালারের যেটা আছে, এটা হলো বলে বলে দিল ভি ইন, ঠিক আছে? আর এই যে ব্লু কালারের যেটা, এটাকে বলে দিল ভি আউট। সরি, উল্টা বলছি কেন? আচ্ছা না, ভি আউটই ঠিক আছে। স্যার তাহলে আপনার, কুইজে স্যার উল্টা ছিল। না উল্টা হোক সমস্যা নেই, মানে আমি দেখাচ্ছি ভি, এটা এভাবে দেখাচ্ছি আর কি। স্যার এটা তো দুইবার ইনভার্ট করলে এটা হয়। হ্যাঁ, দুইবার ইনভার্ট করলে হয়ে যায়, অথবা আচ্ছা আমি দেখাই দিই, যদি ধরছি আমি ভালো করে দেখাই দিই, হ্যাঁ? তো এখানে বলেন তো, ইনপুট বড় না আউটপুট বড়? আউটপুট। একটা একটা করে রাখেন, আউটপুট বড় সবার আগে। আউটপুট তার মানে কি হচ্ছে, অ্যাম্পলিফাই হচ্ছে না ডিএমপ্লিফাই হচ্ছে? অ্যাম্প্লিফাই। অ্যাম্পলিফাই হচ্ছে। সেকেন্ড জিনিস, ইনপুট আর আউটপুট কি একইভাবে আগাচ্ছে নাকি উল্টা ভাবে আগাচ্ছে? একইভাবে। দেখেন তো, ইনপুট বাড়তেছে আউটপুটও বাড়তেছে, ইনপুট কমতেছে আউটপুটও কমতেছে, তাহলে ট্রেন্ড সমান। তাহলে মানে এটা কি, ইনভার্টিং কনফিগারেশন না নন ইনভার্টিং কনফিগারেশন? নন ইনভার্টিং। এটা নন ইনভার্টিং কনফিগারেশন না?
ইনপুট প্লাস আউটপুটও প্লাস, ইনপুট মাইনাস আউটপুটও মাইনাস, মানে একই সিম্বলে যাচ্ছে, নন ইনভার্টিং কনফিগারেশন। তাহলে আপনি আমাকে বলেন এখানকার এটার জন্য গেইন কত হবে আপনার? গেইনের ফর্মুলা কি? অলওয়েজ ভি আউট বাই ভি ইন। এটা তো সবার জন্য অ্যাপ্লিকেবল, তাই না? আউটপুট ইনপুট থেকে কত গুণ বড়, এটাই তো গেইন। তাহলে এখানে গেইন কত পাইছেন? ভি আউট কত এখানে বলেন তো? 3। 15, তাই না? 15 না? জি স্যার। আমরা পজিটিভটা নিয়ে চিন্তা করি, নেগেটিভটা বাদ, একটা একটা নিয়ে করলে হলো 15। আর ভি ইন কত? 5 না অ্যাম্পলিটিউড? তাহলে বলেন তো গেইন কত হয়েছে তাহলে? 3 না? +3। 3। তাহলে আপনি বলেন তো, আপনি যদি নন ইনভার্টিং যদি করতে চান, তাহলে আপনি নন ইনভার্টিং এর গেইনের ফর্মুলা কি? 1 + RF/RI, তাই না? এটা ইকুয়ালস টু 3 করতে হয়ে পারবেন। 3 করলে কোশ্চেনটা কি আছে? কোশ্চেন আসবে এরকম একটা সার্কিট দিয়ে দিবে, দিয়ে বলবে আমার একটা অপ অ্যাম্প সার্কিট ডিজাইন করেন যার ইনপুট এটার মতো, আউটপুট এরকম মতো আসবে। তো আপনি এখন করতে চাচ্ছেন নন ইনভার্টিং কে যদি ইমপ্লিমেন্ট করতে চান, নন ইনভার্টিং এর কাজ কি কিভাবে যেন করে? অলওয়েজ নেগেটিভ থেকে দুটো রেজিস্টার বের হবে, ইনভার্টিং হোক বা নন ইনভার্টিং, ডাজেন্ট ম্যাটার। এটা হবে RF, এটা হবে RI। যেহেতু আমরা নন ইনভার্টিং দিয়ে করতে যাচ্ছি, তাই আমরা এই যে ভিনটা অ্যাপ্লাই করবো পজিটিভে, আর এই রেজিস্টার দিয়ে এই টার্মিনালটা নেগেটিভে চলে যাবে, এই RI। তাহলে আপনি বলেন তো আপনার 1 + RF/RI = 3 হচ্ছে, আমি বলছিলাম RF এর ভ্যালু কত রাখতে? 1। 1। তাহলে 1 + 1/RI ইকুয়ালস টু কত? 3 না? এখান থেকে RI এর ভ্যালু বের করেন, কত আসবে? 1/2 আসবে না নাকি? 1/2। তাহলে এই RI এর ভ্যালু আপনি লিখবেন কত? 1/2 কে। তাহলে এই যে এটা করলেই আপনার আউটপুটটা বেসিক্যালি কোথায় আসবে? এক্স্যাক্টলি এরকম আউটপুট চলে আসবে। এটা হচ্ছে নন ইনভার্টিং দিয়ে ইমপ্লিমেন্ট করছেন, তাই না? ইনভার্টিং দিয়ে ইমপ্লিমেন্ট করলে কি করতে হতো? RF/RI ইকুয়ালস টু 3 ধরতেন, তাই না? আর RF এর ভ্যালু 1 ধরতেন, তাহলে RI এর ভ্যালু কত হতো? 1/3। কিন্তু ইনভার্টিং করতে বিপদ আছে। কি বিপদ? বিপদ না, মানে একটা এক্সট্রা প্রিকশন আছে, মাইনাসে আসতো। ম্যানেজে আসতো। এটাকে তাহলে কয়বার করতে হতো আপনাকে? আবার অপেম্পের ভিতর দিয়ে। এক্স্যাক্টলি। তাহলে আপনি এখানে ভিন দিতেন নেগেটিভ, ইনভার্টিং এ করতেন, কিন্তু এখানে এখানে পাইছেন কত? -3 পেয়ে গেছেন। কিন্তু এটাকে মাইনাস চলে আসছে, কিন্তু আপনি দেখতেছেন যে ইনপুট বাড়লে আউটপুটও বাড়তেছে, মানে মাইনাস প্লাস না, বরং ভি আউট আর ইনপুটের সিম্বল সেম। তাহলে একটা অ্যাম্প্লিফায়ার তাদের দিয়ে গুণ হচ্ছে। তাহলে এটাকে আবার ইনভার্ট করতে হতো, এটা রেজিস্টার হতে আবার করতেন, মাইনাস প্লাস। এখানে সেকেন্ড স্টেজে কত আর এর ভ্যালু, আর দুটো দুটো আর এর ভ্যালু কত হইতো? শুধু 1 রাখতেন, তাই না? তাহলে এই যে -3 ইমপ্লিমেন্ট, এটা হয়ে যেত। তাহলে এটা হচ্ছে নন ইনভার্টিং দিয়ে ইমপ্লিমেন্ট করছেন, এটা হচ্ছে, সরি, এটা নন ইনভার্টিং দিয়ে করছেন, এটা ইনভার্টিং দিয়ে করছেন। পারবেন না এরকম কথা আসলে? পারা যাবে? স্যার এই অ্যাসাইনমেন্ট 2 এর 10 নাম্বার কোয়েশ্চেনের ডি নাম্বারটা স্যার করে দিলে ভালো হতো স্যার। ডি নাম্বার অ্যাসাইনমেন্ট, এটা আমি কোথায় খুঁজি বলেন তো? স্যার ওইখানে আর কি যেটা আছে মানে দুইটা ডায়োড পাশাপাশি মানে মুখোমুখি অবস্থায় আছে। আচ্ছা, হ্যাঁ, দেখো বুঝছি বুঝছি। একটা অফ, একটা কোনটা অফ কোনটা on? বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, ওটা তো আছে। তাহলে আমাকে এটা বলেন, ডায়োডে আপনাদেরকে আমি যে একটা PDF দিয়ে দিছি, আপনারা ওটা একটু, ওটা কি দেখছেন সবাই? জি জি স্যার। স্যার। ওইটা ভালো করে করে যান। ক্লাসে আমি যা করাইছি ভালো করে করে যান। এগুলো যদি পারেন, ডায়োডে আপনাদের আটকানোর কথা না। আমার কথা বুঝে গেছে? আমি যে প্র্যাকটিস শিটটা দিছি আপনাদেরকে, ডায়োডে একটা PDF দিয়ে দিছি ম্যাথ নিয়ে, স্টাডি মেটেরিয়াল সেকশন চেক করেন। যারা ভালো করতে চান পরীক্ষায়, সুন্দর একটা পরীক্ষা দিতে চান, তারা ওইগুলো ভালো করে করে যাবেন। ওইগুলো করলে যে পরিমাণ প্র্যাকটিস হবে, ওইটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন পরীক্ষায়। অ্যাজাম্পশন কিভাবে করবেন একটা হিন্টস বলে দিছিলাম না? মোস্ট অফ দ্য টাইম আপনাদের এমন ভাবে আসে কোশ্চেনে, যাতে করে আপনি অ্যাজিউম মানে কারেক্ট অ্যাজাম্পশনটা গেস করতে পারেন, ওইভাবেই আসে পরীক্ষায়। কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটা এই টাইপের একটা ম্যাথ গেল। এখন এটাকে আবার অনেক রকম ভাবে ঘুরাই দেওয়া যায়। আমি আপনাদেরকে পরীক্ষায় যে বোনাসটা দিছিলাম, বোনাস আছে ঘুরাই দেওয়া বলতে আমি আগেরটাতেই আঁকি, তাহলে এই সুবিধা আমার জন্য। সব এগুলো মুছে দিলাম, সব মুছে দিলাম, কিন্তু কোশ্চেন আমি চেঞ্জ করে হলো, অ্যান্সার ডিফারেন্ট আসবে, কিন্তু সেম জিনিসে আঁকবো, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্ট 2 এর সলিউশনটা দিলে ভালো হতো। জি, এটা আমি সাবমিশন লিঙ্ক বন্ধ করে দিচ্ছি, আমি সলিউশন দিয়ে দিব। আমি আর সাবমিশন নিব না অ্যাসাইনমেন্ট এর জন্য। যারা সাবমিট করেননি তারা বাদ, বা 0। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 1 এর নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, আপনি একটু চেক করে নিন। ওই যে আপনারা ওই যে ইয়াটা যেটা দিলাম, ওই যে কুইজ 1 এর নাম্বার যে দেখলাম যেখানে, ওইখানেই আছে, চেক করিয়ে না। আচ্ছা, এখানে যেটা বললাম, এখানে আমি ঘুরাবো কি? আমি ঘুরাবো হচ্ছে ইনপুট আর আউটপুটটাকে চেঞ্জ করে দিব। এটাকে বলবো এবার ভি ইনপুট, আর এই রেড কালারটা বলবো ভি আউটপুট।
তাহলে কি হচ্ছে বলেন তো, ইনপুটটা বড় হচ্ছে না আউটপুটটা বড় হচ্ছে? বলেন তো একটু। এই যে নাম্বার চেক করতে চলে গেছে, সব নাম্বার চেক করতে চলে গেছে। অ্যাসাইনমেন্ট আপনাদের এসটি চেক স্যার করছে। ভি ইনপুটটা বড় হচ্ছে। হ্যাঁ, ভি ইনপুটটা বড় হচ্ছে। তাহলে কি আউটপুট ছোট হচ্ছে? তার মানে এখানে অ্যাম্পলিফাই হচ্ছে না ডি অ্যাম্পলিফাই হচ্ছে? ডি ডি অ্যাম্প্লিফাই। অ্যাম্পলিফাই। তাহলে যে কত, মানে তাহলে অ্যাম্পলিফিং ফ্যাক্টরের ভ্যালু কত? ভি আউট বাই ভি ইন। ভি আউট কত এখানে? 5। তাই না? এই যে রেড কালারটা হচ্ছে এখন ভি আউট, 5। আর এই যে গ্রিন কালার, সরি সায়ান কালার, সরি ব্লু কালারটা হচ্ছে আপনার ভি ইন, যেটা কিনা 15। তাহলে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু কত? একের চাইতে ছোট না? 1/3। একের চাইতে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু একের চাইতে ছোট হওয়া মানে ডি অ্যাম্পলিফাই হচ্ছে। এখন তাহলে বুঝে গেছেন এটা ডি অ্যাম্পলিফাই হচ্ছে। এখন বলেন ডি অ্যাম্পলিফাই করা যায় কোন কনফিগারেশন দিয়ে, নন ইনভার্টিং নাকি ইনভার্টিং? বলেন তো। ইনভার্টিং। ইনভার্টিং। নন ইনভার্টিং দিয়ে কিন্তু ডি অ্যাম্পলিফিকেশন করা যায় না, পসিবল না, তাই না? সম্ভব না এটা, আমরা ক্লাসে পড়ছিলাম। তাহলে যেহেতু ডি অ্যাম্পলিফাই হচ্ছে, তার মানে আপনি আপনি আপনার আপনাকে, যদি ডি অ্যাম্পলিফাই হচ্ছে আপনি বুঝতে পারতেছেন, এটার জন্য ইনভার্টিং কনফিগারেশন ইউজ করতে হবে। ইনভার্টিং ছাড়া কোনো গতি নাই, কারণ একমাত্র ইনভার্টিংই ডি অ্যাম্পলিফাই করতে পারে, তাই না? যারা জানেন কেন করতে পারে তারা তো জানেন, ভেরি গুড, ক্লাসে অনেকবার বলা হয়েছে। যারা জানেন না তারা জাস্ট মনে রাখেন যে ইনভার্টিং কনফিগারেশন দিয়ে ডি অ্যাম্পলিফাই করা যায়, নন ইনভার্টিং দিয়ে ডি অ্যাম্পলিফাই করা যায় না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে কিন্তু দেখেন তো, আপনাদের ইনপুট আর আউটপুটের ট্রেন্ডটা ফলো করেন, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ইনপুট বাড়লে, মানে ইনপুট আর আউটপুট একসাথে উপরে যাচ্ছে, একসাথে নিচে যাচ্ছে, তার মানে কি সিম্বল কি পজিটিভ না? এখন ইনভার্টিং করলে কি আউটপুটটা ইনপুটে উল্টা হয়ে যেত না? উল্টা হয়ে যাওয়ার কথা ছিল। ডিএমপ্লিফাই হচ্ছে, সেই হিসাবে এটা ইনভার্টিং কনফিগারেশন। কিন্তু আবার দেখেন, তাকাই দেখেন, এটা দুইটা সিম্বল সেম, তার মানে এটা কি নন ইনভার্টিং মনে হচ্ছে। আসলে কিছুই না, ইনভার্টিং দিয়ে দুইবার দিয়ে ইমপ্লিমেন্ট করলে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? ইনভার্টিং দুইবার দিলে এটা পেয়ে যাবেন। তাহলে প্রথমে দিবেন বিন, এখানে দিবেন রেজিস্টারের থ্রুতে। এটা হচ্ছে, আর যেহেতু এটা 1/3 আসছে স্যাম্পলিফিং ফ্যাক্টর, তাহলে আর এফ বাই আর আই ইকুয়ালস টু আসলে 1/3। তাহলে আর এফ এর ভ্যালু যদি 1 নেন, তাহলে আর আই এর ভ্যালু 1/3 দিতে হবে। সরি, 3 দিতে হবে, খুব অবভিয়াস, এটা এখন 3 দিবেন। মানে আর এফ ইকুয়ালস টু 1, আর আই এর ভ্যালু 3 হবে, তাহলে হ্যাঁ? তো 3 দিলে এটা আপনার আউটপুট কি আসবে? -1/3 ভিন পেয়ে যাবেন। কিন্তু আপনার দেখেন, আপনার এখানে ইনপুট যখন, ইনপুট আর আউটপুটের ট্রেন্ড সেম, দুইটা হয় বাড়তেছে, দুইটা নয় কমতেছে একই সাথে, তাহলে ট্রেন্ড সেম হওয়া মানে পজিটিভ। তার মানে আপনার এই যে মাইনাস আছে, মাইনাস হবে না, এটাকে আবার ইনভার্ট করে পজিটিভ আনতে হবে। কিন্তু এবারে কোনো মানে কিছু করবেন না, এমপ্লিফাই করবেন না, ডিএমপ্লিফাই করবেন না, 1 1 রেখে দিবেন খালি। তাহলে দেখেন তো, 1/3 VI1 চলে আসবে। তো 1/3 VI1, তো এটাই হচ্ছে, রাইট? এটা বুঝা গেছে? এটা কি বুঝতে পারছেন এই ম্যাথটা? জি স্যার। এবার আসেন আপনার অ্যাসাইনমেন্টে আমি আর একটা ম্যাথ করাবো জাস্ট, আমি আর ম্যাথ বেশি করাবো না। এটা কে? আব্দুল্লাহ আরাফাত তামিম, আপনি কি দিচ্ছেন স্যার এটা? স্যার কোশ্চেন টু এর ডি নাম্বারটা একটু করা যাবে? জি নাম্বার না, কনসিডার দ্য ইনপুট ওয়েভ V1 given for circuit স্যার diagram. ফিগার 1B এর ওয়েভটা বুঝতেছি না, ওয়েভটা কিভাবে লিখবো ফিগার 1 এর ম্যাথের ওয়েভ, মধ্যে? মানে ফিগার 1 এর কোন ওয়েভটা বলেন তো? জি। ফিগার 1B, হ্যাঁ হ্যাঁ, ওই যে বাইনারি সিগন্যালের মতো যে ওয়েভটা, ওইটা কিভাবে মানে ম্যাথের মধ্যে? Now consider the input wave Vy given in figure 10b for circuit diagram. এখানে তো সার্কিট রাখতে বলে নাই তো, ওয়েভ রাখতে বলছে আপনাকে, রাখতে বলে নাই তো। না না, ম্যাথের মধ্যে বের করতে হবে না ভি আউটটা, সো আচ্ছা, ডিটারমাইন দা হ্যাঁ হ্যাঁ, at t equals to 1, এটা কি করবেন বলেন তো? ওই যে ইন্টিগ্রেশন, না এটা কি ইন্টিগ্রেট হবে না? জি ইন্টিগ্রেট ইন্টিগ্রেট, হবে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে 0 থেকে 1 পর্যন্ত। 1 পর্যন্ত লিমিট দিবেন, তাহলে হয়ে গেছে। বাট টি এর ভ্যালুটা 1 বসাই দিবেন, তাহলে হয়ে গেছে। বুঝতে পারছেন? এবার কোশ্চেন পরীক্ষা আসবে না, টেনশন করিয়েন না। আচ্ছা আচ্ছা, পরীক্ষা থ্যাংক আসবে ইউ। না, আসবে না, কিন্তু ওই যে প্র্যাকটিসের জন্য দিছিলাম আপনাদের অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? জি ইন্টিগ্রেশনের এত ডিপ কোশ্চেন আসবে না। আচ্ছা, তাহলে আমরা কোথায় যেন যাচ্ছিলাম? আমরা ওই যে অ্যাসাইনমেন্ট 2 এর 10 নাম্বার কোশ্চেন, তাই তো? জি স্যার। এই আমি কিন্তু তাহলে আর কুইজ 2 এর সলিউশনটা দিলাম না, কারণ আমি যে করাই দিছি এখানে, তাই না? সুন্দর করে করাই দিছি। আর এই মেথড অফ অ্যাজেম্পশনের যে পিডিএফটা দিছি, কাইন্ডলি এটা পড়বেন। আমি কিন্তু রেকর্ডেড ভিডিও দিয়ে দিছি, মেথড অফ অ্যাজেম্পশনে কিন্তু আমার গত সেমিস্টারের ভিডিও ছিল, তাই না?
সব স্টাডি। স্যার কুইজ টু এর সলিউশনটা তো একটাবার দিয়েন স্যার, দেখলে একটু সুবিধা হবে আই থিঙ্ক। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে দিব, ওটা আপনাদের খাতা থেকেই দিব, স্যার দেখি। জি বলেন। স্যার ম্যাথড অফ অ্যাজাম্পশনে মানে একটু যদি রিচার্জ করা যায়, কথা মানে বুঝি কি না, একটু। আবার আবার বলেন, সরি বুঝতেছি না। স্যার মেথড অফ স্টেট এর ক্ষেত্রে মানে কোনটা off, কোনটা অন ধরবো, একটু হিন্টস একটু স্যার একটু রিক্যাপ করবেন আবার, তো স্যার মাথা থেকে সরে গেছে তো ওই জন্য। আচ্ছা, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো মেথড অফ অ্যাজাম্পশনে যেটা আপনারা অ্যাজিউম করবেন, এটা আমি স্লাইডটা পড়েন, আপনারা একটু পড়েন, আমি তাও বলে দিচ্ছি একবার। দেখেন ডায়োডের পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে এরকম। তো মেথড অফ অ্যানালিসিস যদি আপনি ফরওয়ার্ড বাই যদি অ্যাজিউম করেন, যদি ফরওয়ার্ড বাই অ্যাজিউম করেন, ইফ V1 ইজ ফরওয়ার্ড বায়াস, তখন আপনি প্রুফ করবেন, কি প্রুফ করবেন? ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আইডি, কারেন্ট কোন দিকে থেকে কোন দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় ভিতর দিয়ে, তাহলে প্রুফ করতে হবে আইডি গ্রেটার দেন জিরো, ঠিক আছে? অথবা ভিডি মানে ডায়োডের যে ভোল্টেজ, এটা হচ্ছে ভিডি নটের সমান। কার সমান? এই দুটোর যে কোনো একটা প্রুফ করলে হয়, যে কোনো একটা করলে হবে, দুটো লাগবে না, এই দুটোর যে কোনো একটা প্রুফ করলে কাজ হয়ে যাবে। কারণ ফরওয়ার্ড বায়াস মানে কি, ডায়োডের মধ্যে কারেন্ট যাওয়ার যাইতে আপনি অ্যালাউ করতেছেন, তার মানে যেহেতু কারেন্ট আছে তার মানে অবভিয়াসলি এরকম জিরো হবে। এবং কোন দিক থেকে কোন দিকে ডিরেকশনটা মনে রাখবেন অলওয়েজ, ডায়োডের পজিটিভ থেকে ডায়োডের ভিতর দিয়ে ডায়োডের নেগেটিভ দিকে কারেন্টের ডিরেকশন ধরে, যদি ওই ডিরেকশন ধরা অবস্থায় আইডির ভ্যালু পজিটিভ পান, তার মানে কি ডায়োডটা অন। বুঝে গেছে? আর এই ডায়োডটা রিভার্স বায়াস হবে যদি ধরেন, অ্যাজুম যদি করেন রিভার্স বায়াস, তাহলে কি প্রুফ করার চেষ্টা করবেন? যে আইডি ইকুয়ালস টু জিরো বা লেস দেন অর ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? যদি কখনো দেখেন এই আপনি রিভার্স বায়াস ধরছেন, তাহলে আপনার প্রুফ করার কাজ কি, ডায়োডের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা শূন্য অথবা শূন্যের চেয়ে কম, এটা আরেকটা হচ্ছে, অথবা ডায়োডের ভোল্টেজ যেটা সেটা লেস দেন ভিডি নট, ডায়োডের দুই টার্মিনালে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করে রাখছেন সেটা ভিডি নটের চেয়ে কম, দ্যাটস ওয়াই এনাফ ভোল্টেজ পাচ্ছেন অ্যাক্টিভ করার জন্য। স্যার আইডির মান যে জিরো থেকে বড় হবে, এটা কোন ক্ষেত্রে, যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাওয়ার যে ভাবে ধরছে ওইভাবে করে করবো না? সব সময় একটাই, ডায়োডের কারেন্টের ডিরেকশন একটাই, ডায়োডের পজিটিভ থেকে ডায়োডের নেগেটিভের দিকে যাবে, ভেতর দিয়ে যাবে, ওই ডিরেকশনে ধরতে হবে, ডায়োডের কারেন্টের ডিরেকশন অলওয়েজ ওই দিকে ধরবেন, সোজা কথা। ওইদিকে ধরে যদি আইডির ভ্যালুটা জিরো জিরো যদি বড় পান, তাহলে ফরওয়ার্ড বায়াস, জিরো জিরো বা জিরো জিরো থেকে ছোট পাইলে রিভার্স বায়াস, দ্যাটস ইট। ও আচ্ছা, এখানে ভুল লিখছি তো, এই ইয়েস স্যার, এখানে স্যার জিরো থেকে ডিভিশন হবে। ঠিক আছে এবার। ইয়েস স্যার। যিনি কোশ্চেন করছিলেন রকি মজুমদার মনে হয়, না? বুঝে গেছে এটা? বুঝছি স্যার, এখন স্যার মনে করেন যে মানে কোয়েশ্চেনে স্যার মানে দুই তিনটা ডায়ার থাকে একসাথে। হ্যাঁ, ওই ক্ষেত্রে স্যার কোনটা অফ কোনটা অন ধরবো, মানে এটা হিন্টস বলে, বলছিলেন না? এটা তো বলছিলাম অ্যাজিউম করে নেবেন, মানে আপনার নিজের মতো করে অ্যাজিউম করে নেবেন, আচ্ছা। অ্যাজিউম করে অ্যাজাম্পশনটা রাইট প্রুফ করার চেষ্টা করবেন, যদি অ্যাজাম্পশনটা রাইট হয় তাহলে তো হয়েছে, আর করার দরকার নেই, আর যদি অ্যাজাম্পশনটা রং হয় তাহলে কি অন্যটা হবে, আবার করা লাগবে। আবার করতে হবে, সেটা প্রুফ করতে হবে। এগুলো আপনাদেরকে আমি ক্লাসে, এই যে দেখেন না, আমি বারবার কেন কেন এই টপিকটা আমি পড়াতে চাচ্ছি না, কেন পড়াতে চাচ্ছি না দেখেন তো, আপনারা স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে যান একটু কষ্ট করে, আমি যে জিনিসটা দিয়ে রাখছি ওই জিনিসটা আমি আবার কেন রিপিট করতে যাবো, কোন দুঃখে? আমি এগুলার এনাফ রিসোর্স বুঝছি দিয়ে স্যার, রাখছি। ওটা দেখছি স্যার, পুরোটা ওটা দেখছি পুরোটা। এগুলো আপনারা ভিডিওগুলো দেখবেন কষ্ট করে, এগুলো দেওয়া হয়েছে দেখার জন্য, এত এত রিসোর্স দিয়ে রাখছি, যদি না দেখেন তাহলে রিসোর্স দিয়ে লাভ হলো কি? রিসোর্স দেওয়ার পরেও ওই জিনিসটা যদি আমাকে আবার রিপিট করতে হয় তোতা পাখির মতো, দেখেন মুখ তো ব্যথা হয়ে গেছে অলরেডি এক জিনিস বারবার বলতে বলতে। এই যে দেখেন, এই যে স্টাডি ম্যাটেরিয়াল সেকশন কি দিয়ে রাখছে, এই যে ম্যাথের বায়োলজি সেশন 2, এই সেশন 1, এগুলো আমার গত সেমিস্টারে নেওয়া, এবং এই সেমিস্টারে মানে সুন্দর সলভ টলভ করাই দিয়েছি, তো এগুলো একটু গো থ্রু করেন। আমরা তো মানে বেশিক্ষণ নাই, দেখেন এই সেশনটু কতক্ষণ আমার ভিডিও দেখেন, যে 14 মিনিট মাত্র, 15 মিনিটের একটা ম্যাথ করাইছি। তারপরে এখানে দেখেন এই যে পুরো জিনিসটাকে আমি এক্সপ্লেন করলাম, এটা হচ্ছে একটু বেশি, এটা মনে হয় 1 ঘন্টার মতো। আপনি দেখেন সমস্যা কি? সব সময় তো আর আপনাকে, এখন আমার ওই সময়টুকু নাই যে আমি আপনাকে এখন পুরো জিনিসটা এতবার করে রিপিট করবো, ঠিক আছে? ওই সময়টুকু নাই আর। আর ক্লাসেও বারবার বলছি, ক্লাসে ম্যাথমেটিক্স নিয়ে কতগুলো জিনিস করলাম, ম্যাথও করাইলাম, পরীক্ষা করাইলাম, ঠিক আছে? তো এটা বেসিক্যালি আপনারা ইয়া করেন, এটা আবার শিট দিয়ে রাখলাম, এই যে এই শিটে দেখেন, এই যে ম্যাথমেটিক্স স্টেট প্র্যাকটিস প্রবলেমস, এটাতে সলভ সহ দিয়ে রাখছি, সলভ দিয়ে রাখছি, তো আপনারা নিজেরা প্রবলেম নিজেরা করবেন, করে সলিউশন মিলাবেন, যে আপনারা পাঁচটা থেকে না, আপনারা যদি এইখান থেকে যে ম্যাথগুলো, এখান থেকে যদি 5টা ম্যাথও নিজে নিজে করে এসে সলিউশনের সাথে নিজেরা ম্যাচ করানোর চেষ্টা করেন, আপনাদের এমনি প্র্যাকটিস হয়ে যাবে, সবগুলা করলে সুবিধা কি, কমন পাওয়ার সম্ভাবনা একদম মোটামুটি 90 থেকে 99% মতো, ঠিক আছে? যেটাতে আসছিলাম বুঝছি আপনাদের, স্যার।
হ্যাঁ, এটা একটু এই ভিডিওগুলো দেখেন, কিছু করার নেই, এগুলো না দেখে আপনি পরীক্ষার হলে যাবেন জাস্ট শর্টকাট শর্টকাট কখনোই পারবেন না, এটা পসিবলই না। আচ্ছা, এই যে 10 নাম্বার কোশ্চেন, যেটা এটা একটা বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল কোন একটা সেমিস্টারের, এটা নিয়ে তো আপনাদের কোশ্চেন, তাই না? এই জন্য কোশ্চেন করছিলেন এটা। জি স্যার, এই যে স্যার এই ডি নাম্বারটা। 3 নাম্বার অ্যানালাইজ সার্কিট ফিগার 2। ওকে, স্ক্রিনশট নিয়ে স্লাইডে নিয়ে যাই এটা। Okay, এই সার্কিটটা দেখেন। তো এই সার্কিটে যদি আপনি মেথড ম্যাজিস্ট্রেট ইউজ করেন বা করতে চান, তো ফিগার 1 আর ফিগার 2 পরে আগে ফিগার 1টা দেখেন কি হবে। অন কেন? খেয়াল করেন। তো আপনারা এই যে প্রথম যেটা, এই যে এই সার্কিট ফিগার এটার দিকে যদি দেখেন, খেয়াল করেন, আমি একটু দেখাই দিই। আপনারা আমাকে একটা কথা বলেন, এই যে এই ডায়োড D1 আর D2 কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স, এটা যদি বের করতে চান তাহলে কি করতে হবে? এই ডায়োড দুইটা দেখেন তো। একটা, আচ্ছা এটা বলেন, এই দুইটা ডায়োড কি একই টাইমে ফরওয়ার্ড বায়াসে যাওয়া সম্ভব যেটা ডায়োডের ক্ষেত্রে? নো স্যার। কেন বলেন তো? কারণ এই ডায়োডটার পজিটিভটা যে মাথায় বসানো, এই ডায়োডটার নেগেটিভ সেম মাথায় বসানো। আবার এই ডায়োডটারই নেগেটিভ যেখানে বসানো, অন্য ডায়োডটার পজিটিভ সেম পয়েন্টে বসানো। তার মানে এট এ টাইম, যদি মনে করেন এ পয়েন্টের ভোল্টেজ যদি 5 হয় আর বি পয়েন্টের ভোল্টেজ যদি আপনার 2 হয়, তাহলে কি হইলো? D1 যদি অ্যাক্টিভেট হইলো না? কথা বুঝেন। এই পয়েন্টের ভোল্টেজ যদি 5 ভোল্ট আর এই পয়েন্টের ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, তাহলে D1 এর পজিটিভে হাই পটেনশিয়াল, নেগেটিভে লো পটেনশিয়াল, মানে লো ভোল্ট 2 ভোল্ট দিচ্ছেন, তাহলে কি D1 অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু D2 তে কি হয়ে গেল? D2 এর নেগেটিভে হয়ে গেল 5 ভোল্ট, পজিটিভে হয়ে গেল 2 ভোল্ট, তাহলে উল্টা হয়ে গেল না? D2 রিভার্স বাইসে চলে গেছে, তাই না? এটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। কিন্তু আবার যদি ধরেন এ ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট আর বি এর হলো 5 ভোল্ট, তাহলে কি হবে? এই যে D2 এর পজিটিভ পেয়ে গেল হাই পটেনশিয়াল, নেগেটিভ পেয়ে গেল লো পটেনশিয়াল, তাহলে ও অ্যাক্টিভ। কিন্তু আবার D1 এর কি হয়ে গেছে? D1 এর পজিটিভ পেয়ে গেছে 2 ভোল্ট, নেগেটিভ পেয়ে গেছে 5 ভোল্ট, তাহলে নেগেটিভের ভোল্টেজ বেশি হয়ে গেছে, রিভার্স বায়াস। তাহলে এট এ টাইম দুটো ডায়োড কি অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে কিনা বলেন তো? নাই, নাই, এট এ টাইম না দুটা দুইটা ডায়োড এট এ টাইম কখনোই অ্যাক্টিভ হবে না। কেন হবে না দেখেই বুঝতেছেন। তাহলে আপনি কি করবেন? একবার ধরবেন, মনে করেন বি শুধু এর শুধু ভোল্টেজ, জি বলেন। তার এ আর বি এর ভোল্টেজ যদি সমান হয়ে যেত দুই পাশে। সমান কেন হবে? আচ্ছা, একটা ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ যদি সমান হয়, তার মানে বেসিক্যালি এটাও 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, তাই না? তাহলে কি এদের একপাশে কোনো ড্রপ হচ্ছে? ডায়োডের একপাশে কোনো ভোল্টেজ আদতে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন বা কোনো বায়াস অ্যাপ্লাই করতেছেন আপনি আদতে, যদি দুইটা টার্মিনালের ভোল্টেজ সেম হয়, কোনো বায়াস দিচ্ছেন? বলেন তো স্যার, কোনো বায়াস দিচ্ছেন? বায়াসই দিচ্ছেন না, তো বায়াস না দিলে তো ডায়োড অনই হবে না, তাই না? বায়াস ছাড়া তো ডায়োড কাজ করে না। তো মনে করেন আপনি এই অ্যাজিউমশনটা করবেন যে আপনার D1 অন আর D2 হচ্ছে অফ। তো D1 যদি অন ধরেন, সিবিডি মডেল অনুযায়ী D1 টাকে একটা ভোল্টেজ সাথে রিপ্রেজেন্ট করবেন আর D2 টাকে ওপেন করে দিবেন, করে এখান থেকে কি করবেন? এই যে ভোল্টেজ গুলো বের করবেন, কারেন্ট গুলো বের করবেন, এখানে এখানে কারেন্ট গুলো বের করতে হলে এই পয়েন্টে কেভিএল, এই পয়েন্টের ভোল্টেজ গুলো বের করতে হবে না? এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু বের করতে পারবেন কিনা বলেন? এই পয়েন্টের ভোল্টেজ কিভাবে বের করা যায়? ভোল্টেজ ডিভাইডার করে দিলেই হয়ে গেছে 5 ভোল্ট। এই 5 ভোল্ট এই পয়েন্টের ভোল্টেজ মানে কি? এই 6 কিলো ওহমের অ্যাক্রসের ভোল্টেজটা না? 6 কিলো ওহমের অ্যাক্রসের ভোল্টেজ ডিভাইডার কিভাবে করবেন? এই 6 আর 4 সিরিজে আছে, তাই 6 এর অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ বের করতে চাচ্ছেন, তাই 6 ডিভাইড বাই 6 + 4 সিক্স ইন্টু, বাই সিক্স প্লাস হ্যাঁ, ইন্টু ইন্টার ভোল্টেজটা 5 ভোল্ট। তাহলে এটা এটা যেটা পাবেন এটাই হচ্ছে আপনার VA, ঠিক আছে?
30/10 মানে 3 ভোল্ট, তাহলে ভি এ যেটা এটা হচ্ছে 3 ভোল্ট, মানে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে 3 ভোল্ট, অরিজিনাল ভোল্টেজটা। আর এই পয়েন্টের ভোল্টেজ কিভাবে বের করবেন বলেন? এটা কি রকেট সায়েন্স? পারবেন না এই পয়েন্টের ভোল্টেজ বের করতে? স্যার ওই যে কেসিএল ধরে বের করে ফেললে তো হবে। কেসি মানে নোডাল অ্যানালাইসিস করতে হবে আর কি, রাইট? তাই না? নোডাল অ্যানালাইসিস ধরে করে ফেলবেন, ইয়েস স্যার। বা বা কেসিএল ধরে করবেন। কেসিএল ধরে করতে গেলে মোটামুটি অঙ্কটা হয়ে যাবে, হ্যাঁ। তো বেসিক্যালি দেখাই দিই আমি, মনে করেন এই যে এই পয়েন্টে যদি আপনি হিসাব করেন, খেয়াল করেন, এদিকে কারেন্ট ধরলেন একটা, এটা হচ্ছে আইটি, তাহলে এই পয়েন্টে করেন এই যে ID2, যেহেতু এটাকে আপনি ফরওয়ার্ড বাইজ করছেন, তাহলে কারেন্ট দেখেন এদিক থেকে এদিকে যাচ্ছে, এটাকে ID1 ধরেন, ID1 এটা ইনগোয়িং, এই যে 2 মিলি অ্যাম্পিয়ার এটাও ইনগোয়িং, প্লাস 2 মিলি অ্যাম্পিয়ার, আর একমাত্র আউটগোয়িং হচ্ছে এই যে এটা এই যে এটাকে মানে আই ধরলাম, এটার ভ্যালু কি হবে? তাহলে ID1 + 2, এই যে এই আই এর ভ্যালু কিভাবে করবেন? এই 1 কে এরকম একটা ভোল্টেজটা, তাহলে আপনার এই যে VB/1K, ঠিক আছে? বুঝতে পারছেন? VB/1 1K যে, বোঝা যাচ্ছে? তাহলে আপনার ভিবি বের করতে হবে। ভিবি কিভাবে বের করবেন? এটাকে ইরেজ করে দিই, তাহলে সুবিধা হবে। মানে আমি ওই যে আইডিটা কারেন্টটা বের করার চেষ্টা করছি, তাহলে VB1 কিভাবে বের করবেন? যদি আপনি এই যে D1টাকে ফরওয়ার্ড ধরেন, তাহলে D1 এর জায়গায় একটা ভোল্টেজ সোর্স দিতে পারেন, এটা ওপেন সার্কিট, এর ভোল্টেজ পেয়ে গেছেন 3 ভোল্ট। এই ভিডিটা মনে করেন আপনার ভিডি নটের ভ্যালু আমি বলে দিচ্ছি আপনাকে 0.1 ভোল্ট, তাহলে বলেন তো এই VA তার সাথে এই ভিডি নটটা যোগ হলে কি ভিবি পাবেন না? কারণ কি এই যে VA আর বি এর মধ্যে ডিফারেন্স কত? VA - VB কত হয়ে আছে? ওয়ান। 1 ভোল্ট হয়ে আছে না? কারণ হ্যাঁ ডায়োডের হ্যাঁ। ডায়োড বসে রাখছেন, তাহলে 1 ভোল্ট। এবং কেন VA - VB করতেছি? কারণ এ হচ্ছে পজিটিভ টার্মিনাল, দ্যাটস ওয়াই। তাহলে এই যে ভি এটা আপনি জানেন, তাহলে VB কি হবে? VB 1, কি হবে? VB কি হবে বলেন? VA - 1 ভোল্ট না? বুঝতে যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটা আপনারা ক্লিয়ার করেন, তাহলে মিলে যাবে, ঠিক আছে? তাহলে এই যে VA - VB হচ্ছে আপনার 1 ভোল্ট, তাহলে ভি এর ভ্যালুটা আপনি জানেন, তাহলে VA - 1 ভোল্ট, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 3 - 1, তাহলে 2 ভোল্ট, তাহলে ভিবি পেয়ে গেছেন। এই ভিবি এর ভ্যালু এখানে দেন, তাহলে আইডি পেয়ে যাবেন না? ID1, এই ID1 এর ভ্যালু যদি পজিটিভ আসে, তাহলে আপনার অ্যাজাম্পশন রাইট। বেশ, এটা গেল এই ম্যাথটা, ঠিক আছে? এটা দেখাই দিচ্ছি একবার। তো এটা একটা, এটা আপনাদের ওই শীটে নাই, তো আমি দেখি এটা বুঝেন নাই কেউ আছেন? এই যে আমি যে ম্যাথটা করাইলাম, এটা বুঝেন নাই কেউ আছেন? আমি হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দেখেন বেসিক KCL KVL এগুলাই, বা ভোল্টেজ ডিভাইডার, মানে 250 বেসিক জানা থাকলে বাকিগুলো খুব সহজ। তো হ্যাঁ, এই নোটে ভোল্টেজ ডিভাইডার কেন অ্যাপ্লাই করা গেল? আচ্ছা, এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা, ডিভাইডার অ্যাপ্লাই করা সহজ। কেন সহজ বলেন তো? কারণ আপনার ভোল্টেজ ডিভাইডার কিভাবে কখন অ্যাপ্লাই করি বলেন তো? ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করি যখন আমার পুরো সার্কিটটা শুধু রেজিস্টরের সার্কিট, আর সবগুলো জিনিস সিরিজে আছে, এরকম। তো মনে করেন এই 5 ভোল্টটা আছে এই রেজিস্টার দিয়ে, আমরা চাইলে এই যে এটা R1, এটা হচ্ছে R2, ভোল্টেজ ডিভাইডার এরকম যদি সার্কিট থাকে যে সবগুলো সিরিজে, এবং এবং আপনার কি হচ্ছে কি জানো হচ্ছে এখানে এবং সেখানে আপনার কি একটা মাত্র ভোল্টেজ আছে, ভোল্টেজ সোর্স আছে, বা অন্য কোনো কিছু নাই, তাহলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করা সহজ। তাহলে যে R1 এর একটা ভোল্টেজ বের করার ফর্মুলা হচ্ছে VR1 R1 ডিভাইড বাই যে দুটো সিরিজ আছে এই দুটো যোগফল, নিচে R1 + R2 ইন্টু টোটাল ভোল্টেজটা, মানে সার্কিটের টোটাল ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এটা করলে R1 এর একটা ভোল্টেজ পেয়ে যাবেন। আর R2 পেয়ে যাবেন কিভাবে? R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ, ঠিক আছে? তো দেখেন এখানে খেয়াল করেন, এই যে 5 ভোল্ট আছে, এই 5 ভোল্টটা এই রেজিস্টর এটার একটা ড্রপ হচ্ছে ডিরেক্ট, আর কোথাও কি ড্রপ হচ্ছে? আপনি বলতে পারেন এখান দিয়ে তো কারেন্ট আছে, যাক না, সমস্যা কি? বাট এই রেজিস্টারের রেজিস্টার সিরিজ আছে, right? তাহলে আপনি এই যে 6 কিলো ওহমের একটা ভোল্টেজ ড্রপ বের করতে চাইলে কি করবেন? এই 6 ডিভাইড বাই 6 + 4, মানে যে দুটো সিরিজে ছিল 6 আর 4, ইন্টু টোটাল ভোল্টেজ হচ্ছে কত? 5। বুঝা গেছে? যিনি কোশ্চেনটা করছেন বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি। হ্যাঁ। তো ভোল্টেজ দিয়ে আপনি এখানে কি ওই নোডাল অ্যানালাইসিস করতে পারতেন? বলেন তো, নোডাল অ্যানালাইসিস করা যেত এখানে? যাইতো তো, তাই না? তো যদি স্যার এই পয়েন্টে নোডাল অ্যানালাইসিস করতে চাইতেন, তাহলে ধরতেন এই পয়েন্ট থেকে একটা কারেন্ট দিকে যাচ্ছে, আরেকটা কারেন্ট দিকে যাচ্ছে,
তাহলে এই কারেন্টটা হচ্ছে I1, এটা হচ্ছে আপনার I2। তাহলে নোডাল কেসিএল করলে কি I1 প্লাস I2 ইকুয়াল টু 0। তাহলে এই I1 মানে কি, এই রেজিস্টারের মধ্যে কারেন্ট, রেজিস্টারের মধ্যে কারেন্ট মানে এই রেজিস্টারের দুটো টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্টারের ভ্যালু। তাহলে এই রেজিস্টারের একটা ভ্যালু পয়েন্ট হচ্ছে এ। তাহলে যেহেতু কারেন্ট দেখেন এখান থেকে উপর থেকে নিচের দিকে রোটেশন, তাই এর ভোল্টেজ বেশি। তাহলে এ মাইনাস নিচেরটা তো গ্রাউন্ড, তাই 0 ডিভাইড বাই 6 প্লাস I2 হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে রোটেশন, তাহলে এর ভোল্টেজ বেশি। তাহলে VA মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ কত, 5 ডিভাইড বাই কত, 4 ইকুয়াল টু 0। এখানে ক্যালকুলেট করেন ভি এর ভ্যালু পেয়ে যাবেন। এভাবে করলেও হবে না? আপনি যিনি কোশ্চেন করছেন আপনি কি ভোল্টেজ ডিভাইডার না দিয়ে এভাবে করলেও কি হবে কিনা অ্যান্সারটা বলেন তো? জি স্যার। হ্যাঁ, আপনি কি এভাবে কমফোর্টেবল নাকি? জি স্যার, বলতে ডিভাইডারটা মানে বুঝতে পারিনি একটু তাহলে প্রথমে। তাহলে এটা এটা দিয়ে পারবেন না? জি স্যার। এটা দিয়ে করে ফেলেন পরীক্ষাটা, অ্যাটলিস্ট মানে ভুল ভাল না দিয়ে এটা করেন। ভোল্টেজ ডিভাইডার পরে কখনো ক্লারিফাই করে নিলেন একটু ঘাটাঘাটি করে। অনলাইনে ইউটিউবের হিউজ রিসোর্স, আপনারা আমি জানি না আপনারা ইউজ করেন কিনা। কোনো টপিক বুঝতেছেন না, সোজা ইউটিউবে সার্চ দিবেন, কোনো সমস্যা নেই। এমন কোনো টপিকটা আপনারা ইউটিউবে পাবেন না, তাই না? তো ভোল্টেজ ডিভাইডার মানে অহরহ ভিডিও আছে, তো পরে আপনারা সময় করে ক্লারিফাই করে নিন। বাট আপাতত নোডাল অ্যানালিসিস দিয়ে যে কোনো জিনিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন ফিগার 2। সবার আগে বলেন, ফিগার 2 তে কখনো কি আসলে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাইতে পারবে? কখনো কোনোভাবে কি সম্ভব? না স্যার। কোনোভাবে তো যাইতে পারবে না কারেন্টটা, তাই না? কারণ হচ্ছে এখান দিয়ে যদি কারেন্ট আসেও, D1টা যদি অনও থাকে তাহলে কারেন্ট এখান দিয়ে যাবে। কিন্তু D1 অন থাকলে কি হবে, এই যে এখান দিয়ে কারেন্ট গেলে আচ্ছা এটা একটু একটু বুঝাই বলি আপনাদেরকে আমি। এই যে বললাম না, যেভাবে পড়ানো হয়েছে এভাবে যদি পড়াগুলো পয়েন্ট আউট করতে পারেন তাহলে আপনাদের পড়া একদম সহজ। দেখেন, ডায়োডের প্লাস, ডায়োডের মাইনাস, ডায়োডের প্লাস, ডায়োডের মাইনাস। তো এই ডায়োডের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে অবভিয়াসলি এদিক থেকে এদিকে যাবে। এটা ছাড়া অন্য কোনো ডিরেকশনে কারেন্ট যাওয়া সম্ভবই না। আর এটার জন্য যদি কারেন্ট যায় তাহলে পজিটিভ থেকে ডায়োডের মধ্যে দিয়ে নেগেটিভ দিকে যাবে, এটা, তাই না? যদি আপনার D2টা অন থাকে তাহলে এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, মানে এই D2 অন থাকলে এই ডিরেকশনে কারেন্ট যাবে। এখন এই ডিরেকশনে যদি কারেন্ট যাইতে হয় তাহলে এই ডায়োডের নেগেটিভ থেকে ডায়োডের পজিটিভে যাওয়া লাগবে D1 এর জন্য। সেটা কি কখনো সম্ভব? ডায়োডের মধ্যে নেগেটিভ থেকে পজিটিভে কখনোই কারেন্ট ফ্লো করে না। অলওয়েজ কারেন্ট কি, যদি কারেন্ট ফ্লো করে একমাত্র ডায়োডের পজিটিভ থেকে ডায়োডের ভেতর দিয়ে ডায়োডের নেগেটিভে ফ্লো করবে, এটা ছাড়া অন্য কোনো রাস্তা সম্ভব না। তাহলে D2 যদি অন থাকে তাহলে কারেন্ট অবভিয়াসলি এইদিকে, তো এদিকে যদি কারেন্ট ডিরেকশন হয় তাহলে অবভিয়াসলি D1 এর নেগেটিভ থেকে পজিটিভ দিকে কারেন্ট যেতে হবে, যেটা এখানে সম্ভবই না, তাহলে এই সিনারিও বাদ। আবার সেম, D1 এর মধ্যে যদি কারেন্ট যেতে মানে কি হচ্ছে কি, এদিক থেকে এদিকে যাবে, ডায়োডের পজিটিভ থেকে ডায়োডের নেগেটিভ যাবে, কিন্তু এটা যাওয়া মানে কি D2 এর আবার নেগেটিভ থেকে পজিটিভ যাওয়া, এটাও সম্ভব না। কারণ কারেন্টের ডিরেকশন তো একটাই হবে, তাই না? একটা লাইনে কারেন্টের ডিরেকশন কি মাল্টিপল হতে পারবে? পারবে স্যার বলেন তো? একটা সিঙ্গেল লাইনের কারেন্টের কি মাল্টিপল ডিরেকশন সম্ভব? নর্মাল কারেন্টের ক্ষেত্রে এখান দিয়ে কারেন্ট গেলে হয় এদিকে যাবে না এদিকে যাবে, কিন্তু কোনো দিকে তো যেতে পারতেছে না, তাহলে এখান দিয়ে আসলে কোনো কারেন্টই যাবে না। বুঝতে পারছেন সবাই? স্যার যিনি কোশ্চেন করছিলেন আপনি কি ক্লিয়ার হয়েছেন? কি স্যার? ওকে, আই গেস অনেক রিভিউ হয়েছে, অনেক পুরা কোর্সের মিড পর্যন্ত যা পড়ানো হয়েছে সবই বলা হয়েছে। এখন আমি যেটা করতে পারি, এই যে এখানে যে আঁকা আঁকি করছি, যদি আপনারা চান আমি আঁকা আঁকির এই জিনিসটা দিয়ে দিতে পারি। আমি জানি না লাভ হবে কিনা, কোনো লাভ নেই আই গেস, যদি বলেন দিয়ে দিব। বরং আমি সাজেস্ট করবো যে ভিডিওটা দিয়ে দিই, ভিডিওটা দেখেন, এইটা দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, এগুলো আমি আমাদের ক্লাসে পড়াইছি, ক্লাস নোট যারা করছেন তাদের কাছে এগুলো অনেক আছে, মানে এত এত এক্সাম্পল করাইছি যে আপনারা আসলে আমার ওই যে এক্সাম্পল গুলো করে গেলেও আপনাদের প্রিভিয়াস ইয়ার সব পেরে যাওয়ার কথা। কারো কি আর কোনো কোশ্চেন আছে স্যার বলেন তো কেউ? তাহলে অফ করে দিব, 12টা বেজে গেছে অলরেডি, আমি টায়ার্ড হয়ে গেছি। বলেন স্যার।